বাজেটকে সংস্কারমুখী করে তোলা। যদিও বাজেট মানে দু রকমের কথা আমাদের মাথায় আসে, একটা হচ্ছে সংস্কারমুখী বাজেট, আরেকটা হচ্ছে উদারমুখী বাজেট। নরেন্দ্র মোদী সরকারের বাজেট যে উদারমুখী নয় একথা বিরোধীরা বারবার বলে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি থাকবে এটাই এবারের বাজেটের অন্যতম আলোচনার বিষয়। বিরতির পর আবার আলোচনায় আসছি, সঙ্গে থাকবেন। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল।
आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশা তো কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। আজ কেন্দ্রীয় বাজেট টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকে বাজেট অনুমোদন। ভোটমুখী বাংলায় বাড়তি নজর। পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ। নতুন রেলপথ পাবে। থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। নির্ভুল, কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। বাজেট 2026-এর সব খবর শুধুমাত্র জি 24 ঘন্টার। এই মুহূর্তে সবচেয়ে খবর, বাজেট পেশের আগে মাত্র মিনিট 4 বাকি বাজেট শুরু হতে। তার আগে সংসদের বাইরে এই মুহূর্তে বিরাট বিক্ষোভ বিরোধীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল কংগ্রেস সভা থেকে শুরু করে বিরোধী দলের সাংসদরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে সরাসরি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাজেট পেশের মাত্র মিনিট 3 বাকি। তার আগে এই মুহূর্তে কয়েকজন সাংসদ তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপা সাংসদ আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন। অখিলেশ সিং যাদব আমাদের সঙ্গে, রাজীব রয়েছেন প্রতিনিধি। রাজীব, এই মুহূর্তে জনা কয়েক সাংসদ বিক্ষোভ দেখালেন, কি বলছেন তারা?
দেখো, তাদের বক্তব্য যে বঞ্চনা হচ্ছে, বিভিন্ন রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে এবং এই কেন্দ্রীয় বাজেট যেখানে পেশ করা হচ্ছে তার আগে সরকারের উচিত যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেদিকে নজর দেওয়া। মূলত এই বিষয়কে সামনে রেখে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদকেও দেখলাম সেখানে হাজির হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখালেন। আর এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখন নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন, আর 2 মিনিট বাকি রয়েছে। আর এই মুহূর্তে বাজেট পেপার যেগুলি সাংসদদের দেওয়া হবে সেগুলি একটি ট্রাকে করে কিন্তু সংসদ ভবনে এসে পৌঁছলো। অর্থাৎ একেবারে একদিকে যখন চূড়ান্ত প্রস্তুতি সরকারের তরফ থেকে বাজেট পেশের শুরু হয়ে গিয়েছে, আবার তখনই দেখা যাচ্ছে বিরোধীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বাজেট পেপার সংসদ ভবনে এসে পৌঁছে গিয়েছে। আর 2 মিনিট। রাজীব, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে শোনাবো কে কি বলছেন। যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছুটা টাকা দিক। ভোটের একটা লোভ ওদের আছে, সেই দিকে তাকিয়ে কিছু করতে ভালো, তাহলে বাংলার লোক জানবে যে এই সরকার বাংলা বিরোধী সরকার। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। পার্টির যেটা এজেন্ডা আছে, যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমার শুরু হয়ে গেল সংসদ। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সংসদের অধিবেশন শুরু হয়ে গেল নির্ধারিত সময়ে। স্পিকার এই মুহূর্তে চলে এলেন তার চেয়ারে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। माननीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमन जी। Item number one. Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution. Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. Item number 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government,
undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Vikasit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin Part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget. Our government's sankalp is to focus on our poor, underprivileged, and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by three Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements.
The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our kartavya. I now move to specific proposals. Under our first kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology, and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer, and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERs, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's Semiconductor Mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025 with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh, and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research, and manufacturing. To enhance domestic chemical production and reduce import dependency, we will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated
service bureaus that locally design, test and manufacture high precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for Self-Reliance in Natural Fibers, such as silk, wool and jute, man-made fibers, and new age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further, I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, One District, One Product ODOP initiative, and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative for sports goods that will promote manufacturing, research, and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a 3-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1.
mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGT-MSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust in WITS and Real Estate Investment Trust REITs, and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is Tier 2, Tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, REITs have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated REITs. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years, starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity
and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns, which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed for implementing their plans through a challenge mode with a reform-cum-result-based financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Financial sector. The Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. High-level committee on banking for Vikasit Bharat to comprehensively review the sector and align it with India's next phase of growth, while safeguarding financial stability, inclusion, and consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit
The current scheme under Amrit, which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures. I propose to set up a high-powered education to employment and enterprises standing committee to recommend measures that focus on services sector as a core driver of Vikasit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, education,
and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care, and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training, and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated. Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through Challenge Route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges, and research institutions, skill centers, and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, Viability Gap Funding, and capital support, 1 girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences, 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism.
The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai Malay in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka, and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakhi Gadi, Adichanallur, Saranath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports talent, which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers, which are foundational, intermediate, and elite levels. B, systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath, Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers.
B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2. Strengthen the fisheries value chain in coastal areas and enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. Animal husbandry. To provide quality employment opportunities in rural and peri-urban areas, we will support the animal husbandry sector in entrepreneurship development through A. A credit-linked subsidy program, B. Scaling up and modernization of livestock enterprises, C. Enhanced creation of livestock, dairy, and poultry enhanced creation of livestock, dairy, and poultry-focused integrated value chains, and D. Encourage creation of livestock farmer-producer organizations. High-value agriculture. To diversify farm outputs, increase productivity, enhance farmers' incomes, and create new employment opportunities, we will support high-value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in northeast, and nuts such as almonds, walnuts, and pine nuts in our hilly regions. All of them will be supported. India is the world's largest producer of coconuts. About 30 million people, including nearly 10 million farmers, depend on coconuts for their livelihood. To further enhance competitiveness in coconut production, I propose a coconut promotion scheme to increase production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood. Sandalwood is closely linked to India's social and cultural heritage. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards, and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned
retail outlets within the cluster level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, ALIMCO, to set up and to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. Focus on Purvodaya states and northeastern regions. Purvodaya. I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity and pilgrim amenities. 16th Finance Commission. On 17th November 2025, the 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in Budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio
of 50 plus or minus 1% by 2030-31. In line with this, the debt to GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27, compared to 56.1% of GDP in RE 25-26. A declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this august House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP. In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. The revised estimates of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B, direct taxes. Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus,
TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1, ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited through resident buyers and his or her PAN-based challan instead of requiring a TAN, which is a temporary accounting number. To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs, and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty, and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment and penalty proceedings by way of a common order for both. There will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated, and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. There is already a framework for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement for financial transactions are proposed to be converted into fee.
propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity from prosecution with retrospective effect from 1/10/2024. Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oilseeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction to also include supply of cattle feed and cotton seed produced by its members. I propose to allow inter-cooperative society dividend income as deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement, APA, I propose to fast-track unilateral APA process for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity to
harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing. I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much slower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any toll manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes for incorporating the requirements of income computation and disclosure standards, the ICDS, in the Indian Accounting Standards, Ind AS itself. Separate accounting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. To support Prime Minister Modi's vision of homegrown accounting and advisory firms to become global leaders, I propose to rationalize the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. Change in taxation of buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced to 14% from the current MAT rate of 15%.
the brought forward VAT credit of taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set-off as above. Indirect taxes. I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing seafoods for export from the current 1% to 3% of FOB value of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear, to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear, and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants irrespective of their capacity. Critical minerals. It is proposed to provide basic customs duty exemption to the import of capital goods required for the processing of critical minerals in India. Biogas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used for maintenance, repair, or overall requirements by units in the defense sector. Electronics. To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The
quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition and journey towards Vikasit Bharat. In this regard, I propose many measures for custom processes to have minimal intervention for smoother and faster movement of goods and greater certainty to the trade. Trust-based systems. I propose to enhance duty deferral period for Tier 2 and Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the whole of government approach, government agencies will be encouraged to leverage AEO accreditation for preferential treatment in clearing their cargo. Regular importers with trusted long-standing supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking, and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. Ease of doing business. Approvals required for cargo clearance from various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant, and animal and wildlife products, accounting for about 70% of interdicted cargo, will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty.
customs integrated system will be rolled out in 2 years as a single integrated and scalable platform for all customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit or transshipment. To support aspirations of India's small businesses, artisans and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this, I commend the budget to this august House. Jai Hind. One and a half hours. आइटम नंबर 3 माननीय वित्त मंत्री जी। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the following statements under Section 3, 1 of the Fiscal Responsibility and Budget Management Act of 2003. Medium-term fiscal policy, fiscal policy strategy statement, and macroeconomic framework statement. Item number 4, माननीय वित्त मंत्री जी। Sir, with your permission, I move for leave to introduce the Finance Bill 2026. प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इस पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए। কি পেলাম? শেষ হয়ে গেল 2026-এর জেনারেল বাজেট। দিনের শেষে হাতে কি থাকলো? আমরা পাবলিক খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই টাইপ। আমাদের একটাই প্রশ্ন, বিরাট বড় বড় স্বপ্ন আর প্রপোজালে আমাদের কি হবে? আমরা কি পেলাম? আমাদের সাধারণ জীবনযাপনে কি আদৌ কোনো উন্নতি হবে? এর কি উত্তর আছে? আমরা বাংলা কি পেল? কারণ বাংলা এবার ভোট। চলুন এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করি। সেন্সেক্স, নিফটি তাদের সাড়া কেমন? তারা নাকি ইন্ডিকেটর। বাজেট ভালো না খারাপ অন্তত সেই ওঠানামা থেকে বোঝা যায়। সব দেখবো। তবে আমার সঙ্গে যারা আছেন একটু পরিচয়টা করে নিই। অঙ্কন রয়েছেন বিজেপির, সুমনদা রয়েছেন কংগ্রেস নেতা, তারপর চন্দনদা রয়েছেন সিপিআইএম নেতা, এছাড়া আমার সঙ্গে রয়েছেন দেবশ্রী ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন অজিতা ভরায় চৌধুরী এবং স্বপন সেনগুপ্ত। প্রত্যেকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। চলুন আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি। বিশ্লেষণ করতে গেলে কিছু ডেটা লাগে। ডেটা দেবে আমার সঙ্গে আছে নীলাঞ্জনা। কি হাইলাইটেড পয়েন্টস নীলাঞ্জনার কাছে আছে আমি জানবো।
আচ্ছা, আবার শ্রীলাঞ্জনার কাছে যাব। বাজেট কেমন লাগলো? আমি রাজনীতির লোকেরা যারা বিজেপি বিরোধী এক কথায় রেডে করে উঠে বলবেন দারুণ খারাপ খারাপ। আমি শুরু করি অ্যাপারেন্টলি পলিটিক্যাল লোক দিয়ে, আপনার। অ্যাকচুয়ালি বাজেটটা দেখলাম যতটুকু, খুব বেশি তো দেখতে পাইনি এখন পর্যন্ত, কিন্তু ভারতবর্ষের যে মূল সমস্যাটা সেটাকে অ্যাড্রেস আদৌ করা হলো বলে আমার একদমই মনে হলো না। ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে ইনকাম ইকুয়ালিটি। প্রত্যেকটা রিপোর্টে দেখাচ্ছে যে ইভেন 1% লোকের কাছে, লাস্ট যে অক্সফাম 2025 রিপোর্টে বলছে যে 1% রিচেস্ট লোকের কাছে 40% রিসোর্স রয়েছে, হোয়ারাজ বটম লাইনে যারা 50% রয়েছে তাদের কাছে টোটাল 3%। এবং লাস্ট, এটা কোনো পলিটিক্যাল কথা না, এটা অক্সফাম ইন্ডিয়া রিপোর্টে বলছে 2014 থেকে 2024 টপ 10% যে রিসোর্স অ্যাকিউমুলেশন আর লোয়েস্ট যে 50% রয়েছে বটম লাইনে, তাদের এই গ্যাপটা 14 থেকে 24 অব্দি স্ট্যাগনেন্ট রয়েছে। ফলে একটাও স্টেপ আমি দেখলাম না। এরকম কি বলবো যে বড় লোক আরো বড় লোক হচ্ছে, তাই ক্যাপশন কি দিয়েছে, ইনইকুয়ালিটি কিলস, সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, এগুলো হচ্ছে রিপোর্টের ক্যাপশন, টাইটেল থাকছে। ফলে আমরা শাইনিং ইন্ডিয়া বলছি, জিডিপি গ্রোথ বাড়ছে, জিডিপির অ্যাকুমুলেশনটা কে খেয়ে নিচ্ছে, সেই অতি ধনী মানুষরা। আপনি মানে আসল কথাটা হচ্ছে যে আমি তো সোজা কথা উন্নয়নের হার বাড়াতে চাই। কেকটা না বাড়লে, বেশি খাই কম খাই, কেক তো বাড়বে। কেক বাড়তে গেলে সঞ্চয় বাড়াতে হবে। আমাদের সব যদি খাই তাহলে এই মুহূর্তে জিনিসপত্রের চাহিদা বাড়বে, কিন্তু কালকে সব যদি খেয়ে বসে থাকি, কালকে হাতে কি থাকবে যেটা দিয়ে আমি উন্নয়নের জন্য ক্যাপিটাল প্রোভাইড করব, মূলধন প্রোভাইড করব। সঞ্চয়ের হার কিন্তু এখনও অন্যান্য, ধরা যাক আমাদের পূর্ব এশিয়া, যাদের আমরা ইঞ্জিন অফ গ্রোথ বলি, তার চেয়ে অনেক কম। তাহলে সঞ্চয় আমাদের যদি কমায়, কোত্থেকে পাচ্ছি? বিদেশ থেকে পুঁজি আসতে হবে। বিদেশ থেকে পুঁজি এখন এই বাজারে যে অবস্থা, প্রত্যেক বছর কিন্তু বেরিয়ে যাচ্ছে পুঁজি নেট আসার থেকে। লাস্ট 2 বছরে এই অবস্থা, এবছরে সারা বছরে কিন্তু খুব অস্থির পরিস্থিতি। তো এখানে উন্নয়নের হার বাড়ানোর যে পদ্ধতি যেভাবে নেব, সেইটা করতে গেলে আমাদের কিন্তু কর্মসংস্থান বাড়াতে হবে। সাধারণ মানে 10% আসে ইনকাম বাড়লেও, নির্মলা সীতারামন শুরুই করলেন উৎপাদনে বিরাট জোর দেবো। তো উৎপাদনের জোর মানে তো কর্মসংস্থান, যদি বাড়ে তো কর্মসংস্থান উৎপাদনের জোর হলেই কি কর্মসংস্থান বাড়ে? মানে আমাদের না আমাদের বস্ত্রশিল্প, চামড়া, এগ্রিকালচার বা এমএসএমই, এইগুলো যদি বাড়ে কর্মসংস্থান বাড়ে। বলেছেন, কিন্তু আমাদের কয়লা, স্টিল, এনার্জি, বড় বড় প্ল্যান্ট যদি বাড়ে, গাড়ির কারখানা বাড়লে কি কর্মসংস্থান সেরকম বাড়ে? সুতরাং ইনকাম যদি বেশি না বাড়ে এবং লোকে যদি সঞ্চয়টা বেশি না করতে পারে, তাহলে কিন্তু আমি উন্নয়নের হার বললেও বাড়াতে পারবো না। বাড়াতে পারবো, একটা কথা দিয়ে শেষ করি, বাড়াতে পারবো যদি এমনি উৎপাদনশীল মানে 1 টাকা যদি আমি মূলধনে ফেলি, কত টাকার উৎপাদন বাড়ে, সেটা যদি নাটকীয়ভাবে পরিবর্তন না হয়। হয়েছে পরিবর্তন, ঠিক দিকেই যাচ্ছে, কিন্তু এখনো অনেকটা যেতে হবে। আপনি কর্মসংস্থানের দিক দিয়ে একটা খুব বড় পদক্ষেপ হয়েছে ইউ এর সঙ্গে, যেটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, মাদার অফ অল ডিলস। সেখানে শুধুমাত্র টেক্সটাইল সেক্টরে, হোয়েন ইট ইজ এফেক্টিভ ফ্রম অ্যারাউন্ড ডিসেম্বর অফ দিস ইয়ার, শুধুমাত্র এই একটা সেক্টরে ইট ইজ এক্সপেক্টেড নিউ জব জেনারেশন উড বি অ্যারাউন্ড 6.5 লক্ষ হবে। সিমিলারলি, এবং তার একটা বড় অংশ, কিন্তু বড় অংশ না হলেও একটা সিগনিফিকেন্ট অংশ হবে ওয়েস্ট বেঙ্গলে। সিমিলারলি লেদার সেক্টরে আমরা আশা করছি, যা এক্সপার্টরা অনুমান করছেন, 1.5 লক্ষ বা তার বেশি জব ক্রিয়েশন হবে। তারও একটা সাবস্টেন্সিয়াল অংশ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে। আর একটা মজার কথা হচ্ছে, কর্মসংস্থান ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যালি আমরা বলছি যে তরুণ সমাজে 17% আনএমপ্লয়েড, কিন্তু ওভারঅল আমরা যদি দেখি, আজকে বলে নয়, এই বছরে নয়, গত কয়েক দশক ধরে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু ঘোরাফেরা করছে 6.5 আর 7-এর মাঝামাঝি। এটা একটা জিনিস দেখায় আমাদের তরুণরা, যুবকরা যথাযোগ্য কিছু পাচ্ছেন না কর্মসংস্থান, কম মাইনে পাচ্ছেন, কিন্তু একেবারে কিছু পাচ্ছেন না তা নয়, কেননা একই জায়গায় লেভেলে থেকে যাচ্ছে। আরও একটা বলার কথা হচ্ছে যে আমাদের যেটা ইপিএফও কুইক ডেটা যেটা দেখাচ্ছে, ইপিএফওতে নিউ ফর্মালাইজেশন, এখন কিন্তু নিউ ফর্মালাইজেশন শুধু রিপ্লেসমেন্ট নয়, নেট ফর্মালাইজেশন এবছরের শুরুতে প্রতি মাসে ছিল 13 লক্ষ, সেটা বাড়তে বাড়তে গত 3 মাসে হয়ে গেছে 20 লক্ষ, 22 লক্ষ, 21 লক্ষ।
দ্যাট শোজ আমাদের ফর্মাল জবসও কিন্তু বেশ ভালোভাবেই বাড়ছে। পজিটিভ ইঙ্গিত দেখতে পাচ্ছেন বাজেটের মধ্যে? অবশ্যই অনেক কিছু। আমি আবার আসবো, কিন্তু তার আগে আমার সঙ্গে নীলাঞ্জনা রয়েছে, নীলাঞ্জনার কাছে চলে যাব। কুইক আপডেট নীলাঞ্জনা, আমরা বাংলার বাসিন্দা, ভোট বাংলায় আর 2.5-3 মাসের মধ্যে কি পেলাম? একদমই প্রিয়, ভোটমুখী বাংলা, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই এই প্রত্যাশা ছিল যে বাংলার জন্য আলাদা করে কি কিছু বাড়তি বরাদ্দ হবে, বাড়তি ঘোষণা হবে, যেমনটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম। একদম 60,000 কোটি টাকার প্রকল্পের ঘোষণা হলো, যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিহার লাভবান হলো। বিমানবন্দর সম্প্রসারণ, নতুন বিমানবন্দর, মাখানা চাষে বিশেষ কমিটি, সব। কিন্তু বাংলার ভাড়ারে কি আসলো সেদিকে যদি আমরা একবার নজর রাখি, যে বাংলা কি পেলো, ভোটমুখী বাংলা কি পেলো, সেদিকে আমাদের নজর রাখলে দেখা যাচ্ছে যে দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, এটা বাংলার ভাড়ারে এসেছে। এই শিল্প করিডোর, দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর। আর কি এসেছে? ডানকুনি সুরাত পণ্য করিডোর, পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে ডানকুনি সুরাত পণ্য করিডোর বাংলার ভাড়ারে আসছে। আর যেটা আসছে দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডোর, তার মধ্যেও বাংলা থাকছে, বাংলার শিলিগুড়ি থাকছে। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর থাকছে কিন্তু বাংলার ক্ষেত্রে, অর্থাৎ দুর্গাপুর ইস্ট কোস্ট শিল্প করিডোর, এই ডানকুনি সুরাত পণ্য করিডোর এবং দিল্লি, বারাণসী, শিলিগুড়ি যে হাই স্পিড 7টি হাই স্পিড রেল করিডোর দেশ জুড়ে, তার মধ্যে বাংলার শিলিগুড়ি থাকছে, বাংলার ভাড়ারে থাকছে। এটাই এবারের বাজেট। থ্যাংক ইউ। আপাতত পরে আমি আবার তোমার কাছে আসবো। তাহলে বাংলা কি পেলো? দেখুন, ডানকুনিতে করিডোরে জোড়া, প্রায় প্রত্যেকটা বাজেটেই আমরা কিছু না কিছু ডানকুনির সঙ্গে জুড়তে দেখি। তার বাইরে পেলাম বারাণসীর সঙ্গে জুড়লো করিডোরে, রেল করিডোরে আমাদের উত্তরবঙ্গ, আর একটা শিল্প করিডোর। এটা কি বিরাট কিছু পেলাম? যদি আমরা কম্পেয়ার করি বিহারের সঙ্গে, আমি পিসিআর কে বলবো বাংলা বিহার কি পেলো, তুল্যমূল্য ডেটা আমাদের স্ক্রিনে তুলে ধরতে। পিসিআর প্লিজ, বাংলা বিহার কি পেলো? বিহারে আগের বছর ভোট হয়েছে, তার আগের বাজেটে বিহারকে ভরিয়ে দেওয়া হয়েছে, বাংলা ভরলো কি? চলুন এবার চন্দনদা। হাতে থাকলো ওই পেন্সিলটা, আর কিচ্ছু না। সকালবেলায় আপনার বাজেট দেখতে দেখতে আপনার এখানে আসার জন্য খবর খোলার আগেই দেখছি 19 কিলো যে গ্যাস সিলিন্ডার, 19 কেজির গ্যাস সিলিন্ডার, তার দাম 49 টাকা বেড়েছে। সীতারামন পার্লামেন্টে যাওয়ার আগেই বেড়ে গেল। ফলে আপনি বুঝতেই পারছেন স্যার যে কথা বললেন একদমই সত্যি কথা, যে আসলে গোটা দেশের মধ্যে যে অসাম্য তৈরি হয়েছে, দেশে নয় গোটা পৃথিবী জুড়েই, কিন্তু আমাদের দেশের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে অসাম্য তৈরি হচ্ছে। যে একদিকে বেশ কিছু লোক, আদানি, আম্বানি, তারা দিনের পর দিন, নাম জানতো না 2 দশক আগে যে সমস্ত ব্যবসাদারদের, তারা বিলিয়নার থেকে এমন বিলিয়নার হচ্ছে যে পৃথিবীর দিকে তারা এগিয়ে যাচ্ছে, তাদের সম্পদ ভালো তো বটেই, ভালো তো বটেই, কিন্তু তার নিচের যে মানুষগুলো, অসংখ্য সাধারণ মানুষ, আমার আপনার থেকে যার ইনকাম প্রতিদিন নিচের দিকে পড়ে যাচ্ছে, এবং তারা সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে দরিদ্র বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, অভাব বাড়ছে। সুমনদা, সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, স্যার একটু আগে বলছিলেন না, আমি সম্পূর্ণ সহমত। এবং আপনার পাশের বাড়ির ছেলেটি কিন্তু খোঁজ নিয়ে দেখবেন 7,000 8,000 টাকা মাইনে করছে বড় বাজারের কোনো গদিতে, তার স্যালারিটা কিন্তু লাফিয়ে 15,000 হচ্ছে না, 20,000 হচ্ছে না, 25,000 হচ্ছে না। শিল্পপতিদের খুশি করার বাজেট নির্মলা সীতারামন এবার পেশ করেছেন। একদম তাই। আমি একটা ছবি একটু দেখাতে চাই। বাজেটটা জাস্ট শুরু হবে, 1-2 মিনিট বাকি। তখন সমস্ত বিরোধী পক্ষের সাংসদরা একটা প্ল্যাকার্ড নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন খুব অল্প সময়ের জন্য। সেই ছবিটা আমি বলবো পিসিআরকে একবার দেখাতে, যেখানে আমাদের কল্যাণ ব্যানার্জিও ছিলেন, বাংলার সাংসদ অখিলেশ যাদব ছিলেন, অন্যান্য বিরোধী সাংসদরা ছিলেন। তারা শুরুতেই যেন মুখরাটা বেঁধে দিয়েছিলেন, বাজেট যেন মানুষের জন্য হয়, বাজেট যেন কর্পোরেটে না হয়। দেখুন ভালো করে লেখাটা দেখুন, বাজেট ফর দ্য পিপল নট ফর দ্য কর্পোরেটস। ঠিক এই অভিযোগই করছেন এখনো। অঙ্কন কি বলবেন? না, আমি বুঝতে পারছি না, যখন 15,000 মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হচ্ছে, 500 কলেজ তৈরি করার কথা বলা হচ্ছে, সেটা কোন আম্বানি আদানির জন্য তৈরি করার কথা বলা হচ্ছে আমি জানি না। এটাকে বিজেপি বিরোধীরা নিছক বিজেপি বিরোধিতার স্বার্থে যদি বলেন তাহলে বলতে পারেন। যখন জুট পাট শিল্পকে মানে রিভাইভ করার জন্য আলাদা প্রকল্প, আলাদা বাজেটারি অ্যালোকেশন নিয়ে আসা হচ্ছে, সেটা কোন আম্বানি আদানি বেনিফিট হবে, নাকি আমাদের হাওড়া, হুগলি, ব্যারাকপুর এই শিল্পাঞ্চলে যে জুট যে শিল্পটা ভেঙে পড়েছে ধ্বংসের মুখে, প্রথমে সিপিএম অর্ধেক মেরে দিল, তারপর তৃণমূল এসে পুরোটাই মেরে দিল, সেই জায়গাটাকে রিভাইভের চেষ্টা করা হচ্ছে, সেইটাকে নাকি আম্বানি আদানি বলা হচ্ছে। মানুষের জন্য না, মানুষ বিরোধী। চলুন মানুষের কথা শুনি, নেতাদের কথা তো শুনবই এবং কচকচানি চলতেই থাকবে। এক্সাইড মোড থেকে অয়ন রয়েছে জনসাধারণের সঙ্গে। অয়ন, একটু রিঅ্যাকশন নাও। আমি একবার সরাসরি আসবো। আজকে তো বাজেট ঘোষণা হলো, বাংলা তো একাধিক যে ইস্ট ওয়েস্ট করিডোর পেল,
করিডোর হলো, হাই স্পিড ট্রেন পেলো, বিহার যেমনটা পেয়েছিল বাংলা কি পেলো আজকে বাজেটে? কি মনে হচ্ছে? না না পাইনি। বাংলা বঞ্চনার শিকার হলো বাজেটে, লস। হাই স্পিড ট্রেন দিল, এই যে নর্থ করিডোর তৈরি করা হলো, তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? বাজেটে খুশি নয়, খুশি নয় বাজেটে। গরিবদের আয় উন্নতি নেই, গরিবদের কোনো আয় উন্নতি হচ্ছে না। মানে আপনি বলছেন আয় উন্নতির কোনো দিশা দেখা যায়? কোনো দিশা দেয়নি, গরিবদের কোনো আয় নেই, গরিবরা চাওয়া পড়ে যাচ্ছে না। দেখো তুই শুনতে পারলে যে রীতিমতো তারা বলছেন যে বঞ্চনা পড়ে যাচ্ছে অঙ্কন। না, আমি এখন বুঝতে পারছি না। দেখুন, কোনো মানুষ তার, সাধারণ মানুষ তার মতামত ব্যক্ত করতেই পারে, কিন্তু এই যে একটু আগে বলা হলো না যে আর্থিক বৈষম্য এই দেশে বাড়ছে, তো IMF 17ই জানুয়ারি যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলছে যে আমাদের আর্থিক বৈষম্য ভারত ক্রমশ সেটাকে দূর করছে। আজকে দারিদ্র সীমার থেকে যখন 27 কোটি ভারতবাসী বেরোচ্ছে, এটা কিন্তু কোনো বিজেপি দলের উপলব্ধি নয়, এটা দেশের সামগ্রিক উপলব্ধি। এবার সেই সামগ্রিক উপলব্ধিগুলোকে যদি এনারা না বুঝতে চান বা না বুঝতে পারেন, আমার কিছু করার নেই। স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলো না। 40 কোটি সাধারণ ভারতবাসী, সেটাই তো যার বলছি। মধ্যে এক্সাইট মোড়ে 3 জনও আছেন, না এক্সাইট মোড়ে শিলিগুড়ির মানুষ আছেন। আসবো শিলিগুড়ি থেকে বাচ্চু আমার সঙ্গে রয়েছে, নারায়ণ সিংহ রায়, একটু কথা বলো। আজকের বাজেটে কতটা খুশি, কি আশা, কি পেলেন তারা? আজকের বাজেট নিয়ে যেহেতু শিলিগুড়ি থেকে বারাণসী হাই স্পিড ট্রেন, তার পাশাপাশি একগুচ্ছ প্রকল্প ঘোষণা, আমি সাধারণ মানুষের সাথে একটু শিলিগুড়িবাসীর সাথে কথা বলবো। আজকের এই যে বাজেট কতটা প্রত্যাশা ছিল, পূরণ হলো? বা শিলিগুড়ি থেকে বারাণসী ট্রেন হাই স্পিড ট্রেন চালু হবে, কি বলবো? হ্যাঁ, কিছুটা পূরণ হলো, আবার কিছুটা হলো না। সামনে পশ্চিমবঙ্গে ইলেকশন আছে, সেই হিসাবে ভাবছিলাম পশ্চিমবঙ্গে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেই হিসাবে 3টে জিনিস ছাড়া তো আর পশ্চিমবঙ্গবাসী আমার মনে হয় না কিছু পেলো। এক, শিলিগুড়ি বানারসি, দুর্গাপুর আর নর্থ ইস্টের কানেকশন, আর একটা সুরাতের সাথে যেটা কানেকশন হচ্ছে এটা। এছাড়া তো ইনকাম ট্যাক্স ছাড় ছাড়া তো আর কিছুই পাইনি। একটু আপনার সাথে জিজ্ঞেস করবো, এই বাজেটে কি খুশি? খুশি, দেখুন প্রত্যেক বছরে বাজেট আসে, বাজেটে মানুষ বর্তমানের থেকে কিছু বেশি প্রত্যাশা করে স্বাভাবিকভাবেই। সেই কারণে বানারসির একটা এক্সটেনশন রুট চালু হলো, ভালো কথা। ভবিষ্যতে হয়তো দিল্লি পর্যন্ত হবে, তাতে মানুষের যাতায়াতের সুবিধা হবে, প্লাস পর্যটনের একটা বিশেষ উপকার হবে, মানুষের সুবিধা হবে। আমি আরেকটু কথা বলবো, বারাণসীতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে বারাণসী ট্রেন, পাশাপাশি বেশ কিছু প্রকল্প ঘোষণা, কি বলবেন? হ্যাঁ, বেশ কিছু প্রকল্প ঘোষণা হয়েছে, তবে তার মধ্যে বিশেষ করে শিলিগুড়ি বারাণসী যে ট্রেন করিডর, এটা এখানকার মানুষের সাথে সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা হলো বারাণসী, যেটা আমাদের সকলের কাছে প্রধানতম শিল্প, আমাদের শৈব একটা জায়গা, যেখানতে এটা মানুষের জন্য ভালো। নারায়ণ, তোমাকে ধন্যবাদ। নারায়ণ, থ্যাংক ইউ। আবার পরে আসবো। শিলিগুড়ি একটা ডাইরেক্ট ট্রেন পেয়েছে, বারাণসী দিল্লি, শিলিগুড়ি থেকে যাওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই বাংলার বাকি অংশের মানুষের থেকে শিলিগুড়ির মানুষের মানসিকতা একটু ডিফারেন্ট হবে। আর মনে রাখতে হবে, শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ নাকি বছর বছর বাংলার বাজেটে বঞ্চিত হয়ে থাকে, সেই উত্তরবঙ্গকে অ্যাড্রেস করলো সেন্টারের বাজেট, মানে উত্তরবঙ্গে নজর দিল। সবকিছুই কি খুব অঙ্ক কষে? আচ্ছা, সেন্সেক্স নিফটিও কি অঙ্ক কষছে? না হলে এত বড় ধস কেন নিফটিতে? সৈকত আমার সঙ্গে রয়েছে, সেন্সেক্স নিফটির হাল হকিকত নিয়ে বলো সৈকত। একেবারে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে ভারতীয় শেয়ার বাজার কিন্তু এবারের এই বাজেটে কোনো ভরসা রাখতে পারেনি। যখন বাজেট পেশ হচ্ছে, যখন আমরা দেখলাম যে 9টার পর যখন বাজার খুললো, তখন হু করে উঠতে শুরু করলো সেন্সেক্স আর নিফটি। আর তারপর ঠিক 11টার কিছু পর থেকে, মানে 11:40 পর থেকে ভারতীয় শেয়ার বাজারে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ পতন সেন্সেক্সে লক্ষ্য করা গিয়েছে 2500 পয়েন্ট, যেটা সাম্প্রতিককালে বিরাট পতন বলে মনে করা হচ্ছে। এবং নিফটি দেখা যায় প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি, সেখানে কিন্তু একেবারে পতন হয়। কিন্তু এই মুহূর্তে যে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, কিন্তু খানিকটা রিকভার করার চেষ্টা করছে ভারতীয় শেয়ার বাজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শেয়ারগুলিতে এবার পতন লক্ষ্য করা গিয়েছে, তার মধ্যে যেমন গাড়ি শিল্প রয়েছে, সিমেন্ট শিল্প রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরেও কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে স্টকগুলো রয়েছিল, সেই স্টকগুলোতে পতন, কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। ভারতের যে বিভিন্ন রকম যে বৈদেশিক বিনিয়োগ যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে, সেই জায়গাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। ওষুধ শিল্পে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে লক্ষ্য করা যাচ্ছে।
শিল্পে লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু উত্থান হচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিফটি দেখা যাচ্ছে প্রায় 250 থেকে 300 পয়েন্ট ফলে রয়েছে। ঠিক এই ফলটাই কিন্তু ছিল যখন শুরু হয় বাজেট, প্রায় 200 পয়েন্ট উত্থান হয়েছিল। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে নিফটি 50 তারা কিন্তু এই মুহূর্তে 300 পয়েন্ট নিচে রয়েছে। সেন্সেক্স খুব গুরুত্বপূর্ণ, দালাল স্ট্রিটের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্সেক্সও কিন্তু এই মুহূর্তে 900 পয়েন্টের কাছাকাছি রয়েছে। ফলে কোথাও একটা উত্থানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে ভরসা ভারতীয় ধস, তারপর আস্তে আস্তে রিকভারের চেষ্টা। সৈকত, তোমাকে অনেক ধন্যবাদ, বারবার আপডেট করতে থেকো তুমি আমাদের। তবে এর মধ্যেই সৌগত রায় তৃণমূলের এই প্রথম কেউ মুখ খুললেন এইবারের বাজেটের পর, শুনুন কি বলছেন। কালারলেস, ওডারলেস আর টেস্টলেস বাজেট, নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। অঙ্ক না সাধারণ মানুষ, না জনতা, না নেতা, না শেয়ার বাজার, কেউই তো মুখ খুলছে না। আপনি কার থেকে কল্পনা করছেন? সৌগত রায় বলবে যে খুব ভালো বাজেট, পাবলিক কোন পাবলিক? দেখুন, পাবলিকের ব্যাপার সেন্সেক্স, না সেন্সেক্স তো গতবার যখন এত বিপুল আয়কর ছাড় দেওয়া হয়েছিল তখনও তো সেন্সেক্স নিফটি পড়ে গেছিল। বিষয়টা সেটা নয়। আপনাকে আমি কেউ ভরসা, ভারতবর্ষের মানুষ আমাদের উপর ভরসা রাখছে, এটাই সমস্যা। ভারতবর্ষের মানুষকে তোমরা ডোবাচ্ছ। বলিনি, তাহলে কি বলবো আপনার সময়গুলো? তাহলে বলুন, তাহলে আপনার কথার মধ্যে অনুপ্রবেশ করবো। এবার না এবার বিষয় হলো যে আপনাদের সব ব্যাপারে আপনি যদি এখন ভালো হয় তাহলে তো আমার দেখবে না, তো আমার চেয়ার চলে যাবে। আচ্ছা, অঙ্কনের যুক্তিটা শুনি না, সবাই ওর এগেইনস্টে বলছে। অঙ্কনের যুক্তি না আমি তো এনাদের থেকে কি প্রত্যাশা করব? চন্দনদা যদি আজকে সেমিকন্ডাক্টর হাব যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, এখন আপনারা শিল্প তাড়িয়ে আপনারা তো বলবেন বড় শিল্প, শিল্প তাড়িয়ে আপনারা কি বলবেন? মেক ইন ইন্ডিয়া কি হলো? মেক ইন ইন্ডিয়া কি হলো? ভালো রিপোর্টে ভালো কি বলছেন? না 10,000 কাজ তৈরি করবে। আসছি বলুন না, মানে কোন কার প্রশ্নের উত্তর দেব বলুন? আপনার প্রশ্ন বলো। না আপনি তাহলে অ্যাঙ্কার নাকি? আমি তো তো আজকে যখন টিসিএস এর রেট কমছে বা বাদবাকি সমস্ত 300টার উপর ওষুধ, যার মধ্যে ক্যান্সারের ওষুধের দাম কমছে, লঙ্কা তো 150 টাকা, কাঁচা লঙ্কা তো 150 টাকা, তোমাকে এটা বলতে হবে। সেই জায়গাটা কেরলের কাঁচা লঙ্কার দাম দাদা কেন সেটা দেখছে না। কেরলের কাঁচা লঙ্কার দাম কিন্তু আমরা কেউই জানি না, আপনি জানেন? আলোচনা করবে কাঁচা কিন্তু জীবনদায়ী ওষুধ যেটার দাম কমছে ক্যান্সারের 17টা ওষুধের দাম কমেছে। না এবার সেটা ছাড় দিয়েছে, এমআরপি বাড়িয়েছে, বাড়িয়েছে, জিএসটি কম করে এমআরপি গুলো বাড়িয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি প্রমাণ করুন, বার করে দেখাচ্ছি। আরে বাবা, এমআরপি গুলো বাড়িয়ে দিয়েছে সবটা। হ্যাঁ বলুন হেলথ কেয়ার যখন এলো, একটা খুব বড় ইম্পর্টেন্ট এই অক্সফাম রিপোর্টে বলছে যে বছরে আমাদের 63 ক্রোড় লোক, এই 63 মিলিয়ন লোক নাকি দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ডিউ টু হিউজ কস্ট ইন হেলথ কেয়ার। ফলে গভর্নমেন্ট অন্তর্পক্ষে 2.5% অফ দ্য জিডিপি। এই জায়গাটা ভাই সোনার উপর দাম, একটু বলে ছোট সোনার ব্যবসায়ীরা কার্যত আত্মহত্যার দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। তার কি হলো? আমরা কোনো দৃশ্য সোনার উত্তরটা কে দেবে? এক মিনিট অঙ্কন ভাই, আপনি দেবেন। 2.5% আমরা এক্সপেক্ট করেছিলাম হেলথ কেয়ারে হবে, যে মানুষগুলো হিউজ প্রাইভেটাইজ। অ্যাবসলিউটলি হেলথ কেয়ার আমাদের মাথা ব্যথা, কোনো সন্দেহ নেই। সোনার উপর নিয়ে কিছু আশা দেখা গেল? সোনার উপর দাম, সোনার উপর দাম উনিও তো বলতে পারবেন। সোনার উপর দামে এখনও তো ওই সোনার উপর দামটা একটু ইন্টারন্যাশনাল মার্কেটে কি হয় তার উপর নির্ভর করে, কারণ সোনা আমরা বেসিক ইম্পোর্টও হয়, সুতরাং সোনার উপরটা দিয়ে এক্ষুনি বোঝা মুশকিল। বাজেটে সেখানে খুব সোনার উপর দাম আজকে গত দুদিনে অনেকটা কমেছিল। না অনেকটা কম, কোথায় কমলো? না পিক লেভেল থেকে অনেক কমেছিল গত দুদিনে, আজকেও কমেছে। অনেক মানে কত? 17%-এর উপর, পার্সেন্টেজ টার্মস ইটস হিউজ। 17 আজকে আরো কমেছে 7 থেকে 8%। সো কিউমুলেটিভ বেসে 25%-এর উপর 1/4 কমে গেছে, হিউজ কমে গেছে। আমি কিন্তু আয় বৈষম্য নিয়ে একটা ছোট্ট কথা জুড়তে চাই। অনেকে অনেক আলোচনা করেছেন, আমরা সেই 70-এর দশক থেকে একই স্লোগান শুনে আসছি, বড় লোকরা আরো বড় লোক চেয়ে গরিব। কিন্তু তথ্য আমাদের বলছে
যেটা এটা মেজার করার বেস্ট ওয়ে সকলেই জানেন জিনি কোএফিসিয়েন্ট। জিনি কোএফিসিয়েন্ট ইজ মুভিং ফ্রম 27 টুয়ার্ডস 25, যে আরও বেটার ইমপ্রুভড সিচুয়েশন ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। মানে গরিব আরো গরিব হচ্ছে না, বড়লোক আরো বড়লোক হচ্ছে না, তথ্য তাই বলছে। কিন্তু ফারাকটা স্ট্যাগনেন্ট আছে, উনি বললেন এই তফাৎটাকেও কমানো যাচ্ছে না, তফাৎটাও কমানো যাচ্ছে না। হ্যাঁ, মানে আইএমএফ বলে থাকতে পারে, আইএমএফ বলা নিয়ে প্রশ্ন আছে, সেটাকে না আইএমএফ ভালো কথা আমরা নিয়ে নিই, খারাপ কথাগুলো নিই না, এটা একটা প্রবলেম। আইএমএফ অনেক কিছু বলে, আমি 100টা জিনিস বলতে পারি আইএমএফ যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কন্টেস্ট করেছে না, সেটা প্রশ্ন না। প্রশ্ন যে জিনি কোএফিসিয়েন্ট যে কথাটা উনি বললেন একদম ঠিক। সারা পৃথিবীর যে ইন্ডেক্স প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, সেখানে ভারতবর্ষে জিনি কোএফিসিয়েন্টের তথ্যই দেওয়া হয় না। এগুলো বলা মুশকিল, কেউ বলছেন ঠিক, কেউ কিন্তু সোজা বাংলা কথায় যেটা বলা দরকার সেটা হচ্ছে ভারতবর্ষে ওদের এখানে উল্লেখ করেছে, আমি একমত, ওটা বলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, অর্থাৎ বিভিন্ন জিনিস থেকে যদি আমি দারিদ্র্য চিন্তা করি সেটা নিঃসন্দেহে কমেছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু ইনইকুয়ালিটির প্রশ্ন, অসাম্যের প্রশ্ন, এটা জোর গলায় বলা খুব মুশকিল, কারণ এই তথ্য পরিষ্কারভাবে সরকার কিন্তু প্রকাশ করেন না, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। কত টাকা আছে বলেনি, সুইস ব্যাংকে কত টাকা আছে, কালা ধন পাকড়কে লে আएंगे ভাইও बहनों, 15 লাখ এসব ধাপ্পাজি করে, কিন্তু আসলে কালো টাকাও ফেরায় না, আর উল্টে পালিয়ে যায় নিরম্বদি। অঙ্কন বলুক, হ্যাঁ অঙ্কন নামটা শুনতে পেরেছো? অঙ্কন বলুক বলেছে। এবার ঢুকো না, 15 লাখের কি হলো বলো। এই তো আবার ঢুকে পড়ছো। আরে তুমি যদি বলবে তাহলে তুমি বলো, আসলে সিপিএম এর বলার তো কোনো জায়গা নেই, চ্যানেল ছাড়া হাওয়া সিপিএমই বলবে, তোমাদেরকে বাকিরা সব বন্ধু, সিপিএম কোথাও নেই, তারাই বলবে। বাজে কথা শোনা যাচ্ছে, আলোচনা কর। ওইটাই আলোচনা করার কথা বলছে না। একটু আগে স্যার একটা পরিসংখ্যান কোন একটা জায়গা থেকে বললেন, তো আমার কথা হচ্ছে যখন আমি সেটাই বলছি, যখন আয়ুষ্মান ভারত আমি বলি না না অফিসে রেট করে, আরে ভাই আরে কি ব্যাপার সিপিএম এর ভুল বলছি, অফিসে রেট হয়েছে। বাসুদেব এরা ঝগড়া করুক, আমরা আসানসোল থেকে ঘুরে আসছি। বাসুদেব কথা বলো সঙ্গে যারা আছেন। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ, এই তো আছি, তো আছি জি 24 ঘন্টা বাংলা আছি, কথা বলো। হ্যালো এই তো, হ্যালো বাসুদেব কি শুনতে পাচ্ছে আমার কথা? বুঝতে পারছি না, আমরা একটু জানতে চাইবো। হ্যাঁ বলছি যে বারাণসী থেকে যে হ্যাঁ শুনতে পাচ্ছি, বারাণসী দিয়ে শিলিগুড়ি করিডোর করা আছে সেটা অবশ্যই ভালো, কিন্তু এই ব্যাপক এআই এবং রোবোটাইজেশনের জন্য যে এমপ্লয়মেন্ট স্কুইজ হচ্ছে সেটার জন্য গভর্নমেন্ট কি অল্টারনেটিভ ব্যবস্থা করছে, এটা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আর সুরাট থেকে যে ডানকুনি করিডোর সেটাও খারাপ না, ইন্ডাস্ট্রিয়াল ঠিকই আছে, কিন্তু মেইন হচ্ছে আমাদের দেশের যেটা প্রবলেম যে আনএমপ্লয়মেন্ট, সেই আনএমপ্লয়মেন্টের জন্য কি ব্যবস্থা নিচ্ছে, যে ব্যাপক যে এআই এবং রোবোটাইজেশন। এটা দেখুন রেল করিডোরে হচ্ছে বেনারস থেকে নিয়ে আসানসোলে দুর্গাপুর পর্যন্ত এবং শিলিগুড়ি থেকে, কি বলবেন? দেখুন, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল বর্তমানে মোটামুটি মিউজিয়ামের শহর হয়ে গেছে। একদিকে বাস স্ট্যান্ডার্ড বন্ধ, ওইদিকে রুগ্ন শিল্প, আমাদের রূপনাথপুর কেবিস বন্ধ, গ্লাস ফ্যাক্টরি বন্ধ, সাইকেল কর্পোরেশন বন্ধ। আমরা বহুদিন ধরে শুনে আসছি শিল্প করিডোর, কিন্তু বাস্তবে তো কি হবে সেটা কিন্তু নিয়ে মানুষ এখন খুব চিন্তায় আছে। শিল্প করিডোর আশা দেখছেন যারা আছেন তোমার সঙ্গে। বাজেট আমাদের এমপ্লয়মেন্ট এইবার কিন্তু ঘোষণা হয়েছে দুর্গাপুর শিল্প করিডোর হবে, তাহলে আপনি কি বলতে চাইছেন? যদি হয় তাহলে কি বাইরে থেকে লোকজন এসে এখানে এমপ্লয়মেন্ট পাবে, না লোকাল ইঞ্জিনিয়ার, লোকাল যারা বেকার যুবক, লোকাল যারা উদ্যোগী তারা কিছু কাজ পাবে? লোকাল যারা স্টার্ট আপ, যারা নতুন ব্যবসা করতে চায় তারা কি সুযোগ পাবে? সবসময় দেখা যায় যে ক্রেডেন্সিয়াল নিয়ে আসুন। আমরা যারা ব্যবসায়ী, এত টাকার ক্রেডেন্সিয়াল থাকলে তবে এই কাজটা পাওয়া যাবে। তাদের যারা নতুন কাজ করছে তাদের সম্বন্ধে সরকার কি উদ্যোগ নিচ্ছে? এটা খুব ভ্যালিড প্রশ্ন, আমি উত্তর নেওয়ার চেষ্টা করবো। বাসুদেব আপাতত ধন্যবাদ তোমাকে। কলকাতার লোকজন তারা খুব আশান্বিত হলেন এবারের বাজেটে। বেলেঘাটা থেকে রক্তিমা ওয়েট করছে, একটু রক্তিমার সঙ্গে যারা আছেন তাদের কথা শুনি। রক্তিমা,
দেখো এখানে অনেকেই রয়েছেন সাধারণ মানুষ, তাদের কাছ থেকে শুনে নেব এই বাজেট নিয়ে তারা কি মনে করছেন বা তারা কি জানতে চাইছেন। বাংলার জন্য কিন্তু বড় ঘোষণা করা হলো বাজেটে, সেই জায়গা থেকে জানিয়ে রেখে ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডোর। কিভাবে দেখছেন এই বাজেটকে? এই বাজেটকে একজন ভারতবাসী না, একজন বাঙালি হিসেবে দেখছি এই যে বড় বড় বাজেট, এই যে আবার প্রকল্পের ঘোষণা, এই ঘোষণা শুনতে শুনতে না আমরা একটা হতাশায় বিরাজ করছি। শুধু আমি নয়, আপনি যদি এইরকম আমার মতন আরও অনেককে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন প্রত্যেকের মনে একটা হতাশা, কারুর মনেই বাজেট সম্পর্কে কোনো কৌতূহল নেই। কেন? তার একটা সাধারণ উত্তর, এই যে করোনার সময় করোনার ওষুধ যেখানে তৈরি হচ্ছিল বেঙ্গল কেমিক্যাল, সেই বেঙ্গল কেমিক্যাল কার? একজন বাঙালি ব্যবসায়ীর প্রতিষ্ঠান, কিন্তু সেই বেঙ্গল কেমিক্যালকে চাপিয়ে দেওয়া হলো। বেঙ্গল কেমিক্যালের অস্তিত্ব যে এত বড় একটা বেঙ্গল কেমিক্যাল, সুতরাং যেখানে বেঙ্গল কেমিক্যালকে ধূলিসাৎ করেছে সেখানে কি প্রকল্প হবে? আমরা তো সিঙ্গুরে ন্যানো কারখানা হয়েছিল, কিন্তু সেখানে ন্যানো বন্ধ করে দেওয়া হলো। আজকে ন্যানো গিয়ে দেখালো কি গুজরাটে। সুতরাং কোথায় শিল্প? শুধু শিলান্যাসই হয়ে যাচ্ছে। বাঙালির একটা বেঁচে থাকার জন্য দরকার কি? শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়। শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। শিক্ষাতে আমাদের এই বেলেঘাটা অঞ্চলে সব প্রাইমারি স্কুল বন্ধ। আর যেখানে বর্ষিয়া কেন্দ্রীয় সরকার শিক্ষার ব্যবস্থার কথাই যখন উঠলো, একটু জানতে চাই শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে সারা দেশে 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। देखिए 5 विश्वविद्यालय बड़ी बात नहीं है, बात है जो छोटा प्राथमिक स्कूल जो था, अभी बंगाल में 8,000, पूरा भारत में अगर पूरा देखिएगा तो 1 लाख के ऊपर स्कूल बंद है। तो आप इस पर क्या कीजिएगा? और दिन पर दिन हर श्रमिक हो, शिक्षा हो, स्वास्थ्य हो, इस पर जिस तरह से महामारी चल रही है, महंगाई की महामारी चल रही है, ये जुमला देने से तो नहीं होगा। जो है उसको निश्चित कीजिए कि आप स्कूल खोलिएगा कि नहीं खोलिएगा। शिक्षा में जो आएगा कि नहीं आएगा, ये जुमलाबाजी बड़ी बड़ी बात करने से तो नहीं होगा। आज जो सब धर्म के जो स्कूल, ধন্যবাদ। তবে একটা কথা রক্তিমা আমাদের সামনে স্পষ্ট করলো, মানুষকে কিন্তু যা ইচ্ছা বোঝানো যাবে না। রীতিমতো ডেটা নিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলছেন, কোথায় কত স্কুল বন্ধ সেই ডেটা পাবলিক দিচ্ছেন। আর কিন্তু বোকা বানানোর যুগটা নেই। কিন্তু শিল্পের প্রশ্ন যখন উঠছে, আমি একটা কথা বলি, দুর্গাপুরে শিল্পাঞ্চল শিল্প করিডোর হবে ঘোষণা হলো। মোদি ঘুরে গেলেন সিঙ্গুর, শাহ ঘুরে গেলেন ব্যারাকপুর, আর নীতিন নবীন ঘুরে গেলেন দুর্গাপুর। মানে শিল্পের চোখ এইটাকে ক্লিয়ার করলো না। আপনারা যতই শিল্প নেই বলুন, দুজনের কাছেই আমার উত্তর। প্রধানমন্ত্রী এর আগে দুর্গাপুরে এসেছিলেন একটা সভাতে, অঙ্কন নিশ্চয়ই আমার সাথে একমত হবে, সেখানে বলেছিলেন মোহাম্মদ সেলিম যায়নি, মোহাম্মদ সেলিম হুমায়ুনের সাথে বৈঠকে রয়েছে। আরে তো প্রধানমন্ত্রী বললেন ভাইও বাইরো, আপনি শুনুন, শিল্পের পটভূমিতে দাঁড়িয়ে সেখানে বললেন ঘুষপেটিয়ার কথা বলেছিলেন। এবার আপনি দেখুন এমএনসি কারখানা বন্ধ, বার স্ট্যান্ডার্ড বন্ধ, সারের কারখানাগুলো বন্ধ। এগুলো 14 বছরে কোন প্রধানমন্ত্রী, কোন বিজেপি এগুলো সব কেন্দ্রীয় সরকারের কারখানা, এগুলো সব কেন্দ্রীয় সরকারের কারখানা। ওই দুর্গাপুরে আমার কথাটা হচ্ছে যে দুর্গাপুরে ইউনিয়ন বাজি ব্যাপারটাই তো, কারখানা বন্ধ। দুর্গাপুরে কারখানাগুলো খোলেনি, দুর্গাপুরে ফ্যাক্টরিগুলো 14 সালে ক্ষমতায় আসার পর, দুর্গাপুরে ক্ষমতায় আসার পর 14 সাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের যে সমস্ত কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থাগুলো ছিল সেগুলো খুললেই আজকে নতুন করে আবার শিল্পের করিডোরে ঢপ দিতে হতো না। যেমন 15 লক্ষ টাকা যেমন আসবে বলে বলছিলেন ওরা, কেন্দ্রীয় সরকারের কারখানাগুলো কি অবস্থা হয়েছে? সিপিএম সুমনদা, কিন্তু সত্যি তো শিল্পের জায়গাগুলো নজর দিচ্ছে। দেখো, আমি কোনো ডিবেটে যেতে চাই না, সাধারণ মানুষ হিসাবে আমি এখানে অনেক তথ্য স্যারেদের কাছে আছেন, ফিসকাল ডেফিসিট, জিডিপি, হ্যান, আমি এই টার্মসগুলো ইউজ করব না। আমি সাধারণ মানুষ হিসাবে একটা জিনিস কি দেখলাম, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে স্কিল ইন্ডিয়া প্রকল্প ফেল্ড, মেক ইন ইন্ডিয়া ফেল্ড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একটা সমষ্টির মধ্যে আবদ্ধ হয়ে গেল। ভারতবর্ষ যে স্টাইলে চলছে, ওয়েলথ ডিস্ট্রিবিউশন যে স্টাইলে হচ্ছে, ক্রোনি ক্যাপিটালিজমের সৃষ্টিকর্তা হচ্ছে
এই নরেন্দ্র মোদী এবং এই ভারতীয় জনতা পার্টির অর্থনৈতিক নীতি। আমি দেখতে চাই আমার পাশের বাড়ির যুবকটি একটি ভালো চাকরি পেল, আর যে চাকরি পেয়েছে তার মাইনেটা বাড়লো, গ্যাসের সিলিন্ডারের দামটা কমলো, পেঁয়াজ লঙ্কার দামটা কমলো। সেই দিশা আজকের বাজেট দেখাতে পারেনি। আমি সাধারণ মানুষ, ওই সময় তথ্য দিয়ে পেট ভরে না, তথ্য দিয়ে পেট ভরে না। না, বিষয় হলো যে এখন স্কিল ইন্ডিয়ার সাকসেস বলতে গেলে তো এক কথায় সুমনদা বলে দিলেন ফেল, আমি বলে দেবো সাকসেসফুল। এটা তো নয়। আমি যদি এখন স্কিল ইন্ডিয়ায় বলি যে 3 কোটি সেখানে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে, সুমনদা এগ্রি করতে চাইবেন না, কিন্তু সুমনদার সাথে আমি সহমত একটা জায়গায়। পশ্চিমবঙ্গে বসে পাশের বাড়ির কাউকেই চাকরিতে আমরা দেখতে পাই না, কারণ পশ্চিমবঙ্গে চাকরি কোথায় রয়েছে? এই যে আজকে এমএসএমই করার জন্য 10,000 কোটি আনা হলো, কিন্তু এর মধ্যে যখন কেন্দ্র সরকারের যে ইয়ে রয়েছে, আপনার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে রাজ্যের এমএসএমই গুলো দাদা সেই এমএসএমইর ক্ষেত্রে দাদা আমি আপনার সাথে বলিনি, আরে আপনার সাথে বলিনি, আরে আপনার সাথে বলিনি পশ্চিমবঙ্গের এমএসএমই গুলোকে কেন সেটার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। একটু আগে আপনি দেখালেন যে বেঙ্গল কেমিক্যাল নিয়ে একজন ভদ্রমহিলা প্রশ্ন তুলেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। বেঙ্গল কেমিক্যালে আজকের বাজেটে 25 কোটি টাকা বরাদ্দ হয়েছে বেঙ্গল কেমিক্যালকে রিভাইভ করার জন্য, কিন্তু আপনি বলুন এইভাবে কি রাজ্যের সরকার, এটা কি কত নম্বর পেজে আছে? কোথায় আছে আপনি দেখুন। আমি আবারও বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বললাম তাহলে পুরো 15 লাখ না 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 ওই নরেন্দ্র মোদী 15 লাখ আমি 25 পয়সা নেই। আমি 1 সেকেন্ড, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে আপনারা পুরো বাজেটটা যখন দেখবেন তখন যদি আপনারা এটা ভুল আমাদের কাছে ভাই স্ট্যাটিস্টিক আছে, আপনারা বলতে পারছেন না, আপনারা তো ওষুধের দামটা বুঝতে পারছেন না। দায়িত্ব নিয়ে বললো 25,000 কোটি, 25 কোটি বেঙ্গল কেমিক্যাল রিভাইভাল। আমরা কিন্তু নোট করে রাখলাম। 2014 সালে করছে, আপনি প্রয়োজনে শো করবেন। ফাইন, তারপর পশ্চিমবঙ্গে কি কি এসেছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পেয়েছে 1018 কোটি টাকা, কলকাতা মেট্রো পেয়েছে 529 কোটি টাকা, আপনার হচ্ছে আইএসআই পেয়েছে 332 কোটি টাকা, কলকাতা বন্দর, যে আমরা এই যে বন্দর কেন্দ্রিক রিভাইভ করার কথা বলছি, সেটা পেয়েছে 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেটা কলকাতায় রয়েছে পেয়েছে 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পেয়েছে 90 কোটি টাকা। আমি বললাম এগুলোকে আপনারা ভেরিফাই করবেন। এইবার এখানে সমস্যা হচ্ছে সুদীপ ব্যানার্জি কি বলছেন শুনেনি, শুনবো। নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। বিহারের জন্য যা করেছিল বাংলার জন্য করতে পারলো না, তৃণমূল পরিষ্কার একটা উত্তর দিয়ে দিল। আচ্ছা অখিলেশ যাদব, সেটার জন্য এক্ষুনি ভোট নেই, শুনুন। बीजेपी से कोई उम्मीद मत करिए, कुछ लोगों को लाभ पहुंचाने के लिए बीजेपी काम करती है। बजट पहले से तय होता है किसको लाभ पहुंचाना है। शत्रुघ्न सिन्हा, শুনুন তৃণমূলের সাংসদের বক্তব্য। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फैक्टू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के महत्वपूर्ण अंग हैं, चाहे महिलाएं हो, हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो, या उनके रोजगार का मामला हो, या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश नहीं। এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। বাজেট নিয়ে ইনস্ট্যান্ট কি প্রতিক্রিয়া আপনি দিতে চাইবেন? দেখুন, এই বাজেটটা অনেকটাই কর্পোরেটদের দিকে ঝুঁকে, কিন্তু তাও আমি আপনাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছি শেয়ার বাজারে একেবারে পতনের পর পতন, নিফটি পড়ছে, সেন্সেক্স পড়ছে। তার কারণটা হচ্ছে আমি দেখছিলাম যে অখিলেশ যাদব যেটা বলেছেন, এই বাজেট
বেসিক্যালি আদানিদের যেসব ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, সোলার, নারকেল বা সমুদ্রপথ, সেইগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে। ফলে যেটা রাহুল গান্ধী অভিযোগ করেন যে এই সরকার আসলে আদানিদের স্বার্থ ভেবে তারপর গোটা বাজেটটাকে নির্মাণ করে, সেটা অনেকটা মানে এই বাজেটের পরে মানে পরিষ্কার হয়ে যায়। কেন আমি এই কথাটা বললাম, আপনি দেখুন যে এই বাজেটে যেটা সবচেয়ে বেশি মানুষ তাকিয়ে থাকে যে মানুষের কর্মসংস্থানের কি হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। যা যা কথা বলা হয়েছে, ধরুন নতুন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি আছে সেগুলোতেই অধ্যাপক পদ শূন্য, আমি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, নতুন হাসপাতাল শহর, এই প্রত্যেকটা কথাই গত 11 বা 12 বছরের সরকারের যা পারফরমেন্স, নির্মলা সীতারামনের যা পারফরমেন্স, সেটার সঙ্গে ট্যালি করে না। ফলে আরো নতুন ঘোষণা, বরং আমি যেটাতে সবচেয়ে উদ্বিগ্ন, মানে যেটা এখন আমি দেখলাম কেউ বলছেন না, এই যে আয়করটা পুরোটা স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে যাবে, সেটাও আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে না ঢুকে পড়ে। আমরা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নিয়ে আমাদের কি ভোগান্তি হচ্ছে। এবার যদি সেই ভোগান্তি আয়কর নিয়ে শুরু হয়, মনে রাখবেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি মানে বাড়বে ছাড়া কমবে না। আমার মনে হয়নি যে, আমার কেন মানে শেয়ার বাজারের প্রতিক্রিয়া থেকেও পরিষ্কার যে এই বাজেট কাউকে কোনো আশা দেখাচ্ছে এক্সেপ্ট আদানিস। শতরূপ কি আমার আসছে আপনার কাছে, কিন্তু মোদ্দা প্রশ্ন হচ্ছে বাজেটে বিশাল কিছু এলো না। আমার একটা ভীষণ অনেকক্ষণ থেকে এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে অঙ্কনকে। আমরা দেখলাম এখানে যখন প্রধানমন্ত্রী এলেন মালদায়, তিনি একটি ট্রেন ওপেন করলেন। সেই ট্রেনটা ভোটমুখী বাংলায়, যখন আর 2.5 থেকে 3 মাস বাকি বাংলা, ট্রেনটা উদ্বোধন হয়েই আসামের দিকে মুখটা ঘুরে গেল, আসাম চলে গেল। তখনই প্রশ্নটা করেছিলাম, আমার শোতেও করেছিলাম। আজ আমার আরো মনে হলো, বিহারের সঙ্গে তুলনা করলে আরো মনে হচ্ছে বাংলায় এত কম নজর কেন? একটা ভোটের বাংলা। বিহারে কি দেখেছেন যেটা আপনি বাংলায় দেখছেন না? আপনারা স্ক্রিনেই চালাচ্ছেন যে বিহার নতুন এয়ারপোর্ট পেয়েছিল। একটা পয়েন্টে উত্তর দিই তাহলে সুবিধা হবে। আমরা অন্ডাল এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য জমি চেয়ে রেখেছি, 56 একর জমি পাইনি এখন অব্দি। বাগডোগরা এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য জমি চেয়ে রেখেছি, পাইনি এখন অব্দি। রেলের 65টা প্রজেক্ট আটকে রয়েছে, জমি দিচ্ছে না বলে সেগুলো হচ্ছে না। আপনি বলুন আজকে যে টেক্সটাইল হাবের কথা বলা হচ্ছে, এই টেক্সটাইল হাব 2019 সাল থেকে তৈরি হতে চাইছে আপনার হলো যে ওই হুগলি কেন্দ্রিক যে তাঁত শিল্পটা রয়েছে, তার জন্য ডানকুনিতে, আপনি একটু আগে অত্যন্ত রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে ডানকুনি নিয়ে বারবার আসে, বারবার এটা ওঠে। 3 থেকে 4 বার ডানকুনির জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে ঘোষণা করছেন, কেন্দ্রীয় সরকার জমি চাইছেন, জমিটা তো কেন্দ্র সরকার দিতে পারবে না। এই জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ড, ডানকুনিতে শিল্পের জন্য জমিটা কে দেবে? কি ওই ডানকুনিটা কুমির আছে না হচ্ছে প্রত্যেকটা বাজেটে আপনি বললেন না উত্তরবঙ্গের জায়গাটা, এক সেকেন্ড, উত্তরবঙ্গের জায়গাটা তো একটা ট্রেন পেল, দক্ষিণবঙ্গে তো কত কি, আমরা যে জুট রিভাইভাল কথা বলছি, আমরা যে পানিহাটির শিল্পের জন্য কথা বলছি, এই জায়গাগুলো যখন থমকে আছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে আমি একটু বলে দিই দর্শকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, আপনারা জানেন। আজ তো দিল্লিতেই যাবতীয় কাণ্ড। অভিষেক ব্যানার্জিও দিল্লি পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী যাবেন দুপুর 3টে নাগাদ, তার ফ্লাইট, বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি দেখালাম। অঙ্কন, আমি একটাই কথা পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গের বুকে আজকে দেখুন তামিলনাড়ু সেমিকন্ডাক্টর হাব পেল। তামিলনাড়ুতে তো আমাদের সরকার নয়, সুমন দাদের সরকার, হচ্ছে তো ওখানে সেমিকন্ডাক্টর হাব। বাংলায় এটা হতে পারছে না কেন? কেরলে একটা নতুন একটা কারখানা তৈরি হচ্ছে, চন্দন দাদের সরকার, কেরল আর কেন্দ্রের সরকার মিলে করতে পারছে। তো পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে কেন্দ্র রাজ্যের রাজনৈতিক লড়াই, আমি অঙ্কনকে সমর্থন করছি। এতক্ষণ তো ঝড়াঝাটি হচ্ছিল যে সত্যি তো দোনেখালিতে আজকে জমি চাইছে, কেন্দ্র রাজ্য সরকার দিতে পারছে না, টেক্সটাইল হাব করা যাচ্ছে না। তো এই কথাটা রাজনাথ সিংকে বোঝাতে পারলো না অঙ্কনরা, যে যখন সিঙ্গুরে একটা টাটার ফ্যাক্টরি হচ্ছিল, এই দেখো ভাই, আরে ভাই এই কথাটা বোঝাতে পারলে না যে যখন এটা টাটা মোটরের ফ্যাক্টরি বিদ্যুতের খরচা 2006 সালে করতে যাচ্ছে, তখন বিজেপি তো সঙ্গে ছিল। দাঁড়াও, তখন তো বিজেপি সঙ্গে ছিল, অনশন মঞ্চে এসে কানে কানে বলেছিল ফ্যাক্টরি হতে দেবেন না, ফ্যাক্টরি হতে দেবেন না। এখন দাঁড়াও, এরপর প্রধানমন্ত্রী এলেন সিঙ্গুরে, হ্যাঁ এলেন তো, এত কিছু বলে গেলেন, ঘুষপেটি কোথায় টাটার জায়গায় অন্য হোক, আদানির হোক, আদানির একটা ফ্যাক্টরি কেন টাটা করতে পারলেন না সিঙ্গুরের জমিতে, সিঙ্গুরে না হোক আশেপাশের জমিতে?
আছে, আদানি আম্বানির সঙ্গে সকাল বিকেল লাঞ্চ ডিনার করছেন, আর বাংলার জন্য একটা বাংলার সম্পদ আছে, খুব ক্যালকুলেটিভ। বাংলার জন্য যতটুকু ভীষণ পয়েন্টেড, ভীষণভাবে পয়েন্টেড। দেখুন উত্তরবঙ্গ, উত্তরে বিজেপির বেস, আমরা এখন যতটুকু আছে উত্তরে ম্যাক্সিমাম আছে, উত্তরবঙ্গে একটা কন্ট্রিবিউশন। চলে আসুন দুর্গাপুরে, দুর্গাপুরে কিছু ওই শিল্পাঞ্চল অবাংলা ভাষী একটা ভোট ব্যাংক আছে, দুর্গাপুর আসানসোল জোনটায়। দুর্গাপুরে নজর। আর একটা কি ডানকুনি, ডানকুনিটা প্রত্যেকবারই কুমিরের ছানার মতো আসে বাজেটে, এবারও তাই। একদম পয়েন্টেড, একটাও এদিক ওদিক বেশি খরচ নয়। আপনার কি মনে হয়? বাজেট নিয়ে মোটামুটি বিরোধীরা কি বলতে পারেন এটা আমরা আন্দাজ একটা পেয়ে গেলাম গত বেশ কিছু সময়। বাজেটের সমর্থনে যারা বলেন বা শিল্পপতিরা, হর্ষ গোয়েঙ্কা একটা খুব মজাদার টুইট করেছেন। উনি মোটামুটি যেটা বলেছেন ওরা একই কথা বলবে, প্রতি বছর ব্যালেন্সড বাজেট, প্র্যাগম্যাটিক বাজেট, গ্রোথ ওরিয়েন্টেড বাজেট, নন পপুলিস্ট বাজেট, ফরওয়ার্ড লুকিং বাজেট, স্ট্যান্ডার্ড। তা কোনো পক্ষেই যারা পড়ি না, যারা আমাদের মতন তৃতীয় পক্ষ আছেন, আমরা বাজেটকে কী হিসেবে দেখি? একটা হচ্ছে ফ্রম দ্য আসপেক্ট অফ এক্সটার্নাল স্ট্যাবিলিটি। ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ডুইং ওয়েল, ডিফেন্স প্রোডাকশন, ডিফেন্স সেক্টর এক্সপোর্ট এদিক দিয়ে ভালো করছেন। ইন্টারনাল স্ট্যাবিলিটিতে আমরা ওয়েলফেয়ার মেজার কতটুকুন কি করতে পারবো, যেটুকুন দেখে মনে হয় নিশ্চিত না, অনেক ডিটেলস পাওয়া যায়নি। যেহেতু আমাদের এলবো রুম নেই আরও বেশি এখানে ফোকাস করার, আমরা এডুকেশন সেক্টরে দেই মাত্র 4%, 2% হেলথ সেক্টর। সুতরাং বেটার টার্গেটিং ইজ অনলি থিং। এখানে আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিমটা যেভাবে অপারেটেড, গ্রেট স্কিম, গ্রেট স্কিম। এই আয়ুষ্মান ভারত হ্যাজ স্টপ। কেউ একজন আমাদের সম্মানীয় প্যানেলিস্ট বলছিলেন হেলথের কারণে প্রতি বছর বহু লোক বিলো পভার্টি লাইন চলে যান। এই প্রবণতাটাকে বহুলাংশে আটকেছে আয়ুষ্মান ভারত। কিন্তু আয়ুষ্মান ভারতের ইমপ্লিমেন্টেশনে আমার মনে হয় একটা যেটা ইন্স্যুরেন্স মডেল, যেটা কর্পোরেট সেক্টরে চালু হয়, তখন ভাবে চলে গেলে একই খরচে বেটার রেজাল্ট। ভালো স্মার্টফোন থাকলে পাওয়া যায় না, বাড়িতে ভালো রেফ্রিজারেটর থাকলে পাওয়া যায় না, এই স্কুটার থাকলে পাওয়া যায় না। এটাই তো তৃণমূল বলে। মডেলটার ফাইন টিউনিং একটু করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। মানে মডেলের ফাইন টিউনিং দরকার। আর মানে স্বাস্থ্য সাথীর সঙ্গে কম্পিট করতে গেলে স্বাস্থ্য সাথী ফর অল। হ্যাঁ, স্বাস্থ্য সাথী ফর অল। স্বাস্থ্য সাথীতে এখন ছানি অপারেশনও হচ্ছে না, স্বাস্থ্য সাথীতে গল ব্লাডারের স্টোনের অপারেশন হচ্ছে না। এবার সহজ কথা আমি বলছি, এই যে এইটা প্রচার করে দেয়, এই যে স্কুটার থাকলে হবে না, মোবাইল থাকলে হবে না। এটা কাউন্টার কি করে করেন? আপনারা তো করেন না এটার কাউন্টার। উনি বলছেন, আরে এক্সপার্টই বলছেন নোটিফিকেশন চাই। সবকিছুর যদি দরকার আছে, সবকিছুর যদি আধুনিকীকরণ হয়, সবকিছুর যদি সংশোধন হয়, সেটাকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। কিন্তু 61 কোটি ভারতবাসী যখন পাচ্ছে সবার কাছে, তার মানে 61 কোটি ভারতবাসীর মোবাইল নেই, 61 কোটি ভারতবাসী যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন তাদের স্কুটার নেই বাড়িতে। কি করে তারা নেই তাই পাচ্ছেন? কি করে? এটা হয় না, এটা তৃণমূলের অপপ্রচার, এটা তৃণমূলের ন্যারেটিভ। চিরাগ পাসওয়ান বিহারের নেতা, এই কদিন আগে বিহারে ভোট হলো, আজ বাজেটের পর কি বলছেন শুনবো। जब हम एक विकसित भारत बनाने का जब हम जिक्र करते हैं तो ऐसे में यहाँ से अब हमें हर उस सोच को बल देकर आगे बढ़ना होगा जो इवेंचुअली 2047 में भारत को एक विकसित देश बनाने का काम करेगा। अब अगर आप इस सोच के साथ इस बजट को अगर आप देखिएगा तो आपको एहसास होगा कि किस तरीके से इंफ्रास्ट्रक्चर पे बल दिया गया है, गांव शहर की दूरी को कम करने का इसमें प्रयास किया गया है, आत्मनिर्भरता पे बल दिया गया है। এই বাজেটের রিয়াকশনও খুব ওপিনিয়নেটেড, মানে একদম পক্ষটা নিরপেক্ষ বলে শব্দটাই ডিকশনারি থেকে হয়ে গেছে। হ্যাঁ, বাস্তবটা তো মানতে হবে। আমাদের এখানে কল্যাণীতে এমস আছে, এমসে ওই যে আয়ুষ্মান ভারতের কথা হচ্ছে সেটাও আছে। আচ্ছা, এমস হসপিটালে একজন মারা গেছিলেন, একটি মেয়ে ধর্ষিতা হয়ে, দুর্ভাগ্যজনকভাবে তার পোস্টমর্টম হওয়ার কথা ছিল। আমরা দেখেছি তো কি অবস্থা। এমস হাসপাতালে সবকটা বিভাগ খোলা আছে তো, এমস হসপিটালে যারা ট্রমা সেন্টার আছে তো। তাহলে কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে রাজ্যের মানুষ বিশ্বাস করছিল যে তারা অল্টারনেটিভ কিছু করবে, কিন্তু তারা তো করে দেখাচ্ছে না। তারা শুধু বিগ টক বাতেলা যেমনভাবে প্রধানমন্ত্রী চালিয়েছেন সেরকমভাবে নিচে চালিয়ে যাচ্ছেন, কিন্তু মানুষ তো দেখতে চাইছে কাজটা। কেন কল্যাণী এমসি মানে কোথায়, কেন কল্যাণী এমসি, কেন কল্যাণী টান নয়, বাংলার ক্ষেত্রে বলছি আমি। আপনি বাংলার আলোচনা করছিলেন, বাংলার আলোচনাতে হাওয়াবাজি করেই থাকা যায়। কারণ মন্দির মসজিদ আপনি পুরো ব্যাপারটাকে নিয়ে
ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে এটা ঠিক, হাওয়াবাজি সব নেতাদের করতে হয়, মানে নেতার সঙ্গে বুলিটা একদম আসার সময় থেকে ভাইও বহনো আজকে দিন আনে वाले ক্ষমতায় থাকা যায়, হ্যাঁ যায় তো, তারপরেই ওটাকে যেই মন্দির মসজিদে ট্রান্সফার করে দেবেন ইকোনমিক সেক্টর থেকে সরিয়ে দিবেন, তাহলে 2 কোটি কাজ কেন হচ্ছে না? তাহলে আজকে বাজেটে 2 কোটি না 2 কোটি 2 করোড় নকরি সাল মে কোথায় গেল? যেন আজকে বাজেটে আসবে না। এটা আমার খুব ফান্ডামেন্টাল প্রশ্ন মনে হয়। সত্যি কত নম্বর পাতায় রয়েছে, পাতাটা দেখিয়ে দিই। আচ্ছা, ও পাতাটা দেখিয়ে দিই। এই যে 25 কোটি ফর বেঙ্গল কেমিক্যাল, এই যে বেঙ্গল কেমিক্যাল আপনি দেখে নিতে পারেন। এই ভদ্রলোক বলার পরে লজ্জা পেয়ে 14 বছরে কোনো টাকা দেয়নি, এটা এই যে 14 বছরে কোনো টাকা দেয়নি, এটা 30 থেকে সোনা ধারে। 14 বছরে টাকা দেয়নি, এই যে 14 বছরে বেঙ্গল কেমিক্যাল 2024-25 সালে 21 কোটি দেওয়া হয়েছে। দাদা পড়াশোনা করে আসো, পড়াশোনা করে আসো, 27 নম্বর পাতা আপনারা দেখে নেবেন। প্রশ্ন বাজেট নিয়ে এত কচকচানি আমরা করছি, সত্যিই তো আলোচনা করছি, কি পেলাম আমরা সাধারণ মানুষ, কি পেলাম? চন্দনদা বলছেন মন্দির মসজিদে ট্রান্সফার হয়ে গেছে পুরোটা, তাহলে কি পেলাম? স্বাস্থ্যে কি এলো, শিক্ষায় কি এলো, কাজকলা পাবলিকের? সত্যি কি আজকের দিনে এটাই সত্যি? কি মনে হয়? আমরা যে একটা গভর্নমেন্ট ফর্ম করি, তার উদ্দেশ্যটা কি? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা কিন্তু যে আমাদের যে ন্যাশনাল ইনকামের যথাসম্ভব ইকুইটি ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ওয়ান অফ দ্য এক্সপেকটেশন অফ দ্য গভর্নমেন্ট। পাবলিক সাইকি কি এটা আছে? পাবলিক সাইকি হওয়া উচিত, তাই তো? এবার দেখুন বাড়ির বাজেট আর আপনার গভর্নমেন্টের বাজেট বেসিক ডিফারেন্সটা কোথায়? আপনি বাজেট করি কিরকম? অ্যাকর্ডিং আওয়ার ইনকাম আমরা এক্সপেন্ডিচারটাকে ফিক্স করি। গভর্নমেন্টের বাজেটটা ঠিক উল্টো দিক থেকে হয়। এক্সপেন্ডিচার ফিক্স করার পরে কোথা থেকে রেভিনিউ জেনারেট করা যাবে। এখন আপনি এই যে ট্যাক্স পেয়ারদের নিয়ে কত, ট্যাক্স পেয়ার কত আমাদের দেশে? 6.5%। এই যে মানে এক্সটেনশন অফ ইন্ডিয়া, যদি ধরো এক্সটেন্ড ইন ইন্ডিয়া যে লোক রয়েছে যারা অনেক ইনফর্মাল সেক্টরে রয়েছে, যাদের মিনিমাম ওয়েজটা ইনশিওর করা হলো না, আমরা বলছি আমেরিকা বাড়ালো, শেষ বাড়ালো, আমাদের গেল। আরে আমাদের ইন্ডিজিনিয়াস মার্কেট, এত বড় মার্কেট রয়েছে, মার্কেটটাই তৈরি করতে পারছি না, কারণ ইনফর্মাল সেক্টরে কোনো মিনিমাম ওয়েজ বলে কিছু তৈরি হয় না, মানুষের ক্রয় ক্ষমতা হচ্ছে না। আমাদের দেশে 140 কোটি মানুষ যদি কিনতে পারতো, আমাদেরকে আমেরিকায় গিয়ে জিনিস বিক্রি করতে হতো নাকি আদৌ? আমাদের এত বড় মার্কেট বাইরের লোকেরা এক্সপ্লোর করছে, আমরা সেটা করতে দিচ্ছি না, করতে পারছি না কেন? ওই অসাম্য, প্রচুর লোককে দারিদ্র সীমার তলায় ফেলেছি, এইটা হচ্ছে গভর্নমেন্টের সবচেয়ে বড় মেজার। আমরা যদি আমাদের অসাম্যটা কমিয়ে আনতে পারি, আমাদের দেশের লোকেদের ক্রয় ক্ষমতাটা বাড়াতে পারি, আমাদের দেশ ইটসেলফ একটা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম মার্কেট, আমার আমেরিকার গুডস হবে না। কিন্তু সেই প্রয়াসটাই কিন্তু এখানে ভীষণভাবে অভাব দেখছি। একটা কথা আমি বলছি, উনি যেটা বললেন যে আমাদের কোনো কিছু বিক্রি করতে হতো না বিদেশে কোনো কিছু বিক্রি না করলে আমাদের পেট্রোলিয়াম ডিজেল কোথা থেকে আসবে? সুতরাং এই প্রসঙ্গটা একটুখানি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সুতরাং আমাদের লাগবেই এক্সপোর্ট, আমাদের ভীষণভাবে লাগবে। এক্সটার্নাল সেক্টরে তো বলছে এই বছরেই আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যেটা মার্কেন্টাইল ট্রেডে আমরা ডেফিসিটে আছি 250 বিলিয়নের আশেপাশে, আমি নাম্বারটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তার সবটাও আগে অনেকটাই মেকআপ হয়ে যেত সার্ভিস সেক্টর এক্সপোর্ট দিয়ে, এবারে সেটাও মেকআপ হচ্ছে না, বরঞ্চ আমাদের যে ইনওয়ার্ড রেমিটেন্স আছে সেটা লাগছে। তারপরেও এখন প্রশ্নটা হচ্ছে, এরপরেও আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে, অথচ রুপি ভ্যালু কমছে কেন? এগুলো ঠিক আছে, অনেকটা সময় লাগবে, এর বিশ্লেষণে লাগবে না, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা বাড়ছে এখন অ্যারাউন্ড 709 বিলিয়ন পসিবলি, কিন্তু সেটার একটা বড় অংশ আসছে ভারত সরকার গত 1 বছর ধরে সোনার অংশটা বাড়িয়ে যাচ্ছিল, আর সোনার দামটা ভীষণভাবে হঠাৎ বেড়ে যাওয়ায় $709 বিলিয়ন হয়ে গিয়েছিল। নেক্সট উইকেই আমার ধারণা এটা পড়ে গিয়ে 700-র নিচে আসবে, কারণ গোল্ডের ভ্যালুয়েশন অনেকটা কমে গেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছে কমছে। আমি আমার আসবে অজিতাবুদার কাছে আসবো, কিন্তু তার আগে শুক্লা ওয়েট করছে। শুক্লা কিছু আমাকে দেখাতে চায়, বাইরে থেকে কোনো ডেটা শেয়ার করতে চাই। শুক্লা, পিও, যেটা কথা হচ্ছে, সামনে যেহেতু আমাদের রাজ্যে নির্বাচন রয়েছে, তাই আমাদের রাজ্যে কি কি আমরা এখনো পর্যন্ত পেয়েছি, আজকে বাজেট যে আমরা শুনলাম তাতে বাংলার কাছে কি কি এলো সেই নিয়ে একটা তুল্যমূল্য বিচার চলছে। গত বছর আমরা দেখেছি যে বিহারে ভোট ছিল, বিহারকে একেবারে ঢেলে দিয়েছিলেন নির্মলা সীতারামন, 60,000 কোটি টাকার প্রকল্প, বিমানবন্দর, পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ সহ একাধিক কিন্তু ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলা কি পেলো সেটা একবার দেখার চেষ্টা করব। বাংলা এবার কি কি পেয়েছে, বাংলার ভাগ্যে কি কি এসছে। বাংলার ভাগ্যে কি? দুর্গা
দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর মানে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এবং সে কারণে কিন্তু এই প্রাপ্তি দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর পেয়েছি আমরা। আর কি পেয়েছি, ডানকুনির সঙ্গে একেবারে বাংলার সাথে গুজরাট জুড়ে গিয়েছে, কারণ ডানকুনি সুরাট পণ্য করিডোর কিন্তু আজকে ঘোষণাতে ছিল নির্মলা সীতারামনে, এটাও কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সঙ্গে কি আমরা বাংলার সঙ্গে একেবারে কিন্তু দেখছি পাচ্ছি যে বারাণসীকে জুড়ে দেওয়া হয়েছে, কারণ যে 7টি হাই স্পিড রেল করিডোর, সেই 7টি হাই স্পিড রেল করিডোরের মধ্যে কিন্তু এই বাংলার শিলিগুড়িও রয়েছে, অর্থাৎ দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর এটাও কিন্তু বাংলা পেয়েছে। অর্থাৎ বাংলার ভাগ্যে দুর্গাপুর ইস্ট কোস্ট শিল্প করিডোর, ডানকুনির সঙ্গে সুরাট জুড়ে গেল পণ্য করিডোর এবং দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, এই ছিল বাংলার ভাগ্যে। এবং এই ঘোষণাই কিন্তু আজকে করেছেন বাংলার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্লা, থ্যাংক ইউ তোমাকে। শুক্লা, থ্যাংক ইউ। আমার সঙ্গে নতুন অতিথি রয়েছেন শতরূপ ঘোষ, জয়েন করেছেন আজকের এই আলোচনায় এবং একই সঙ্গে সুমন ভট্টাচার্য আছে। আমি তার কাছে একবার দ্রুত ঘুরে নিই। সুমনদা, এখান থেকে যে কথাটা উঠছে, যেহেতু বাংলায় রাজনীতি কোনো আলোচনাই শেষ হয় না, বাজেট হোক যাই হোক তার তো রাজনৈতিক কাটাছাড়া চলতে থাকে, সেখানে সবটাই মন্দির মসজিদ, কি পেলাম কি পেলাম না, মানে কয়েনের এপিট কয়েনের ওপিট, যে শাসক যে বিরোধী শুধু এপিট আর ওপিট করছে। আসলে পাবলিককে আফিম ভরে দেওয়া হচ্ছে, সেটা মন্দির কিংবা মসজিদের। বাজেট এগুলো তুচ্ছ ব্যাপার। দেখুন, আমি যদি শুধু বাজেট ঘোষণাতে থাকি, আমি আশা করছিলাম বামপন্থীরা করবে। এই বাজেট তৈরির সময় নির্মলা সীতারামনের সামনে দুটো চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে এআই যেভাবে চাকরি খেয়ে নিচ্ছে সেটাকে কিভাবে কাউন্টার করা হবে, তার জন্য নির্মলা সীতারামন একটা কমিটি তৈরি করেছেন। আমরা সবাই জানি যে আইটি সেক্টরে কিভাবে চাকরি যাচ্ছে, বিভিন্ন সেক্টরে চাকরি যাচ্ছে। দ্বিতীয়টা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা শুল্কের মুখে দাঁড়িয়ে কি করা হবে, যেটা একজন বললেন যে ডলারের দাম বেড়েই চলেছে। তো দেখুন, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। বলা হচ্ছে যে ডলারের জন্য একটা উচ্চ পর্যায়ের ভাবনা বিষয়ক কমিটি হবে। আমরা জানি না যে এই যে যিনি বলছিলেন যে আমাদের এক্সপোর্টে জোর দিতেই হবে বা আমাদের ইম্পোর্টটাকে ঠিক রাখতে হবে, এই এক্সপোর্ট ইম্পোর্টটাকে ব্যালেন্স করার জন্য ডলারটাকে কি করে নিয়ন্ত্রণ করা হবে সে ব্যাপারে এই বাজেটে কোনো কথা নেই। আপনি যদি এই দুটোকে একসঙ্গে জোড়েন তাহলে যেটা বামপন্থীদের বা যে সময় আপনিও যে কথাটা বললেন যে মন্দির মসজিদের বাইরে কত লোকের চাকরি হলো, কত লোকের খাওয়া দাওয়ার ভালো হলো, আপনার জিনিসপত্রের দাম কি কমছে, সেই সমস্ত প্রশ্নে এই বাজেট থেকে আপনি কিছু পাচ্ছেন না। আবারও বলছি যে আপনি বাজেটকে দুভাবে দেখতে পারেন, একটা যেটা আপনি বললেন মন্দির মসজিদ দিয়ে, আরেকটা যদি মানুষের স্বার্থ দিয়ে দেখতে চান তাহলে যেটা একজন বললেন যে সোশ্যাল ইনইকুয়ালিটিকে কমানোর জন্য একটা বাজেট কতটা মনোযোগী। আপনি নির্মলা সীতারামনের বাজেটে যত কর্পোরেট, এবং আমি নির্দিষ্ট করে বলছি সোলার থেকে সমস্ত জিনিসে আদানিদের ইন্টারেস্ট আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি যতটা ছাড় দিচ্ছেন, আপনি কি যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার সেখানে আপনার ছাড় আছে? সাধারণ অঙ্কনরা বলছে, অঙ্কন পড়ে পড়ে শোনাচ্ছে, ক্যান্সারের ওষুধের দাম কম, বিড়ির দাম কমলো, এগুলো তো সাধারণ মানুষই ব্যবহার করেন, কর্পোরেটরা তো করে না, তাই না? অঙ্কনের কাছে আমি আবার আসবো, কিন্তু তার আগে আমার সঙ্গে একজন নতুন অতিথি আছেন, শ্রীকুমার বাবু। ট্যাক্স আজকে কি হলো? আমরা তো যারা ট্যাক্স পেয়ার্স গুটি কয়ে আছি, তো তারা তাকিয়ে থাকেন বাজেটের দিকে, কোনো সুরাহা হলো কিনা। শ্রীকুমার বাবু যদি একটু বুঝিয়ে দেন। না, এইবারের বাজেটে সেরকম প্রত্যাশা ছিল না, কারণ নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইনটা পাস হয়ে গেছে, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, যেটা আমাদের 1961 সালের অ্যাক্টকে রিপ্লেস করেছে এবং যেটা 1 এপ্রিল 2026 থেকে চালু হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু নতুন অ্যাক্ট এসে গেছে এবং বেসিক্যালি দিস অ্যাক্ট ইজ এ রিপ্লিকা অফ 1961 অ্যাক্ট, টিটবিট কসমেটিক চেঞ্জেস হয়েছে, মেজর কিছু চেঞ্জ হয়নি। গভর্নমেন্টের যেটা দাবি করেছিল যে এখানে অনেকগুলো প্রভিশন কমে গেছে, ভলন্তা 800 থেকে 536 হয়েছে, চ্যাপ্টার 47 থেকে 23 হয়েছে, এবং এখানে সীতারামন কিছু ছুঁয়ে গেছেন এবং ট্যাক্স রেট, স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইনভেস্টমেন্ট লিঙ্কড উইথ স্যালারি ট্যাক্স পেয়ার, এই সম্বন্ধে কিছু বলার নেই। ইনকাম ট্যাক্সের ডিউ ডেট যা ছিল তাই আছে। মেজর টিটবিট যেটা চেঞ্জ হয়েছে সেটা 2025 অ্যাক্ট, যেটা 26-এ থাকবে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের না প্রসিকিউশন ক্লজটা খুব মারাত্মকভাবে ছিল। ধরুন আপনি ট্যাক্স কেটেছেন, জমা দিচ্ছেন না, যদি 1 টাকা মানে থ্রেশহোল্ড লিমিট ছিল না, আপনাকে কিন্তু প্রসিকিউট করতে পারতো। এখন বেশিরভাগ জায়গায় এই পেনাল্টিটা ফাইনে নিয়ে গেছে এবং যেখানে প্রসিকিউট করতে হবে সেখানে কম্পাউন্ডেড করেনি,
সেখানে বিচারক মনে করলে আপনাকে ম্যাক্সিমাম 2 বছরের জেল দিতে পারে, এবং সেখান থেকে এটা কিন্তু একটা একদম। শ্রীকুমার বাবু অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শতরূপ রয়েছেন আমার বাজেট এক নজরে। ধরুন আমি এক নজরে এটা বলা খুব কঠিন, মানে আমি এই আপনাদের স্টুডিওতেই বাইরে বসে দেখছিলাম কিছু জিনিস। দেখুন যে কোনো বাজেটেই কিছু জিনিস কমে, কিছু জিনিসের দাম বাড়ে, কিছু জিনিসের বরাদ্দ বাড়ে, সুতরাং অ্যাট ওয়ান গো এটা নিয়ে বলা খুব মুশকিল। আমি অত বড় অর্থনীতিবিদও নেই, তবে আমি কতগুলো কথা বলছি। দেখুন প্রথম কথা হচ্ছে যে আজকের বাজেটের ফলে কি হবে না হবে সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখব, কিন্তু আমরা যেটা করতে পারি এই মুহূর্তে তা হচ্ছে যে অতীতে বাজেটের নাম করে যেগুলো বলা হয়েছিল সেগুলো কতটা করা হয়েছে কি না হয়েছে তার আলোকে এটা বোঝা যায় যে একটা সরকার তার বাজেটারি কমিটমেন্টগুলো সম্পর্কে বা তার প্ল্যানিং প্রপোজালগুলো সম্পর্কে কতটা সিরিয়াস। আমি আপনাকে খুব দুটো উদাহরণ বললেই চট করে সবার মনে পড়ে যাবে। প্রথম মানে এই গভর্নমেন্ট আসার পরে প্রথম বাজেটে বলেছিল ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি তৈরি হবে। তখন অরুণ জেটলি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং কোটি কোটি টাকা তার জন্য অ্যালোকেট করা হয়েছিল। 100টা ছেড়ে দিন, আপনি 10টা স্মার্ট সিটি ভারতবর্ষে মোদির আমলে নতুন করে তৈরি হয়েছে নাম বলুন, কেউ বলতে পারবে না এখন কি হয়েছে। এবং তারপর থেকে বাজেটেই আলোচনাটাই আর আসে না। দু একটা বাজেটে শোনা গেছিল স্মার্ট সিটি, এখন আর ওটাকে নিয়ে আর কথাই হয় না, এখন অন্যান্য বিষয় নিয়ে কথা হয়, এই করিডোর হবে সেই করিডোর হবে। এক দ্বিতীয় কথা আপনার মনে থাকবে 2018 সালে জিও ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স বলে, যেটা কিনা রিলায়েন্সের আম্বানির মালিকানাধীন ইউনিভার্সিটি, সেটাকে সেন্টার অফ এক্সেলেন্স বলে 1000 কোটি টাকা বাজেটারি অ্যালোকেশন করা হয়। জিও ইউনিভার্সিটিটা এক্সিস্ট করে না, সেদিনও পৃথিবীতে এক্সিস্ট করতো না, আজও সেই অর্থে করে না। তখন বলা হয়েছিল যে এরকম একটা নাকি ইউনিভার্সিটি তৈরি হবে, আম্বানি জানিয়েছে। মানে যে ইউনিভার্সিটি তৈরিই হলো না, একটা গোটা ফাঁকা মাঠে যেখানে ছাগল ঘাস খায় সেই ফাঁকা মাঠে নাকি একদিন একটা ইউনিভার্সিটি গড়ে উঠবে এবং সেটা নাকি একেবারে সেন্টার অফ এক্সেলেন্স হয়ে যাবে, এইটা জেনে তার জন্য 1000 কোটি টাকা অ্যালোকেট করে দেওয়া হয়েছিল। আমি আপনাকে দুটো উদাহরণ দিলাম। 3 নম্বর আপনাকে বলি, দেখুন আমাদের গোটা দেশটা যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, একটা দেশ কতটা মানে ক্রমশ কতটা বড় লোকদের এবং কত কম গরিব মানুষ বা সাধারণ মানুষের হয়ে যাচ্ছে তার একটা উদাহরণ। একটা দেশের তো আমি যদিও এটা সরাসরিভাবে কেউ বলতে পারে বাজেটের সাথে সম্পর্কিত নয়, কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারটাও তো দেশের একটা মানে একটা রিফ্লেকশন যে দেশে গরিব মানুষের অংশগ্রহণ কতটা থাকছে, বড় লোকের অংশগ্রহণ কতটা থাকছে। যে নির্মলা সীতারামন আজকে দাঁড়িয়ে পার্লামেন্টে বাজেট পেশ করলেন, আপনার মনে থাকবে ইনি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী মোদির জমানায় বরাবরই থেকেছেন। তিনি 2024-এর লোকসভা ভোটে প্রার্থী হলেন না। এবং প্রার্থী না হওয়া কেন উনি হচ্ছেন না প্রার্থী, উনি একেবারে মানে টুইট করে জানালেন, নিজে জানালেন যে ল্যাক অফ মানি, লোকসভা ভোটে লড়তে যা টাকা লাগে আমার ব্যক্তিগতভাবে সেই টাকা নেই বলে আমি লড়তে পারছি না। আমি দেখুন আমরা তো কংগ্রেসের সাথে আমাদের 1000টা বিরোধ রয়েছে, যেভাবে দেশ চলেছে না চলেছে আমাদের অনেক সমালোচনা আছে। তার সত্ত্বেও এটা তো ঘটনা যে স্বাধীনতার পর থেকে এমন এক পথে দেশ চলেছিল যে একটি গরিব চালার ঘরের একজন মানুষ তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এইটা তো আমাদের ডেমোক্রেসির একটা সাকসেস স্টোরি। অথচ তার হাতেই এমন একটা দেশ তারপরে তৈরি হলো যে দেশের ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে আমার কাছে টাকা নেই বলে আমি লোকসভা ভোটে অংশগ্রহণ করতে পারছি না। মানে দেশটা কতটা ক্রমশ বড় লোকদের হয়ে যাচ্ছে। এবং দেখুন ক্যান্সারের ওষুধের আমি আসছি আমার একটা ছোট প্রশ্ন, অঙ্কনের জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে, শতরূপ উত্তর দেবে। এই যে আপনারা বারবার ইনইকুয়ালিটির কথা বলছেন, বড়লোক হয়ে যাচ্ছে এবং তাকে সাপোর্ট করে যাচ্ছে দেশের সরকার, গরিবের হাত থেকে টাকা আরো ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ধরুন আমরা যদি খুব স্বাভাবিকভাবে দেখি, আজকাল অন্তত ছোট শহর বড় শহর সমস্ত জায়গাতেই, গ্রামাঞ্চলেও লোকের লাইফস্টাইলে বদল, বাড়ি বাড়িতে বাইক, পাড়ায় পাড়ায় ছোট 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 ক্যাফে, মাশরুমিং এর, সেখানে তো সেগুলো তৈরি হচ্ছে কেন? লোকজন যাচ্ছে সেখানে, রেস্টুরেন্টে খেতে যায় আজকাল লোকে। সত্যি লোকের হাতে টাকা নেই, সত্যি ইনইকুয়ালিটির শিকার মানুষ এত যে একেবারে দারিদ্র্য সীমার নিচের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে অর্থনীতির একটা খুব সহজ তত্ত্ব আছে যে মানুষ, আমরা ওটাকে বলি ডেমনস্ট্রেশন এফেক্ট। আমার পাড়ায় পাড়ায় যদি দেখি যে আমি একবেলা খাচ্ছি কিন্তু মোবাইল ফোনটা চাই, এক্স্যাক্টলি। আমি সার্ভে করতে গিয়ে দেখেছি, সালানপুর আসানসোল এরিয়া সার্ভে করেছিলাম তখন বামফ্রন্টের আমলে, স্টিল মিল তৈরি হওয়া ইত্যাদি নিয়ে। সেখানে ছেলেমেয়েগুলো ওরা ফ্যামিলিতে স্বাচ্ছল্য নেই, একটা টাকা পেয়ে সঙ্গে সঙ্গে একটা দামি মোবাইল কিনে ফেলছে। এই প্রবণতাটা বেড়েছে। পিয়ার প্রেশার না, এটাকে আমরা ডেমনস্ট্রেশন এফেক্ট। আশেপাশে দেখে আমি সামলাতে পারছি না। একটু থামাচ্ছি কারণ বাইরে থেকে একজন অতিথি আমার সঙ্গে আছেন, অনির্বাণ দত্ত, অর্থনীতির উপদেষ্টা। আজকের বাজেট ঠিক কেমন লাগলো? না অনির্বাণের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ অজিত বাবু। না এইটা বলে আমি 2-4টে কথা বলি, যেটা ও বলছিল অয়ন বোধহয়, যে এই অ্যালোকেশনসগুলো, অ্যালোকেশন না দুটো পার্ট থাকে, একটা স্ট্যান্ডার্ড অ্যালোকেশন, রেভিনিউ এক্সপেন্ডিচার, ইনফ্রাস্ট্রাকচার, ওটা না জেনে বলা যায় না। টাকা তো দেবেই সেন্ট্রাল ইনস্টিটিউট, তার জন্য একটা অ্যালোকেশন হবে, তার মানে এটা এক্সপ্যানশন নয়, তার মানেই এটা ইনফ্রাস্ট্রাকচার নয়। তাই ও তথ্যটা একটু গোলমেলে, একটু পরিষ্কার করে না বললে কিন্তু বোঝা মুশকিল। ওটা হবেই, প্রত্যেক বছরই হয়। দ্বিতীয় হচ্ছে যে মানে আমি অন্তত এদিক থেকে দেখতে গেলে, বাংলার দিক থেকে
আমাদের তিনটে জিনিসের জোর। একটা হচ্ছে এমএসএমই, আমরা দ্বিতীয় নম্বরে আছি। উৎপাদনশীলতায় কম কিন্তু সংখ্যায় প্রচুর, অন্তত কেন্দ্রীয় সরকারি তথ্য এটা বলছেন, ওরা না মানলে তো বলতো না। দ্বিতীয় হচ্ছে টেক্সটাইল, একটা বস্ত্রশিল্পর একটা অন্তত আমাদের ক্লাস্টার আছে, আর চামড়া। এইগুলো মার খেয়েছে কেন? কারণ আজকে জিওপলিটিক্যাল অবস্থা, এই যে বিশ্বে এই গণ্ডগোলের জায়গাটা হচ্ছে। এই বাজেটে চামড়া নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, লেদারে, এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড যুক্তি, আগে থেকেও শুনছি। নতুন কোন জিনিসটা হচ্ছে যাতে আমাদের যে চর্মনগরী, চর্মশিল্প, তাদের বাজার তৈরি হবে। কারণ তাদের বাজারটা কিন্তু এক্সটার্নাল মার্কেটও। বস্ত্রশিল্প, আমরা কন্ট্রাক্টে কাজ করি, এখানে বহু বস্ত্রশিল্পে আছে, খিদিরপুর বলা যাক, গার্ডেন রিচ বলা যাক, অন্য জায়গাগুলো যে অজস্র বস্ত্রশিল্পের কাজ করেন, তারা কিন্তু অ্যাপারেন্টলি মনে হবে দর্জি, কিন্তু তারা কন্ট্রাক্টে কাজ করছে, প্রচুর কন্ট্রাক্টে আসছে। এই জায়গাটা মার খেয়েছে। এমএসএমই, আজকে খালি টাকা দেবো বললেই হয় না, অর্ধেক এমএসএমই জানেই না তার প্রজেক্ট কি। এখানে বলা হয়েছে সেখানে তথ্য যাতে যাওয়া যায়, এটা আমি সাপোর্ট করি। বলা হয়েছে তথ্য যাতে ঠিকমতো সবার কাছে যায়, এই উদ্যোগটা এই বাজেটে নেওয়া হবে, ভালো কথা। কিন্তু এর বাইরে খালি টাকা দেবো বললেই কিন্তু একটা এমএসএমই নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবে না। এটা আরও বিস্তৃত আলোচনা। আর একটা দুটো কথা বলি, আগের বছর ইন্টার্নশিপের যে কথাটা হয়েছিল, আমি কদিন আগে দেখছিলাম সিআইআই এবং ফিকি সার্ভে করেছে, তাদের সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টের যে সার্ভে, তাতে ৮০ থেকে ৮৫% বলেছে ইট হ্যাজ নট সাকসিডেড। গত বাজেটেই বলেছিল যে যারা আচ্ছা, অভিষেক ব্যানার্জি বাজেটটির রিয়াকশন দিয়েছেন, তিনি তো দিল্লিতেই আছেন, হ্যাঁ শুনবো। তার আগে শেষ করুন অজিতবাবু। তার মানে ইন্টার্নশিপটা একটা ভালো প্রচেষ্টা ছিল, কারণ আমাদের একটা প্রধান সমস্যা, আমি যদি দেখি যে দেশগুলো সাফল্য অর্জন করেছেন, মানে আমরা সত্যি কথা বলতে গেলে লাস্ট ৩০-৪০ বছর দেখলে আমরা যে পরিমাণ আমাদের কাছে এক্সপেক্টেড পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়, তার ডিস্ট্রিবিউশন অসাম্যর প্রশ্নটা না ধরলেও মাথাপিছু আয় ৩০ বছরে যা বেড়েছে, ভারতবর্ষে এমন কিছু একটা এক্সাম্পল কিন্তু এখনও স্থাপন করতে পারিনি যে যুগান্তকারী, দৃষ্টান্তকারী ভারত করেছে। ভারতের উন্নতি অনেক জায়গা হয়েছে, আমি সেগুলো অস্বীকার করছি না, কিন্তু এই জায়গাটা তো তার প্রধান কারণ কি? দক্ষতার অভাব। প্রধান কারণ কি? কিন্তু এটা আমাদের দেশ অস্বাভাবিক, স্কিলড লেবার এখান থেকে গোটা বিশ্বে এখানেই তো ইন্টার্নশিপের প্রশ্নটা। এটা যদি আমেরিকায় দেখা যায়, আমেরিকা বা ইউরোপে, যেখানে দক্ষতা, ইভেন আমাদের সাউথ ইস্ট এশিয়া, যেখানে দক্ষতা কিন্তু সাধারণ, আমাদের তো একটা ইয়াং পপুলেশন, 65% কিন্তু ইয়াং, সেইখানে তাদের দক্ষতাটা না দিলে খালি ডিগ্রি করে তো হবে না। সেখানে আপনি শতরূপ যা বলছেন, বটম লাইনে বলা হচ্ছে অনেক কিছু, এক্সিকিউশনে তার নিট রেজাল্টে আমরা খুব একটা কিছু দেখতে পাচ্ছি। যে কথাগুলো বলেছে সেই জায়গাটা আমি অন্য ডাইমেনশন দিয়ে বলতে, আমি শেষ করি জাস্ট, অন্য একটা ডাইমেনশন দিয়ে বলবার চেষ্টা করছি। আর একটা কথা জাস্ট শেষ করব, এই ক্যান্সারের ড্রাগে না, এর আগের বছরও 15টা না 10টা ড্রাগকে মুক্ত করা হয়েছিল। এটা আশ্চর্যের কিছু না, এটা ভালো জিনিস, এটা আমি সবসময় সাপোর্ট করি। কিন্তু আজকে মানুষের কাছে সবচেয়ে অসুবিধাটা কি জানো তো? আউট অফ পকেট এক্সপেন্ডিচার। অর্থাৎ আমাদের সাধারণ মানুষ তো যে খরচাটা পড়ছে, ওষুধ কিনতে হচ্ছে, সাধারণ ওষুধ, তাতে বছরে কত খরচা হয় ইন্স্যুরেন্স দেয়, সেটা কি সরকারি আমি স্বাস্থ্য পেতে পারি? মান্থলি মেডিকেল এক্সপেন্স এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার মুকলা হচ্ছে করা, এবং বিভিন্ন দেশ, আজকে যদি ইংল্যান্ডে দেখি বা উন্নত দেশ, তাদের দেখে তো আমরা অনেকটা শিখবার চেষ্টা করি, আউট অফ পকেটের ব্যবস্থা আছে, ইন্স্যুরেন্সে তাদের ব্যবস্থা আছে। আমরা যদি বলি যে আজকে কি আমি একটা সিনিয়র সিটিজেন, সাপোজ আমি একটা বছরে বছরে টেস্ট করাতে চাই, কারণ আমি জানতে চাই আমার অসুখটা কোথায়, ইন্স্যুরেন্স পে করে না। এই জায়গাগুলো, আমি বলে নিই 1 মিনিট, এই জায়গাগুলো ধরতে হবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত খুব ভালো, কিন্তু একটা সিনিয়র সিটিজেন যদি বছরে বছরে টেস্ট করাতে চায়, আয়ুষ্মান ভারত দেবে না, স্বাস্থ্যসাথী দেবে না, ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না, তাহলে আমি জানবো কি করে রোগ বাসা বাঁধে? এক্স্যাক্টলি, খুব ভাইটাল জায়গা। আমি শুধু একবার বাইকটা শুনে নেবো, কি বলেছেন অভিষেক? কিছুই করা হয়, 85 মিনিট খালি ফান্ডে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে।
এবং পুরনো যে কথাগুলো বলেছিল ডানকুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। বারবার করে বঞ্চনা করার কথা বলেন আপনারা, এবং এবারেও দেখা গেল বাংলা বঞ্চনার শিকার। কিছু নেই বাংলার জন্য, বেসিক্যালি কিছু নেই। 85 মিনিটের বাজেট স্পিচে আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্ট ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এ বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি হাঁট বকে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল ডানকুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। বারবার করে বঞ্চনা। হ্যাঁ, শতরূপ বলছিলেন। আমি ওনার সাথে এটা অ্যাড করছি, এটা আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের প্রশ্ন। আমরা বলছি আমেরিকা বা ইউরোপের উদাহরণ দেওয়া হয় তো আমাদের সামনে। আমি বলছি আমেরিকা ইউরোপের মধ্যে পুঁজিবাদী দেশেরও যে ভালো দিকগুলো রয়েছে তাদের ব্যবস্থার মধ্যে, সেইটাও কীরকমভাবে আমাদের দেশে ফলো করা হয় না। দেখুন, এই যেটা উনি বলছেন যে নন হসপিটালাইজেশন এক্সপেন্ডিচার, যেটা আমরা মেডিক্লেম বলতে বা যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স বলতে আমরা আমাদের দেশে বুঝি যখন আমি হসপিটালাইজড সেই সময়কার খরচা। কিন্তু একজন মানুষ তার সারা জীবনে হসপিটালাইজড হয় কতবার? 2 বার, 5 বার, 10 বার, 15 বার, আমি ধরে নিচ্ছি 20 বার। কিন্তু একজন মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হসপিটালাইজড না হয়ে যে তার চিকিৎসার খরচা, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, উনি যেটা বলছেন টেস্ট করা, এই যে খরচাগুলো, সেইগুলো আমাদের দেশের মেডিক্লেমে কভার্ড হয় না। যা কিনা আমি কোনো এখানে আমি কোনো কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, সেখানে তো সমস্ত হসপিটালাইজ যদি হয়ে কেউ করায় তখন সেটা কভার্ড হয়, কিন্তু আদারওয়াইজ হয় না। এবার আমি বলছি এখানে কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, এমনকি একেবারে ক্যাপিটালিস্ট দেশে পর্যন্ত যে সুবিধাটা মানুষ হেলথ সিস্টেমে পায় সেটা আমাদের দেশে নেই। আর এখানে ক্যান্সারের ওষুধের দাম কমানো নিয়ে কথা হচ্ছে, ভালো কথা, এর ফলে যদি কিছু কমে। কিন্তু আমি আপনাকে 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মোদী সরকার আসার সময় জেফটিনেট বলে ক্যান্সারের ওষুধ দাম ছিল 5,900, আজকে সেটা 11,500। নলভাটেক্স দাম ছিল 45 টাকা, আজকে 200 টাকা। ভিনাট দাম ছিল 8,500 টাকা, আজকে 11,500 টাকা। গ্লিভ্যাক দাম ছিল 8,500, আজকে 1,80,000 টাকা। আমি 1,08,000 টাকা। এইভাবে দাম বেড়েছে। আমি এরকম আরো তালিকা দিয়ে যেতে পারি, এইভাবে কমে, এইভাবে বাড়ানোর পরে 1% কমলে আলটিমেটলি সেটা কম বলবো আমি। না, উদাহরণ একটাই দিতে চাইছিলাম, সামগ্রিকভাবে কোনো টেকনিক্যালিটিসে না ঢুকে সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রকল্পের সঙ্গে সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা খুব পপুলার প্রকল্প লাগু করেছিল ভারতবর্ষে। এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রকল্পের এক্স্যাক্ট রিয়ালিটি জানার জন্য আরটিআই করে দেখা গেছিল এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা অ্যালোকেট করে তার 85% তারা খরচ করেছে বিজ্ঞাপনে। আমার একটাই বক্তব্য হচ্ছে, আজকে যে এত কথা, এই সেই প্রথমে যেটা বলেছিলাম, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া থেকে বেটি বাঁচাও বেটি পড়াও, এত কিছু আপনারা দেখছেন না, আলটিমেটলি যখন ইনভেস্টিগেট করবেন দেখবেন আমাদের জীবনে তার মাত্র সামান্য কতটা তার ছবি পড়েছে। আমি কয়েকটা পয়েন্টে উত্তর দিই। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন টোটালি ইটস এ ডাইরেকশনলেস, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time
the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola, ইংরেজিতে বলে চোর কি মায়ের জোরসে বলে, mother of thieves are soundless, mother of thieves are soundless. Now, for Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuch Bihar. Other we have announced 6 economic corridors which will cover throughout the country, throughout the state. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. And already there are so many people, they are setting investment, they are setting their cement hub. Now Bengal have become cement hub, the coal hub, the leather hub, the skill hub, even the Amazon Flipkart, like this. All are doing business side of this Dankuni, Kalyani and other place. So it is already started. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our full funds. We will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is been vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically.
democratically instead of using the election commission and agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. Thank you so much. Yes, tomorrow 4 o'clock they have given us the time. We asked the official time. I cannot tell you later before that. When we'll meet, then after that we can meet the press. Please don't tell me all these things. I have some own program. Let me finish that. I am going to Delhi after so many months, I think maybe years. So my MPs are also there. So I am the chairman of the parliamentary committee. It is my duty to meet them also once. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. All I'll mention. This is one last question. There is a high-speed train they have announced from Varanasi to Siliguri. They're saying it's going to be a high-speed train corridor. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ. एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया. फ्रेट कॉरिडोर भी इन माय टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट. अभी कुछ नहीं है. वाराणसी में जो है, जो डिज्नीलैंड बना रहा है, मैंने सुना है, मैंने देखा है कि काशी विश्वनाथ मंदिर हमारा इतना गलत का जाएगा है. उधर में आसपास में जो घाट वगैरह वगैरह जो है, जो बहुत सारी चीज है, लोकल लोगों को नहीं लेके बाहर से कोई कॉन्ट्रैक्टर को लेके आके उधर में आमदनी कर रहा है. काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है. तो इट विल बी क्लियर whether they love religions or not. Thank you. কড়া সমালোচনা করলেন এবারের বাজেটের এবং একই সঙ্গে কিছু প্রেডিকশনও করলেন আসামে হারবে বিজেপি। উনি এখনই বলে দিয়েছেন, আর তার সঙ্গে কৃতিত্বের কাড়াকাড়ি। ডানকুনি উনি যবে বাজেট পেশ করেছিলেন তবে। আমরা এর বাইরে গিয়ে যদি দেখি অঙ্কন, খুব নির্দিষ্টভাবে সত্যি বাংলা বঞ্চিত। আমি একটা ডেটা দিই, রেল করিডোর, মেট্রোয় বরাদ্দ কমলো না, মানে আপনি হাত পা ভাবে ওইভাবে এক্সপ্রেশন দিয়ে তো লাভ নেই। কারণ সহজ কথা, মেট্রোর জন্য যদি আপনি বরাদ্দ দেন, বছর বরাদ্দ দিয়ে আপনার 3 মিটারের রাস্তা দিচ্ছে না, জমি দিচ্ছে না এই সরকার, বরাদ্দ দিয়ে কি করবেন? এই যে আমি বলছি, দেখুন শতরূপদা প্রথমে বললেন স্মার্ট সিটি প্রকল্পটা অ্যাকচুয়ালি কি ছিল, যে 100টা শহরকে শনাক্ত করা হবে, যে তার যা যা লাগছে সেই অঞ্চলের রাজ্যের সরকার, পৌর মন্ত্রক এবং সেখানকার হলো পৌরসভা, তারা বলবে যে আমার এই রাজ্যে এইটা দরকার বা এই শহরে এটা দরকার। এক সেকেন্ড আমি বলছি, তিরুবনন্তপুরম বলেছিল, যেটা কেরলের সরকার, এবং তিরুবনন্তপুরম পৌরসভাটা চালাতো সিপিএম এতদিন অব্দি, বলেছিল আমাদের প্রতি 3টে ওয়ার্ড পিছু একটা করে স্বাস্থ্য কেন্দ্র লাগবে। সেগুলো কিন্তু ও ডিপিআর পাঠিয়েছিল, কেরল সরকার ডিপিআর পাঠিয়েছিল তিরুবনন্তপুরমের মিউনিসিপাল কর্পোরেশন, সেটা কিন্তু হয়েছে। 8,058টা ডিপিআর পাঠানো হয়েছে, তার মধ্যে 7,479টা প্রজেক্ট ফুলফিল হয়েছে। এটা বামেদের সরকার বলে নয়, ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে। এবার আমি এক সেকেন্ড, কোথা থেকে পেলেন এই সংখ্যাটা, কোথা থেকে পেলেন? আমি বলিনি কেরালাতে 8,000 আর 7,000 আমি তো মুখস্থ করে আসিনি, আমি ঠিক বলতে পারবো না। যদিও আমাদের পার্টি কেরালায় সরকার চালায়, কিন্তু 8,000টা পার্টি ছিল, 7,500 না এটা আমার জানা নেই। আচ্ছা, ওভারঅল বলে আমি এইটুকু জানি যে 2014 থেকে 2026 সাল পর্যন্ত ভারতের বেশিরভাগ বললেও কম বলা হয়, 75%-এর বেশি রাজ্যে বিজেপির সরকার চলেছে। অতএব রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য যদি স্মার্ট সিটি প্রকল্প শেষ না করা হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু দায়টা বিজেপিরই। কিন্তু আমি এইটা বলছি, 100টা নতুন স্মার্ট সিটি আমাদের দেশে তৈরি হয়নি। এআই নিয়ে এর আগে সুমন ভট্টাচার্যকে যখন তোমরা ধরেছিল, উনি একটা কথা বললেন, সুমন ভট্টাচার্যের এই জিনিসটা আমার ভালো লাগে যে উনি করেন তৃণমূল, কিন্তু যাবতীয় প্রত্যাশা সব সিপিএমের কাছ থেকে, বামপন্থীদের কাছ থেকে। এআই নিয়ে শুধুমাত্র খালি চাকরি খাওয়া না খাওয়ার প্রশ্ন, সেটা তারা কনসার্ন তো বটেই,
এআইকে কিভাবে এথিক্যালি ব্যবহার করা যায়, কারণ আজকের দিনে আমরা জানি জব লসের থেকেও সেটা ইম্পর্টেন্ট। আজ কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট ছিল। হ্যাঁ, আমি সেটা বিরোধিতা করছি না। আমি বলছি এআইকে ব্যবহার করে মানুষের ছবিকে মর্ফ করা, ভিডিওকে মর্ফ করা, ব্যক্তিগত চরিত্র হনন করা, দাঙ্গা লাগানোর চেষ্টা করা, কি যাই হোক হোয়াট এভার, এইগুলোর জন্য গোটা পৃথিবীতেই আজকে এটা একটা নতুন কনসার্ন হিসেবে উঠে এসছে যে এআইকে মনিটর করতে হবে। তার জন্য ভারত সরকারকে এবং প্রতিটা রাজ্যের সরকারকে, দেখো নতুন পরিস্থিতি আমাদেরকে নতুন ভাবনার দাবি রাখে আমাদের সামনে, উই নিড টু রাইজ টু দ্য অকেশন। এবং এআই এর মনিটরিং, এথিক্যাল ইউজ অফ এআই, তার জন্য একটা সর্বভারতীয় স্তরে একটা কনসেনসাসের ভিত্তিতে একটা কিছু সেটআপ হওয়া দরকার বলে আমরা মনে করি। হ্যাঁ, সেটা আজকে উনি বলেছেন, আবার এক্সিকিউশনটা আমাদের পরের বার দেখতে হবে। না, এক মিনিট, অঙ্কন একটা কথা উল্লেখ করলো যে এখানে বরাদ্দ বাড়িয়ে কি হবে, এখানে তো কিছুই হয় না। সত্যি কি বাংলা ও তো দেয় না, বা কোনো একটা এক্স স্টেট ও তো কোঅপারেট করে না, তাই বরাদ্দ দেব না, এটা কোনো লজিক মানে এটা হতে পারে না? এটা কোনো লজিক নিশ্চয়ই নয়। এখন এ তো প্রকল্প অনুযায়ী দেখতে হবে যে কোন প্রকল্পে দেওয়া হচ্ছে, আটকে আছে। এটা ঠিক যে আমি একটা প্রকল্পের রান ওভার যেটা বলি, মানে একটা 5 বছরের জায়গায় 10 বছর যদি চলতে থাকে একটা সমস্যা হয়। প্রকল্প ভিত্তিক দেখতে হবে। মেট্রোর যে জিনিসটা, মেট্রো আমরা জানি যেমন বারাসাত অবধি পুরো জায়গাটা মানে পুরো জটে আটকে আছে কতদিন, বিভিন্ন জায়গায় আটকে আছে। কিন্তু বরাদ্দ এটা তো মানে যারা টেকনোলজির সাথে যুক্ত তারা আরও ভালো বলতে পারবেন যে এই বরাদ্দটা যেটা দেওয়া হচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে, এটা সত্যিকারের জিনিসটা মানে 25-26 অর্থবর্ষে যা ছিল 26-27 আরো কমে গেল। অশ্বিনী বৈষ্ণব রেল নিয়ে কথা বলছি লাইভ, অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী। क्रिएटर्स इकोनॉमी में आईआईसीटी मुंबई के साथ मिलकर 15,000 स्कूल और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब बनाने के लिए बजट में प्रोविज़न किया गया है। और साथ ही साथ रेलवे के लिए 7 नए हाई स्पीड कॉरिडोर्स, चेन्नई से बेंगलुरु, चेन्नई से हैदराबाद, बेंगलुरु से हैदराबाद, मुंबई से पुणे, पुणे से हैदराबाद, दिल्ली से वाराणसी और वाराणसी से सिलीगुड़ी। एक तरीके से साउथ इंडिया में सदर्न ट्रायंगल बनेगा, चेन्नई, बेंगलुरु, हैदराबाद का हाई स्पीड रेलवे का, बुलेट ट्रेन का। वैसे ही दिल्ली, वाराणसी, सिलीगुड़ी का एक नया हाई स्पीड कॉरिडोर बनेगा और साउथ वेस्ट को साउथ से जोड़ने वाला मुंबई से पुणे, पुणे से हैदराबाद का एक बहुत बड़ा मेजर कॉरिडोर बनेगा। साथ ही साथ आज बजट में एक नए डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो कि बंगाल में दांकुनी, वहाँ से गुजरात में सूरत, इसको जोड़ने वाला, ईस्ट को वेस्ट के साथ जोड़ने वाला नया डीएफसी भी सैंक्शन हुआ है। मैं इस बजट के लिए जो कि युवा शक्ति से प्रेरित है, जो कि विकसित भारत की एक नींव बनाता है, जो कि समाज के हर वर्ग के लिए और देश के हर क्षेत्र के लिए विकास का एक नया माध्यम बना है, इसके लिए मैं माननीय प्रधानमंत्री जी, माननीय वित्त मंत्री जी का अभिनंदन करता हूँ। 911, বাজেট কমে হলো 705 কোটি। জোকা বিবিডিবাগ মাঝেরহাট ভায়া সেটা ছিল হচ্ছে 914, রিভাইজডে কমেছিল 723, একটু বাড়িয়ে 914 ছয়নি, এখনো 906। বাজেট কমছে আর তোমরা বাংলার দিকে হাত দেখাচ্ছ। না, বাজেট কমছে তার আমি তো একটাই কারণ বললাম যে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে রেলের 65টা প্রজেক্ট আটকে রয়েছে, তার তো বাজেটারি অ্যালোকেশন হয়ে বসে রয়েছে কোটি কোটি টাকা, আপনার আমার ট্যাক্স পেয়ারদের টাকা। সেই টাকা যদি কি নষ্ট হবে বসে থাকার জন্য? এই প্রকল্প তো এর আগে বহুবার কেন্দ্রের বহু নেতৃত্ব আমাদের বলেছে যে এই প্রকল্পে বাধা আমরা তামিলনাড়ুতে পাই না, এটা আমরা তেলেঙ্গানাতে পাই না, অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে পাই না। একটু আগে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাথে বঞ্চনা করা হলো। জবাবটা দিতে হবে, তারপর তুমি দেবে না তোমার সময়। ঝাড়খণ্ড পেলো, অসম পেলো, আচ্ছা ঝাড়খণ্ডে তো বিজেপি খুব গোহারা হেরেছে, ঝাড়খণ্ড কেন কেন্দ্র পেলো? একটু আগে বললেন জনজাতিদের জন্য না না না, জনজাতিদের জন্য কিছু করিনি আমরা। কতটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহলের এলাকাটা জুড়ে 14টা একলব্য স্কুল, মডেল স্কুল খোলার জন্য আমরা জমি চেয়ে বসে রয়েছি। 23 সালে বাজেটারি অ্যালোকেশন হয়েছে, এখন অব্দি জমির জন্য স্কুল তৈরি করবে কেন্দ্রের সরকার। সেই জন্য যদি তার জন্য যদি জমি না দেয়, তারপর যদি সবটা দায় আমাদের হয়ে যায়, আমার আপনার ট্যাক্সের টাকা তো রাস্তায় পড়ে থাকার জন্য। আমি একটা কথা পরিষ্কারভাবে বিজেপির প্রতিনিধির কাছে জিজ্ঞেস করতে চাই, কি হবে, কেন পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, সেই কারণে ওনারা কাজ করতে পারছেন না, এই অবধি না হয় মানা গেল, সেগুলো ইনভেস্টিগেট করে দেখা যাবে। একজন প্রধানমন্ত্রী বা একজন অর্থমন্ত্রী বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছেন, মানুষের সামনে বক্তব্য রাখছেন, মিডিয়া ফলাও করে দেখাচ্ছে। আপনি বলুন তো, বিগত কয়েকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে ভিজিট পশ্চিমবঙ্গে হয়েছে, ওদের কি ভিশন
ওদের কি শুধু ভিশন ঘুষপেটিয়া? বাংলার উন্নয়নের জন্য, বাংলার শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী ইভেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েও কিছু বলতে পারেননি। কেন? শুধু রাজনীতি। আগামী প্রজন্মের জন্য ভারতীয় জনতা পার্টি কি করতে চায়, এই বাংলার জন্য কি করতে চায়, এখন কোনো উত্তর নেই। আচ্ছা আচ্ছা, উনি হয়তো শুনতে পান না যখন শিল্পের কথা বলা হয়, যখন পরিকাঠামোর কথা বলা হয়, উনি ঘুষপেটিয়াটা শুনতে পান না। না, উনি ঘুষপেটিয়া সত্যি প্রধানমন্ত্রী কিছু বলেননি। উনি বারবার উনি যখন কলকাতার র্যালিতে এসেছিলেন 2024 সালের প্রচারে, যখন কলকাতাতে এসে উনি বলেছেন শিল্পের কথা, উনি ব্যারাকপুরে, হ্যাঁ তো বলবেন। এবার আমার কথা হচ্ছে, 10 দিন আগে আরে আমার কথাটা ওখানে উনি বলেছেন শিল্পের জন্য এখানে আইন শৃঙ্খলার উন্নয়ন করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি। আইন শৃঙ্খলার উন্নতি ছাড়া আপনি কোন শিল্প রাখবেন? যে কারখানাগুলো ছিল বিজেপি এ রাজ্যের কথা বলতে গেলেই বলে ভারী শিল্প না হলে সম্ভব। হ্যাঁ, ভারী শিল্পের দিশা আজকের বাজেটে পেলেন? ভারী শিল্পের যুগ ক্রমশ আস্তে আস্তে পাচ্ছে। এখন যেটা হচ্ছে, সবাই ছোট ছোট কোম্পানি থেকে পার্ট কম্পোনেন্ট বানিয়ে অ্যাসেম্বলি করে, এটাই পৃথিবীর মডেল। অর্থাৎ ভারী শিল্প না হলে রাজনীতির কয়েনেজ না, রাজনীতি শিল্প ছাড়া হবে না। আমরা এলে শুধু চিমনি আর চিমনি। এটা খালি রাজনীতি বলে লাভ নেই। এটা কিছু কিছু অর্থনীতির লোক এই কথাগুলো বলতে থাকেন, রিয়েলিটিকে না দেখে। আজকে মিডিয়াম স্মল বাড়লে, এ তো সাউথ ইস্ট এশিয়া বাড়লো কি করে? এরা তো আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, এরা মডেল। এমএসএমই ভবিষ্যৎ, এমএসএমই দিয়ে কিন্তু হচ্ছে। চিৎকার করে বলে আমরা 1 নম্বর। এটা তো আমি বললাম কথাটা। ডায়মন্ড হারবার এফসি, আমি যেটা বলতে সময় আটকে গেলাম, ডায়মন্ড হারবার এফসি 6 মাসে একবার করে হেলথ ক্যাম্প করবে, সেটা এমএসএমই। এই এক্সাম্পলটা আমার মতে এটা খুব বায়াসড এক্সাম্পল হচ্ছে। এমএসএমইর একেবারে কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে শূন্য, এটা বললে কেউ মানবে না। তাহলে একটা সাকসেসফুল তো তুলে ধরা যায়, হুগলি বেল্টেও তুলে ধরা যায়। সংখ্যাগুলো বলা হয়, সেগুলো রেজিস্টার তো না, এটা তো আপনিও বললেন যে উৎপাদনে কম আমরা। আনরেজিস্টার্ড তো 90% এমএসএমই সারা ভারতবর্ষে। উত্তরপ্রদেশে তো সবচেয়ে বেশি আনরেজিস্টার্ড। না, এক মিনিট একটা কথা বলেন। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রোর যেটা হচ্ছে, এইটা একটু ডিটেলসে একমাত্র ইঞ্জিনিয়াররা কিন্তু বলতে পারেন, কারণ মেট্রো যেটুকু প্রোগ্রেস হয়ে গেছে তাতে তো আর অ্যালোকেশন হবে না। এবার যে অ্যালোকেশনটা করা হচ্ছে কোন সেগমেন্টে হচ্ছে, সেইটা কি যথার্থ না যথার্থ নয়, এইটা আমি কিন্তু যারা মেট্রো এবং ইঞ্জিনিয়ারিং এ বোঝেন তাদের কাছে উত্তরটা চাইবো, নট ফ্রম পলিটিশিয়ানস। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস টেকনিক্যাল। আমি বলছি কি, এমএসএমই তে পশ্চিমবাংলা দেশের শীর্ষস্থানে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় গেছিল, এবং তখন কিন্তু এমএসএমইতে এবং এমএসএমইতে মিডিয়াম বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেশের শীর্ষস্থানে বাম সরকারের আমলে খালি গেছিল তাই নয়, যেটা অজিতবাবুও বলছেন থ্রুআউট দ্য পিরিয়ড, এবং এটা সবাই শিল্প মানে আমাদের কৃষি উৎপাদনে এবং মিডিয়াম স্মল স্কেল উৎপাদনশীলতায় আমরা 8 নম্বরে ছিলাম বামফ্রন্ট আমলে, এটাও বলতে হবে। কিন্তু আমি এইটা বলছি যে সংখ্যা এবং উৎপাদনশীলতার মধ্যে এই যে গ্যাপ আজকের তারিখে আছে, এটা কিন্তু বামফ্রন্টের সময় ছিল না। এটা কিন্তু আমি এখন এই গ্যাপ ছিল না, এই গ্যাপ ছিল না, এই গ্যাপ ছিল না। উনি বলছেন বলে লাভ নেই, দল আমি তোমাকে উনি ইকোনমিস্ট হতে পারেন, উনি সেন্ট্রাল গভর্নমেন্ট ইকোনমিস্ট হতে পারেন, উনি পাঠিয়েছো। আচ্ছা, ভালো হয়েছে। তর্ক চলতে থাকবে, যুক্তি পাল্টা যুক্তি সাজাতেই থাকবেন অতিথির। একটা ছোট্ট ব্রেক দিই, ছোট্ট ব্রেক, আপনি কোথাও যাবেন না। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ?
বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছে জি 24 ঘন্টার পর্দায়। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজর উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, বাজেটে ডানকুনি সুরাট পণ্য করিডরের প্রস্তাব, দুর্গাপুরের শিল্প করিডর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই, 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধের, সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। বাজেট 2026 নিয়ে আলোচনা চলছে কাকভোর থেকে। সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, মানুষ কি পেলেন, বাংলা কি পেল, ভোটমুখী একাধিক রাজ্য কি পেল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কেরালা, তামিলনাড়ু, অসম, বাংলা কি পেল। আর এই পাওয়ার হিসেব যখন করছি তখন ইতিমধ্যে আপনাদের उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। साथियों, आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं, वो एजुकेशन से भरे हुए भारत के साहसिक, टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये बजट ट्रस्ट बेस्ड गवर्नेंस और ह्यूमन सेंट्रिक अर्थरचना के विजन को साकार करता है। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। साथियों, ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है। दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर
और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले, इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। साथियों, इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमईज तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। साथियों, बजट में इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए कई बड़े कदम उठाए गए हैं। डेडिकेटेड फ्रेट कॉरिडोर, देश भर में वाटरवेज का विस्तार, हाई स्पीड रेल कॉरिडोर, टियर 2 और टियर 3 शहरों के विकास पर विशेष ध्यान और शहरों को मजबूत आर्थिक आधार देने के लिए म्युनिसिपल बॉन्ड्स को बढ़ावा। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। साथियों, किसी भी देश की सबसे बड़ी पूंजी उसके नागरिक होते हैं। बीते वर्षों में हमारी सरकार ने देश के नागरिकों के सामर्थ्य को बढ़ाने पर अभूतपूर्व निवेश किया है। हमारा प्रयास स्किल, स्केल और सस्टेनेबिलिटी को निरंतर बल देने का रहा है। जैसा कि आज पार्लियामेंट में निर्मला जी ने कहा है, यह युवा शक्ति बजट है। उसमें युवा की सोच भी है, युवा के सपने भी हैं, युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है। बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स, इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे। मेडिकल हब्स के निर्माण से, एलाइड हेल्थ प्रोफेशनल्स के माध्यम से, ऑरेंज इकोनॉमी यानी ऑडियो विजुअल गेमिंग को बढ़ावा देकर, पर्यटन को प्रोत्साहन देकर और खेलो इंडिया मिशन के माध्यम से युवाओं के लिए नए अवसरों के द्वार खुलेंगे। भारत को दुनिया का डेटा सेंटर हब बनाने के लिए टैक्स में बड़ी छूट की घोषणा भी की गई है। मैं भारत के युवाओं को विशेष तौर पर इस बजट की
बहुत बहुत बधाई देता हूं, क्योंकि इससे एम्प्लॉयमेंट जनरेशन को बड़ा बूस्ट मिलेगा। मुझे बहुत खुशी है कि इस बजट में टूरिज्म और विशेषकर नॉर्थ ईस्ट में टूरिज्म को बढ़ावा देने के लिए भी ठोस कदम उठाए गए हैं। भारत के अलग अलग राज्यों को ताकतवर बनाकर संतुलित विकास की नींव भी इस बजट में मजबूत की गई है। साथियों, हमारे देश में 10 करोड़ से ज्यादा महिलाएं सेल्फ हेल्प ग्रुप से जुड़ी हैं और बड़ा सफल अभियान रहा है। महिलाओं द्वारा निर्मित, महिलाओं द्वारा संचालित सेल्फ हेल्प ग्रुप्स का आधुनिक इकोसिस्टम बने, बजट में इसे प्राथमिकता दी गई है। कोशिश यही है कि हर घर लक्ष्मी जी पधारे। हर जिले में छात्राओं के लिए नए हॉस्टल बनाने का अभियान भी शिक्षा को सुलभ बनाएगा। साथियों, भारत की कृषि, डेयरी सेक्टर, फिशरीज, इन्हें हमारी सरकार ने हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। इस बजट में भी नारियल, काजू, कोको और चंदन की पैदावार से जुड़े किसानों के लिए अनेक अहम कदम उठाए गए हैं। भारत विस्तार एआई, इस टूल से किसानों को उनकी भाषा में जानकारी मिलने से उन्हें बहुत मदद मिलेगी। फिशरीज और पशुपालन में उद्यमिता, उसको बढ़ावा देने से गांव में ही रोजगार और स्वरोजगार के और ज्यादा अवसर बनेंगे। साथियों, ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। मैं एक बार फिर निर्मला जी और उनकी पूरी टीम को इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए, गांव, गरीब, किसान का कल्याण करने वाले बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলছেন যে যুব সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত দিশারি এই বাজেট। বাজেটে সংস্কারের নতুন গতি দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করছেন। ঐতিহাসিক বাজেট বলছেন প্রধানমন্ত্রী, কিন্তু বিরোধীরা একযোগে বলছেন অন্তঃসার শূন্য, দিশাহীন বাজেট। বাজেটে কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি পরিষ্কার বলছেন যে অন্তঃসার শূন্য বাজেট, দিশাহীন বাজেট, মহিলা বিরোধী, গরিব বিরোধী, দলিত বিরোধী বাজেট। ভোট পাবে না জেনেই বাংলাকে বঞ্চনা। দিল্লি যাওয়ার আগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলার প্রকল্পে 1 পয়সাও দেওয়া হয়নি। বাজেটে যা বরাদ্দ হয়েছে তা আগে থেকেই তিনি করে গেছেন, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার 3টি বাজেটের কথা বলেছে, কিন্তু আমি 6টি রাজ্যে ফ্রেট করিডরের কথা বলেছি। এই সমস্ত বাজেটে যা বলা হয়েছে সব মিথ্যার ফুলঝুরি। তো মমতা বন্দ্যোপাধ্যায়, financial budget of 26 and 27, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman,
to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. 6 economic corridors which will cover out the state. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে ফ্রেট করিডর নিয়ে যা বলা হচ্ছে সবই মিথ্যের ফুলঝুরি। তিনি অলরেডি 6টি ফ্রেট করিডরের কথা ঘোষণা করেছেন, ইকোনমিক করিডরের করেছেন। তাহলে কেন্দ্র নতুন করে কি করবে? তিনি বলছেন আমি রেলের সমস্ত কাজ করে এসেছি, নতুন করে কি কাজ বাকি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। জনবিরোধী, বাংলাকে বঞ্চনার বাজেট বলে তোপ দাগছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দাবিতে সরব হয়েছেন। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। যুব সমাজের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি ফাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। নাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুন ভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সরব হচ্ছেন। তিনি একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে জনবিরোধী বাজেট, বাংলা হারবে, বিজেপি এমনটাই জানে। আর যে কারণেই কিন্তু এই হতাশাগ্রস্ত বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাকে বঞ্চনা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এভাবে। যে কোনো শ্রেণীর পক্ষেই আপনি দেখবেন, সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট। প্রধানমন্ত্রী বলছেন 2047 সালের বিকশিত ভারতকে সামনে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের শুরুতেই জানান যে 2047 সালের বিকশিত ভারতকে সামনে রেখে এই বাজেট পেশ, মিশন 2047। কিন্তু বিরোধীরা, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা সর্বভারতীয় তৃণমূল তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছেন যে দিশাহীন বাজেট, কোনো দিশা নেই। ফলে স্বাভাবিকভাবেই সমস্ত বিরোধীরা একজোট। বাজেট পেশের আগে থেকেই আপনাদেরকে যেমনটা আমি দেখাচ্ছিলাম যে বাজেট পেশের আগেই বিরোধীরা অনুমান করেছিলেন এবারে বাজেট কিন্তু দিশাহীন হতে যাচ্ছে, এবং অবশেষে সেই দিশাহীন বাজেটই পেশ হলো বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শোনাই। सरकार अगर बजट पेश कर रहा है, उसको डिफेंड करने का जिम्मेदारी सरकार का है। To me, the budget is more like a government self-appraisal report written by its own PR department. This budget doesn't have any concrete solution to offer. খুব গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় এই বাজেটের সামনে উঠে এসেছে। যে বাংলার নাম নেওয়াই হয়নি, বাংলার নাম নেওয়া হয়নি, এমনটাই দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেছেন যে এই বাজেট এই কারণে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, কারণ বাংলাকে দেওয়ার প্রয়োজন কি, বাংলা হারবে জানে। স্বাভাবিকভাবেই পাল্টা এসেছে শ্রমিক ভট্টাচার্যের তরফেও। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বাংলায় বাজেটে আরো সমৃদ্ধ হবে, এই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই বিরোধী যুযুধান শিবির এবং শাসক শিবির তারা কিন্তু একেবারে একে অপরের কটাক্ষ করতে ছাড়ছে না। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজ্যগুলির নাম বাজেটে প্রাথমিকভাবে নাম উল্লেখ করা হয়েছে, যেমন আসাম রয়েছে, ওড়িশা রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরালা রয়েছে, সমস্ত রাজ্যের নাম উল্লেখ করা হলেও বাংলার নাম উল্লেখ করা হয়নি। কিন্তু আমরা দেখলাম যে দিল্লি বারাণসী হয়ে যে দ্রুতগতি ট্রেনের করিডর উদ্বোধন করা হলো, যা শিলিগুড়ি পর্যন্ত আসবে, সেক্ষেত্রে বাংলার নাম উচ্চারণ করা হয়নি, করা হয়েছে শিলিগুড়ির নাম, অর্থাৎ শিলিগুড়ি বাংলার অংশ হলেও বাংলাকে উপেক্ষা করা হয়েছে, বাংলার নামই উচ্চারণ করেনি, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। কে কি বলছেন আপনাদের শোনাই। বাংলা তো মুখ্যমন্ত্রী ছিল, আমার বাংলা, মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তিনি এই বাজেটকে কিভাবে দেখছেন? শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা এই বাজেটকে অন্তঃসার
বলছেন সে বিষয়ে বা কি বলছেন শুনুন। শিল্পায়নে জোর হয়েছে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হচ্ছে। কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বাট ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাজস্ব ঘাটতির পরিমাণ কমানোর চেষ্টা করা হচ্ছে, দেশ অর্থনীতির দিকে এগোচ্ছে এবং কেন্দ্রীয় সরকার খুব স্পষ্টভাবে বলছে পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ বাড়িয়ে দেশের যে একটা স্থিতিশীলতা তাকে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, কারণ বৈশ্বিক অর্থনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয়। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন সেখানে ভারতের অর্থনীতি বা এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈশ্বিক অর্থনীতি মানে বিশ্বের অর্থনীতিকে সামনে রেখে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রত্যাশার পারদও চড়ছিল। আম জনতাই বাজেট পেশের পর কে কি বলছেন শুনুন। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে, শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে, আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে, যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। খুব গুরুত্বপূর্ণ কতগুলি পয়েন্ট এক্ষেত্রে বিরোধীরা তুলছেন, যেমনটা আমরা দেখলাম শিলিগুড়ির নাম হাই স্পিড ট্রেনের ক্ষেত্রে জুড়ে দেওয়া হলো। শিলিগুড়ি মাথায় রাখতে হবে উত্তরবঙ্গ, বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা যে ছবি দেখেছি যে গত লোকসভা তার আগের লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনে বিজেপির কিন্তু তুলনায় ভোট পার্সেন্টেজ বা ভোটের ক্ষেত্রে একটা কিছু কিছু জায়গায় কিন্তু ধাক্কা এসেছে। সেই কারণেই কি উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হলো বাজেটে, শিলিগুড়ির নাম দেওয়া হলো? এইটা কিন্তু এই মুহূর্তে বিরোধীরা প্রশ্ন তুলছেন, অর্থাৎ রাজ্যের শাসক দল তারা প্রশ্ন তুলছেন যে উত্তরবঙ্গে খারাপ রেজাল্ট হবে এটা অনুমান করেই শিলিগুড়িতে হাই স্পিড ট্রেনের কানেকশন জুড়ে দেওয়া হলো, এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি মেট্রোর একাল সেকালের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর গতবারের সংশোধিত বাজেটে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এবারে বাজেটে কি দাঁড়ালো সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ 2024-25 সালে যে বাজেট এবং 2025-26 সালের যে বাজেট, সেই বাজেটে অনেক ক্ষেত্রে এটা আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে বাজেট অ্যালোকেশনের পর
যে প্রস্তাবিত বাজেট থাকে তারপর কিন্তু সংশোধিত বাজেটও অনেক সময় হয়। অর্থাৎ ধরুন মেট্রো প্রকল্পে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো, কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্ট চলতে চলতে মনে হচ্ছে যে সেখানে বাজেট বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু বাজেট বাড়ানো হয়, সেটাকে বলা হয় সংশোধিত বাজেট। সেই বাজেট সেক্ষেত্রে যেমন 500 কোটি টাকা রাখা হয়েছিল, পরবর্তীকালে সেটা বেড়ে প্রায় 650 কোটি টাকা করা হয়। কিন্তু এবারে সেই বাজেট অর্থাৎ KMRCL এর সেই বাজেট কমানো হয়েছে এমনটা অনেকে দাবি করছেন। কেউ বলছেন মেট্রো প্রকল্পকে কোথাও একটা বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট ওয়েস্ট মেট্রো বিভিন্ন দিকে কিন্তু কলকাতা শহরকে জালের মতো, মাকড়সার জালের মতো যাতে যাতায়াত ব্যবস্থা উন্নত করা যায় তার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাজেট কমানো হচ্ছে এমনটা অভিযোগ উঠছে। আর বিভিন্ন রাজনৈতিক মহল তারা কি বলছেন এই বাজেট নিয়ে শুনুন। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फैक्टू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के महत्वपूर्ण अंग है, महिलाएं हो, हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो, या उनके रोजगार का मामला हो, या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश की। ये गरीब किसान और गांव में रहने वाले लोगों की समझ से बाहर बजट है। जो एक्सपेक्टेशंस थी आपकी, क्या आपको लगता है कि एक भी पॉइंट उसमें से कहीं कटता है? ये गरीब का पेट कहीं नहीं भर सकते है ये बजट। गरीब का पेट नहीं भर सकता। नौकरी रोजगार दिए नहीं, नौकरी रोजगार कहाँ दिए हैं? अभी भी बड़े पैमाने पे नौजवान बेरोजगार है। सपने दिखाने वाला बजट है। ये बहुत ही प्रगतिशील बजट है, विकसित भारत का रास्ता स्पष्ट करता है, जहां पर इंफ्रास्ट्रक्चर, जहां टेक्नोलॉजी, जहां किसानों के लिए, दिव्यांगों के लिए, आयुर्वेद के लिए और इन्वेस्टमेंट बढ़ाने के लिए बहुत बड़ी बड़ी बातें की गई हैं और ईज ऑफ डूइंग बिजनेस को बहुत और तेज गति से आगे बढ़ाया है। मैं अभिनंदन करता हूं माननीय प्रधानमंत्री जी का, निर्मला जी का। ये विकासशील बजट है और देश की प्रगति को और आगे बढ़ाएगा। 15 साल से जो इंतजार है कि ऑरेंज गेट से मेडिकल साइंस हो जाए, उसका कोई अनाउंसमेंट नहीं हुआ। आयुर्वेदा कहा लेकिन जगह नहीं बताया कि कहाँ होंगे। रिएक्शन कैसे करूं जब कोई डिटेल्स नहीं? शायद बजट डॉक्यूमेंट्स में ज़्यादा डिटेल होंगे, लेकिन भाषण में जो कुछ सुन सका काफ़ी नहीं था। काफ़ी इसके बारे में कुछ नहीं सुना कि फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट क्यों नहीं आ रहे हमारे देश में, क्या गलती है, हमारी रुपये तो क्यों हर महीने गिर जा रहा है और इसका क्या असर पड़ेगा। আর এবার আপনাদেরকে শোনাবো বণিক সভার পক্ষ থেকে এই বাজেটকে কিভাবে দেখা হচ্ছে। বাজেটকে এক কথায় বলতে গেলে প্র্যাগম্যাটিক, খুব পপুলিস্ট বাজেট নয় হয়তো, কিন্তু প্র্যাগম্যাটিক আমাদের আয়ুষ সেক্টরের থেকে বলতে গেলে। প্রথমত যে 3টে নতুন আয়ুর্বেদিক ইনস্টিটিউট হচ্ছে এবং স্ট্যান্ডার্ডাইজেশনের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেটাতে একটা এক্সপোর্টে প্রচণ্ড বুস্ট পাওয়া যাবে। FTA ইউএস সাথে যেটা আমাদের সাইন হয়েছিল সেটার পরে আমরা একটুখানি মানে স্পেশালি দি আয়ুষ MSME কোম্পানিজ উই ওয়্যার লিটল বিট অ্যাপ্রিহেন্সিভ, কিন্তু আজকে এই বাজেটের পর আমরা দেখতে পাচ্ছি যে না, রাদার আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রুডেন্ট মেজার্স হয়েছে। দুটো সেক্টরের যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে মেজর ফোকাস দিয়েছেন যে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। আর এমপ্লয়মেন্ট জেনারেশন যদি ক্রিয়েট করতে হয় তাহলে রুরাল সেমি আরবান অবশ্যই ওর মধ্যে পড়বে। তো তার মধ্যে প্রথম হলো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যেই 40,000 crores অ্যালোকেট করেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এটা অনেকটাই হেল্প করবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে। সেকেন্ড যেটা হয়েছে যে MSME সেক্টরে যে 10,000 crores দিয়েছে সেটাও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করবে। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচবো মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমান বলো ভাষা কেসরি।
বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, বাজেটে ডানকুনি সুরাত পণ্য করিডরের প্রস্তাব, দুর্গাপুরে শিল্প করিডর। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা, খুনের হুমকির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায় রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। নমস্কার, জি 24 ঘন্টায় যা কলবাল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি চটপট 24। বাজেটে 3 কর্তব্যের কথা বলেছেন নির্মলা সীতারামন। প্রথম কর্তব্য প্রান্তিক মানুষের উন্নয়ন, দ্বিতীয় কর্তব্য পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কার, তৃতীয় কর্তব্য সবকা সাথ সবকা বিকাশ। 26-এর বাজেটে পরিকাঠামো উন্নয়নে নজর অর্থমন্ত্রীর। বায়োফার্মার শক্তি প্রকল্পে বরাদ্দ 10,000 কোটি টাকা, এআই এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্ষুদ্র শিল্পে 10,000 কোটির বরাদ্দ, সেমিকন্ডাক্টরে 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 200টি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের পাশাপাশি ওড়িশা, কেরল এবং ছত্তিশগড়ে মাইনিং করিডোরে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটমুখী বাংলার বঞ্চনার ক্ষতে সামান্য মলম, অর্থমন্ত্রীর বাজেটে জুড়ল বাংলা। দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা, ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন রেল করিডোরের ঘোষণা, নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুগবে দুর্গাপুর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশ জুড়ে একাডেমিক জোন গড়ার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। দেশের নতুন 3টি আয়ুর্বেদিক ইনস্টিটিউট এবং 5টি ইউনিভার্সিটি টাউনশিপে প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে দেশে আরও 3টি এইমস ঘোষণা, পূর্ব ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এবং দেশ 5টি মেডিকেল হাবে প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। পর্যটন খাত, সেখানেও একগুচ্ছ বরাদ্দ কেন্দ্রের। উত্তরাখণ্ড, হিমাচল এবং জম্মু কাশ্মীরে মাউন্টেন ট্রেনের ঘোষণা করা হয়েছে। 20টি পর্যটন স্থলে 10,000 গাইডকে ট্রেনিং দেওয়া হবে। দেশে 5টি জায়গায় মেডিকেল ট্যুরিজমের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে আইটি রিটার্নের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর রিটার্ন। বিদেশে ভ্রমণের জন্য টিসিএস 5% থেকে 2% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিদেশ যাত্রা এখন আরও সস্তা, কমবে বিদেশে পড়াশোনার খরচ। তবে অপরিবর্তিতই থাকছে আয়কর কাঠামো। ছোটখাটো কর ফাঁকিতে জেলের পরিবর্তে জরিমানা ধার্য করার ক্ষেত্রে কিন্তু 10% জরিমানার সিদ্ধান্ত কেন্দ্রের। ট্রাম্পের ট্যারিফ অ্যাটাকের কাউন্টার স্ট্র্যাটেজি, ভারতে আইটি ব্যবসা করলে বিরাট কর ছাড়, ভারতে ডেটা সেন্টার তৈরি করলে 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় বাজেটে দাম কমল বিড়ি, জুতো, বায়োগ্যাস, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সিএনজি, চামড়ার ব্যাগ, ব্যাটারি, ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের 17টি ওষুধের আমদানি শুল্ক, মোবাইল ফোন, ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, বিদেশ যাত্রা এবং বিদেশে পড়াশোনার খরচ কমল। কেন্দ্রের বাজেট নিয়ে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বাজেট মহিলা বিরোধী, গরিব বিরোধী, ঘোষিত ফ্রন্ট করিডোর আমরাই করেছি। কেন্দ্রের বাজেটকে দিশাহীন বলে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপি ভোটে জিততে পারবে না জেনেই এই বঞ্চনা, নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশ হতেই তীব্র অসন্তোষ তৃণমূলের। বাজেটে শুধুমাত্র ভাষণ আছে, নতুন কিছু নেই। ভোটমুখী বিহার পেয়েছিল, বাংলা পায়নি। বিজেপি জানে বাংলা ভোট পাবে না, তাই বাংলার জন্য কিছু বরাদ্দ করেনি কেন্দ্র। বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন এভাবে তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদেব বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা, বিশ্ব অর্থনীতিতে তৃতীয় হওয়ার পথে এগোচ্ছে ভারত। চলতি বছরে বাজেটকে সংবেদনশীল এবং ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
বাজেটে জুড়ল বাংলা, কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা অর্থমন্ত্রীর। পাশাপাশি বাজেটে ডানকুনি, সুরাত, কার্গো পণ্য করিডোরে প্রস্তাব রাখা হয়েছে। দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, পুনে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, দিল্লি বারাণসী, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করা হয়েছে। মুম্বাই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি 7টি হাই স্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে। আজকের বাজেটে হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে এবার শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর, আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I propose the development of an integrated East Coast Industrial Corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. সঙ্গে ডানকুনির সঙ্গে একেবারে যে গুজরাট জুড়ে যাচ্ছে, এই কথাও কিন্তু আজ ঘোষণা করেছেন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Over the years, rights have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. কেন্দ্রীয় বাজেটে কি কি জিনিস সস্তা হলো, সস্তা কোন কোন জিনিস, এই দিকে কিন্তু সাধারণ মানুষের নজর। সস্তা হচ্ছে কোথায়? সোলার পাওয়ারের যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রী কিন্তু দাম আস্তে আস্তে কমবে। জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হতে চলেছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমতে চলেছে ক্যান্সারের 17টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কও কিন্তু কমছে। সস্তা হচ্ছে এবার সিএনজি, ইভি গাড়ি, বাড়ছে খনিজের দাম, বাড়ছে মদের দামও। কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে, এবারে যে বাজেট তাতে কিন্তু সাধারণ মানুষের এদিকে নজর। সস্তা হচ্ছে জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হচ্ছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমছে বিভিন্ন ওষুধে, তার মধ্যে যেমন ক্যান্সারের ওষুধ রয়েছে, তার পাশাপাশি ব্লাড সুগারের ওষুধ রয়েছে। তাছাড়াও কিন্তু সস্তা হচ্ছে সিএনজি, ইভি গাড়ি। তবে দাম বাড়ছে বিভিন্ন খনিজের, মদের দামও বাড়ছে, সিগারেটের দামও বাড়ছে। আজকে সাধারণ যে এই বাজেট পেশ, এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, কি বলছেন তারা, আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। সরাসরি অয়ন, সাধারণ মানুষের আজকে নজর ছিল অবশ্যই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি কি ঘোষণা করেন, বাংলার ভাগে কি কি থাকছে, সাধারণ মানুষের সার্বিক কতটা সুরাহা অর্থমন্ত্রী করতে পারেন, কি বলছেন সাধারণ মানুষ? একেবারে তাই, দেখো সকাল থেকে এই কেন্দ্রীয় বাজেট দেখার জন্য হাপিত্তেশ করে প্রত্যেকটা মানুষ ছিল, কারণ তাদের বাজারে যে খরচা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা থাকবে কি, এমনই একাধিক চিন্তা কিন্তু তাদের মনে ছিল। আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলাও রয়েছেন, যারা পুরুষরা রয়েছেন। আমি রয়েছি বিধাননগরে। দিদি, আজকে তো বাজেট দেখলেন সকাল থেকে, আপনার রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে বিভিন্ন যে সুরাহা পেলেন আজকে বাজেটে? সব শূন্য, কিছু পাইনি আমরা যেই আশা আছে টিভি চ্যানেলে বসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট উনি ভাষণ দিলেন, তার বিনিময়ে আমাদের ঝুলিটা পুরো শূন্য। বিহারে আগের বছর যখন ভোট হয়েছিল তখন বিহারে ঢেলে দিয়েছে, আমাদের তো পশ্চিমবাংলায় এবারে ভোট, আমাদের জন্য কি দিল? আমাদের তো পুরো শূন্য, আমরা কিছুই পেলাম না, আমরা সাধারণ মানুষ পুরো শূন্য হয়ে গেলাম। আমি আরেকজনের কথা বলি, কি পেলেন আজকে বাজেটে? পাইনি আমরা, সাধারণ মানুষের কোনো উপকারই হয়নি। আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম কমাবে তাও কিছু করেনি, তা আমাদের কোনো লাভই হয়নি। আমি আরো একজনের সাথে কথা বলি, আজকের বাজেট কি মনে হয়, বাংলা কি বঞ্চনা? পুরো দিশাহীন বাজেট, কোনো দিশা দেখতে পেলাম না। এর আগে বিহারে যখন ইলেকশনের আগে 27,000 কোটি টাকা তাদের বাজেটে দিয়েছিল, বাংলা তো সেই তুলনায় কিছুই পায়নি। কমেছে কি? জেনেটিক ওষুধ, কোন ডাক্তার জেনেটিক ওষুধ প্রেসক্রাইব করে? কোনো লাভ নেই। বিড়ির দাম বেড়েছে, বিড়ির দাম বেড়ে কী হবে? জুতোর দাম, জুতো কি রোজ কিনি? দৈনন্দিন জীবনে কি জুতো রোজই লাগে? কিছুই হয়নি, কোনো কিচ্ছু পাওয়া যায়নি। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। দেখুন কি বলবো, বাজেটে আমরা ভেবেছিলাম অনেক কিছু পাবো অন্তত বাংলার জন্য, কিন্তু এইটা ঠিক তার উল্টো হয়ে গেল, যে আমরা কিছুই পেলাম না।
যে কথা বলছিল আমার আগে যে দাদাটা, জেনেটিক ওষুধ এখন একটা ডাক্তারখানা দিতে গেলে তার ভিজিট নেয় প্রায় 1000-1200 টাকা। তারা তো আর জেনেটিকের ওষুধটার দাম লিখবে না, সে তো যেরকম ওষুধের দোকান আছে সেখান থেকেই লেখে। তাই যে কি বাজেট করলো, যে করলো সেই বুঝলো। সাধারণ মানুষ, আমরা যে নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, এইটাই আমরা বুঝতেই পারলাম না যে আমাদের জন্য হয়তো কোনো কিছু। আরও একজনের সঙ্গে, বাংলার জন্য তো এই যে স্পিড ট্রেন, অর্থনৈতিক করিডর, একেবারে বাংলার জুড়লো অন্যান্য রাজ্যের সঙ্গে সুরা হলো। সব থেকে বড় কথা, আমরা যারা এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। বাংলার মা বোনেদের ঘরের গ্যাসের দাম 49 টাকা বেড়েছে। এর জবাব কি বাংলার বিজেপি নেতারা দিতে পারবে? বাংলার জন্য তারা বলছে সোনার বাংলা করবে, ভালো কথা, সোনার বাংলা করবে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। হাই স্পিড ট্রেন এই সাধারণ মানুষরা কজন উঠবে? বন্দে ভারতের আমাদের মতো পরিবারের মা বোনেরা কি উঠতে পারবে? বাংলার সাধারণ মানুষের সাথে সাধারণ কটা ট্রেন দেওয়া হলো। এর কৈফত 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার বিজেপি নেতাদের দিতে হবে। কি মনে হয় আজকে কি পেলেন? আজকে বাজেটে কোনো কথা ছিল? বাজেট কথার অর্থ হবে সাধারণকে নিয়ে একটা বাজেট তৈরি, কিন্তু বাজেটে যেখানে সাধারণ বঞ্চিত আর বড়লোকদের জন্য যারা বাজেট তৈরি হয়েছে সেটা তো বাজেটে নয়। আর বাজেট কথার হতে হবে আমাদের যে দ্রব্যমূল্য, আমরা রোজকার যে নিত্যকার প্রয়োজনীয় জিনিস, খাবার থেকে শুরু করে একটা যে আমাদের সকাল থেকে যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের জিনিসগুলো লাগে, সেই রোগ থেকে শুরু করে আমাদের পথ্য, যেটা আমাদের রাজ্য সরকার আমাদের জন্য চিন্তা করে, সেইটা বাজেট আমাদের কোনো দিনই সেন্ট্রাল আমাদের জন্য চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট সবসময় রাজ্য থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করে বাজেটটা তৈরি হয়। আজকে আমরা যতবারই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সাধারণ মানুষ আছে বা যারা আমাদের নিত্য রোজগার খেটে খায়, তাদের জন্য বাজেটটা কোনোদিন সেন্ট্রাল চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট তৈরি করে তাদের অঞ্চল হতে করে। যে আয়কর ছাড়ের কোনো জায়গা নতুন করে কাঠামোর পরিবর্তন হলো না, সুরাহা পাবে সাধারণ মানুষ? দেখুন, আয়কর ছাড় কথা নতুন কোনো কাঠামো যখন পেলো না, সাধারণ মানুষ সুরা পাবে কোথা থেকে? কোনো সুরাই হবে না। আমরা যেখানে ছিলাম সেখানেই। এর আগে আমরা দেখেছিলাম, এর আগের বাজেটে বলেছিল যে ওষুধের জিএসটির দাম কমে গেছে, ওষুধের দাম কমবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম ওষুধের দাম কিচ্ছু কমেনি, উল্টো বেড়েছে। আর আজকে যে দিনটা আমরা বসেছিল সবাই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, যে সামনে আমাদের ইলেকশন, হয়তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্র সরকার কিছু তুলে ধরবে, কিন্তু এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বাজেট দেখে সাধারণ মানুষ হতাশ, আমরা কিচ্ছু পাইনি। আর গ্যাসের দাম, ও তো কালকে রাত্রিতেই বাড়িয়ে দিয়েছে, আজকে সকালে ডিক্লেয়ার করেছে। গ্যাসের দাম, ডোমেস্টিকের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের ঘরের দাম ওই একই রেখেছে, গ্যাসের নিয়ে কোনো কথা বলেনি। বাজারে চাল, ডাল, তেল, নুন কিছুই কমায়নি। তাই সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরে আছে। বাজেটটা সম্পূর্ণ একটা দিশাহীন বাজেট। আমি একটু কথা বলি আরও একজনের সঙ্গে, স্বাস্থ্য থেকে শিক্ষা কতটা আশা বলি? আমি জিএসটি নিয়ে কথা বলছি। আমি বলছি জিএসটি নিয়ে যত আইন আছে সব কেন্দ্রীয় সরকারের আইন, যত আইন আছে সব আইন আছে রক্ষা কবচ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের। আমাদের রাজ্য সরকারের যারা জিএসটি স্টেট গভর্নমেন্টে আছে তাদের কোনো হাতে কোনো দায়িত্ব নেই, যা দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের। আমি এটুকু বললাম, সবাই বুঝুক, জিএসটি নিয়ে কাজ সবাই বুঝতে হবে, নিজের কাজ জিএসটি। মোদী সরকারের জিএসটি নিয়ে আমাদের রাজ্য সরকারের যত টাকা প্রাপ্ত সেই টাকাগুলো ফেরত দিচ্ছেন আমাদের। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর নিয়ম। আয়কর কাঠামোতে কোনো রকম পরিবর্তন করা হয়নি, তা একেবারে অপরিবর্তিত রয়েছে। বাজেট পেশের সময় কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর আইনে 31 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের 31 আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ পাওয়া যাবে। আরও সরলীকরণ করা হবে এই কর কাঠামো, এমনটাই বলেছেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ যে বাজেট পেশ হলো তাতে সাধারণ মানুষের আদতে কোনো রকম কি সুরাহা হয়েছে? কারণ বিধাননগরের মানুষজন তারা বলছেন যে দিশাহীন বাজেট, কারণ যে জায়গায় তারা একটা প্রত্যাশায় ছিলেন যে সামনে ভোট রয়েছে, বাংলাকে হয়তো কিছু কিছু জায়গায় দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো না, হাতে শুধুমাত্রই শূন্য এলো। বিধাননগরের মানুষজন যখন কথা বলছেন, তখন শিলিগুড়ি, উত্তরবঙ্গের মানুষজন আজকের এই বাজেট নিয়ে তাদের কি বক্তব্য শোনাবো। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে
অবহেলিত উত্তরবঙ্গ চারি অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। শিলিগুড়ি সাধারণ মানুষের বক্তব্য শুনলে, কারণ শিলিগুড়িকে একেবারে জুড়ে দেওয়া হচ্ছে যে 7টি হাই স্পিড করিডোর করা হচ্ছে, তার মধ্যে কিন্তু শিলিগুড়ির নাম রয়েছে। কথাই কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি উল্লেখ করেছেন। তবে শহর কলকাতা বেশ কিছু মানুষজনের সঙ্গেও আজকের বাজেট নিয়ে আমরা কথা বলেছিলাম। শহর কলকাতার মানুষ তারা কি বলছেন, আজকের বাজেট শুনে কি পেলেন, তারা কি বলছেন শোনাবো। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিল পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। বাংলার সঙ্গে কিন্তু এবার জুড়ে যাচ্ছে সরাসরি গুজরাট, মানে ডানকুনি থেকে একেবারে সুরাত পর্যন্ত কিন্তু ফ্রেট করিডোর করা হচ্ছে। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শোনাবো। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বক্তব্য, যেখানে শিল্পায়নে জোর দেওয়া হয়েছে, শিল্পের দিশা এই বাজেট, এমনটাই যখন বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তখন তৃণমূল সাংসদরা আজকের এই বাজেটকে কিভাবে দেখছেন দেখুন। কালারলেস, ওডারলেস আর টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फैकू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के महत्वपूर्ण अंग है, चाहे महिलाएं हो, हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो, या उनके रोजगार का मामला हो, या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश नहीं। বড় বড় ঘোষণা হয়েছে ঠিকই, তবে এই বাজেটে কোনো রকম দিশা নেই, এমনটাই তৃণমূল সাংসদরা বলছেন এবং একই সঙ্গে বলছেন ভোট বাংলায় বিজেপি জানে কোনো ভোট পাবে না এবং সে কারণেই এই প্রাপ্তি বাংলার, এমনটাই বলা হচ্ছে কিন্তু তৃণমূল সাংসদদের তরফ থেকে। আপনাদেরকে শোনাচ্ছিলাম তৃণমূল সাংসদদের বক্তব্য, যারা এক কথায় বলছেন যে এই বাজেট একেবারে দিশাহীন বাজেট। সুদের দাম কমলে পরে তার সুবিধে কি বাংলা পায় না? উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে স্পিডে বারাণসী। অতএব যারা এই নির্বাচনের মুখে ছিলেন যে 4-5টা লক্ষ্মী ভান্ডার গোছের ভাতা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার, এটা তো কোনো মমতা ব্যানার্জির মতন ট্রেডমিলে হাঁটা বাজেট নয়, এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া একটা বাজেট। সজল ঘোষ তিনি বলছেন যে এই বাজেট হচ্ছে ভারতবর্ষকে একটা সংস্কারের দিকে নিয়ে যাওয়ার একটা বাজেট, এমনটাই তিনি বলছেন। রাহুল গান্ধী কি বলছেন, বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারতের সংকটের দিকে চোখ বুজে থাকা একটা বাজেট, এমনটাই উল্লেখ করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। যুবক যুবতীরা বেকার, কমছে উৎপাদন,
মূলধন তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, সঞ্চয় কমছে সাধারণ মানুষের, দুর্দশার মধ্যে রয়েছেন কৃষকেরা, বিশ্বব্যাপী ধাক্কার আশঙ্কা উপেক্ষা হচ্ছে। বাজেট নিয়ে কেন্দ্রকে এভাবেই তোপ দেখেছেন রাহুল গান্ধী। তিনি এক্সে পোস্ট করেছেন এবং সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি উল্লেখ করছেন যে ভারতের সংকটের দিকে চোখ বুজে থাকা একটা বাজেট করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, তারপরে রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন এবং তিনি বলছেন এটা একটা আসলে ভারতের যে মূল সমস্যা, মূল যে সংকট, সেই দিকে তাকিয়ে এই বাজেট করা হয়েছে। তোমাকে প্রথমেই জানিয়ে রেখি যে রাহুল গান্ধী এই বাজেট পেশ করার সময় লোকসভায় উপস্থিত ছিলেন এবং তিনি যখন বেরিয়ে আসেন সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, তখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি কিন্তু তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানাননি এবং পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে তিনি কিন্তু সরকারকে একেবারেই এক হাত নিয়েছেন বলা যেতে পারে। তিনি বলছেন যে একেবারেই যে অন্ধের মতো এই বাজেট পেশ করা হয়েছে, যেখানে দেশের যে প্রকৃত সমস্যা, দেশের যে ক্রাইসিস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সরকার চোখ বুঝে রয়েছে এবং সেখানে সেগুলি সমাধানের করার পরিবর্তে অন্ধের মতোই চোখ বন্ধ করেই বাজেট পেশ করে দেওয়া হয়েছে। যখন কর্মহীন মানুষ রয়েছেন, যুবকদের কাছে কাজ নেই, যখন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যখন দেখা যাচ্ছে কৃষকদের কথা নেই, যখন কৃষকরা এক বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং এই যে আন্তর্জাতিক স্তরেও যে সমস্যা রয়েছে, আন্তর্জাতিক স্তরে ভারতের মান সেখানে নিম্নগামী হয়ে যাচ্ছে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়গুলিতে চোখ বন্ধ করে এই বাজেট পেশ করেছে। এমনটাই কিন্তু বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং স্বাভাবিকভাবেই এই সরকারের বিরোধিতা যে করবেন এবং এই সরকারের পেশ করা বাজেটের যে বিরোধিতা করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে তিনি যে বিষয়গুলি তুলেছেন, অর্থাৎ কৃষকদের দুরবস্থা, কর্মসংস্থান এবং দেশের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেগুলো সম্পর্কে সরকারকে কিন্তু তিনি বিরুদ্ধে ছাড়েননি। একদম রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে রাহুল গান্ধী তিনি যখন বলছেন জ্বলন্ত সমস্যাকে অ্যাড্রেস করা হয়নি, চোখ বন্ধ করে বাজেট তৈরি করা হয়েছে, এমনটা যখন এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন রাহুল গান্ধী, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন? তিনি বলছেন এই বাজেট আসলে সংস্কারমুখী বাজেট হয়েছে, একটা ঐতিহাসিক বাজেট হয়েছে। বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তি ভারতবর্ষ হতে চলেছে, বিকশিত ভারত আরো মজবুত হবে, এটাই বলছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, শোনাবো। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, বিরোধীরা যতই সমালোচনা করুন না কেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি তো বলছেন এটা একটা ঐতিহাসিক বাজেট, এমনকি লোকাল টু গ্লোবাল হওয়ার বাজেট। একেবারেই প্রত্যেকবার বাজেট পেশের পর কিন্তু এই লড়াই চলতেই থাকে, এবারও নতুন কিছু নয়। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এই বাজেটের একেবারে প্রকাশ্যেই সমালোচনা করছেন। তার কারণে এই বাজেট থেকে প্রাপ্তি কি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ সেটি বুঝে উঠছেন না। বাজেটে মূল্য বৃদ্ধি কমানোকে দিশা রয়েছে এমনটাই নরেন্দ্র মোদী বলছেন। তিনি বলছেন যে মূল্য বৃদ্ধি কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ এবং বিশ্বের ক্ষেত্রে যে তৃতীয় অর্থনৈতিক একটি দেশ, সেই বৃহৎ অর্থনৈতিক দেশ হয়ে ওঠার যে প্রচেষ্টা, সেই চেষ্টা থাকছে, এ কথা তিনি যখন বলছেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিরোধীরা যে বিষয়গুলি তুলছেন, যে জ্বলন্ত ইস্যুগুলি, কর্মসংস্থানের স্পষ্ট বার্তা কোথায়, বিনিয়োগের স্পষ্ট বার্তা কোথায় এবং কৃষকদের দুর্দশা দূর করার জন্য বার্তা কোথায়, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে। এক্ষেত্রে যে দীর্ঘকালীন যে একটা দিশা দেখানো, দূরদৃষ্টি নিয়ে বাজেট করা, এই বিষয়গুলি সরকার বললেও বিরোধীরা মনে করছেন এবং বিশেষত অর্থনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন যে সরকার এক্ষেত্রে অনেকটাই মুখ বাঁচানোর চেষ্টা করছে। এবার বাজেটে বিশেষ কোনো ঘোষণা, বিশেষ কোনো বড় কোনো উদ্যোগের ঘোষণা সেসব কিন্তু নেই। যদিও তোমাকে জানিয়ে রাখি এই পার্সপেক্টিভে বাংলার নেতারা যে কথা বলছেন, বিশেষত বাংলার বিজেপি নেতারা, যে কিছু ঘোষণা, ছোটখাটো কিছু ঘোষণা হতে পারে, রাজনৈতিক মঞ্চ থেকেও হতে পারে, অর্থাৎ বাংলায় ভোট আসছে, নির্বাচন আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। রাজীব, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ফের মেক ইন ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেছেন, আরো একবার ঠিক কি বলেছেন এই বিষয়ে তিনি শোনাবো।
इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। এত কথা যখন বলা হচ্ছে তখন সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা এই বাজেটকে কি, দুর্গাপুরের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, দুর্গাপুরের মানুষ এই বাজেট নিয়ে কি বলছেন শোনাবো। আমরা দুর্গাপুরের বাসী এবং দুর্গাপুরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে একটা বিরাট কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আসবে। নিঃসন্দেহে একটা ভালো খবর। সুতরাং পাওয়ারের অভাব নেই, জায়গার জন্য অভাব হয়তো নেই, তো যে সমস্ত রুগ্ন কারখানাগুলো সেগুলোকে বাঁচিয়ে তুললে মনে হয় শিল্প করিডোর করার অর্থটা যুক্তিবহ। এটা আজকে যে ঘোষণা বাজেটে সেটা যদি বাস্তবে রূপায়ণ হয় তাহলে আমাদের জেলা এবং আমাদের দুর্গাপুর এবং রাজ্যের জন্য একটা বড় সুখবর বলে আমরা মনে করছি এবং তাতে প্রত্যেকেই আমরা উপকৃত হব। দুর্গাপুরের শিল্প করিডোর এবং সে কারণে অনেকেই বলছেন তারা খুশি হয়েছেন দুর্গাপুরকে এভাবে জুড়ে দেওয়ার জন্য, কিন্তু বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ, তারা কিভাবে দেখছেন আজকের এই বাজেটকে? খুশি তারা? দেখাই। জিএসটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কমিয়েছে, এবারে আরো কিছু কিছু ক্ষেত্রে যদি কমানো হয় তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমবে, দেশের ইনফ্লেশন রেটটাও কমবে। মানুষ চাই তাদের হাতে ক্রয় ক্ষমতা বেশি থাকুক, অতএব ট্যাক্স বাড়িয়ে দিলে মানুষের তো কেনার ক্ষমতা কমে যাবে। তাই আশা করবে ট্যাক্স স্ট্রাকচার এমন করবে না যাতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। গভর্নমেন্ট গতবারের বাজেটে ইনকাম ট্যাক্সটা তো ছাড় দিয়েই ছিল, তো এইবারেও সেই ছাড়টা অন্তত যদি বজায় রাখে তাহলে সেটা আমাদের ডিসপোজেবল ইনকামটা অনেকটাই বাড়াবে। আর এই বাজেটের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অনুপ্রবেশ বিতর্কের মাঝে এবার চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে সরব হচ্ছেন কে? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন স্নেককে বাদ দেওয়া হবে। কয়েকদিন আগে দিল্লিতে এই স্লোগান উঠেছে, চিকেন স্নেক ভারতের ভূমি, কারো হাত দেওয়ার কোন রকম ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে এই হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। ওপার বাংলায় বারবার চিকেন স্নেক কেটে নেওয়ার ফাঁকা আওয়াজ তোলা হচ্ছে, তবে এই জায়গা কেউ হাত দিতে পারবে না, গতকালই হুঙ্কার দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ এই মুহূর্তে যে প্রথম প্রায়োরিটি ভারত সরকারের কাছে তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, অনুপ্রবেশ বন্ধ করতে যে কোনো রকম পদক্ষেপ ভারত সরকার নেবে তা একাধিকবার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফের সঙ্গে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকারের টানাপোড়েনেও সরব হয়েছেন তিনি, কিন্তু সবথেকে ইঙ্গিতপূর্ণভাবে বাংলা বান্ধার এই লাগোয়া জায়গায় এসে অমিত শাহ তিনি জানিয়ে দিয়েছেন চিকেন স্নেক নিয়ে যারা বড় বড় কথা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা ভারতের জায়গা, কারুর বাবার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নয়। এর আগে আমরা দেখেছি ডক্টর ইউনুস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের একাধিক হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা বারবার করে চিকেন স্নেক দখলের হুমকি দিয়েছিলেন। আর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন চিকেন স্নেক নিয়ে এই অসংযত বারবার করে মন্তব্য, যথার্থপূর্ণ মন্তব্য ভারত সরকার আদতেও ভালোভাবে দেখছেন না এবং কড়া হুঁশিয়ারির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে বড় সড়ো কি কোনো পদক্ষেপ তারা নিতে চলেছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, বাংলা বান্ধা। আর এবার সেই কথা রাখার পালা, কারণ কথা দিলে আমরা কথা রাখি। আজ জানিয়ে দেব কারা কারা পুরস্কার জিতে নিয়েছেন। গতকালে কি প্রশ্ন ছিল সেটাও বলে দিই। মুর্শিদাবাদে নতুন পুলিশ সুপার কে হয়েছেন সেই প্রশ্ন ছিল, আর যারা উত্তর দিয়েছেন, যারা পুরস্কার জিতে নিয়েছেন কারা তারা: পিয়ালি মিত্র, কলকাতা; অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, কসবার, কলকাতার বাসিন্দা, তিনি কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন। সায়ন মাঝি, পাইকপাড়া, কলকাতার বাসিন্দা, তিনিও কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন। পিয়ালি মিত্র, রবীন্দ্রনগর, শিলিগুড়ি, তিনি পুরস্কার জিতে নিয়েছেন। শান্তনু বোস, চেতলার বাসিন্দা, শহর কলকাতা, তিনিও পুরস্কার জিতে নিয়েছেন।
সুদীপা বেড়া ঘরাই, ময়না, পূর্ব মেদিনীপুর, তিনিও কিন্তু সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন। আর আজকের প্রশ্ন জানতে অবশ্যই নজর রাখুন ঠিক রাত ৮টায় জি ২৪ ঘন্টায়। দেখতে থাকুন জি ২৪ ঘন্টা। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজর উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, বাজেটে ডানকুনি সুরাত পণ্য করিডোরের প্রস্তাব, দুর্গাপুরের শিল্প করিডোর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে ৩১শে জুলাই, ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ ১৭টি জীবনদায়ী ওষুধের, সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। নির্মলার বাজেটের পরে হতাশ শেয়ার বাজার, দালাল স্ট্রিটে রক্তক্ষরণ, প্রথমে শেয়ার বাজারে ধস, নামলো সেন্সেক্স নিফটি, পরে কিছুটা বাড়লো ২ সূচক। নির্ভুল কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি ২৪ ঘন্টায়, রোজ রাত ৮টা ৫৫। দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার ১০০টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু ১০০% সঠিক এবং পতঞ্জলি গরুর দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরুর দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, জি ২৪ ঘন্টা যা করেভাল স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। ৩:৩ খবর অবশ্যই নজর রাখতে হচ্ছে বাজেটের দিকে, কারণ আজকে বাজেটে বাংলার জন্য কি বরাদ্দ থাকবে সেদিকে নজর ছিল। ভোটমুখী বাংলায় কি বরাদ্দ থাকে, কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বরাদ্দ রাখেন বাংলার জন্য নজর ছিল, কিন্তু কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ। বাজেটে বাংলার দিকে যদি নজর রাখা যায়, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর এবং আমরা দেখলাম যে পণ্য পরিবহনের জন্য ফ্রেট করিডোরের ঘোষণা। জানাবো আরো বিস্তারিতভাবে। একেবারে নীলাঞ্জনার পাশাপাশি আমি নিউজ রুম থেকে দর্শকদেরকে জানাবো যে ভোটমুখী বিহারের জন্য যতটা দরাজ হস্ত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভোটমুখী বাংলার জন্য ততটা কি দরাজ হস্ত হলেন? সেই সঙ্গে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো অবশ্যই সাধারণ মানুষের নজর থাকে আজকে যে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো। সামগ্রিকভাবে সাধারণ মানুষ এই বাজেটে কি আদতে খুশি নাকি অখুশি, জানাবো অবশ্যই। একদম শুক্লার কথা রেস ধরেই বলা যায় যে সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ এই বাজেট থেকে তাদের প্রত্যাশা ছিল যে ভোটমুখী বাংলায় নির্মলা সীতারামন যেমনটা বিহারের ক্ষেত্রে একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল, বাংলার জন্য কি তাই হবে। কিন্তু যে করিডোরের ঘোষণা হলো, হাই স্পিড রেল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ফ্রেট করিডোর, সেতে ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হামটি ডামটি বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত কটাক্ষের সুর, বিমাত্রী সুলভ বাজেট হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ঐতিহাসিক বাজেট বলছেন, লোকাল টু বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার বাজেট বলছেন। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ থাকলেও আমজনতার কি বক্তব্য আমরা সেই জানবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, বাসুদেব একেবারে আসানসোল থেকে রয়েছেন। বাসুদেব, সাধারণ মানুষের একটা প্রত্যাশা তো ছিলই বাজেট পেশের পর, এবার কি বলছে আমজনতা? এবার বলো কি করে অনলাইন বিজনেস করছে, সংসার করে যাচ্ছে। জনতা কিন্তু অতটা খুশি নয় আসানসোলের, কারণটা হচ্ছে যে আসানসোল নাকি সেইভাবে কিছু পায়নি এবং এই ঘোষণা সেটা নাকি আগেও হয়েছিল এবং যে ফ্রেট করিডোরের কথা বলা হচ্ছে সেই ফ্রেট করিডোর বহু বছর আগেই সেটা শুরু হয়েছে এবং তার কাজও কিন্তু ইতিমধ্যেই চলছে। তাই আসানসোল কি পেল এবং কতটা, আমরা একটু একজন মাস্টার মশাইকে পেয়েছি, একটু জানার চেষ্টা করব যে কতটা আপনারা বাজেটে। आसनसोल में के लिए तो कुछ दिख नहीं रहा हमको। दुर्गापुर को इंडस्ट्रियल हब बनाने का कोशिश किया जा रहा है, लेकिन सरकार से हम जानना चाहेंगे कि क्या आसनसोल, रानीगंज, अंडाल के लोकल जो लड़के हैं, बेरोजगार हैं, उन लोग के लिए कुछ सुनिश्चित व्यवस्था किया गया है, वहाँ पर उनको नौकरी दी जाएगी। और सरकार चाहते हैं कि वंदे भारत ट्रेन आसनसोल से चले और शिक्षा के क्षेत्र में भी कुछ सुधार किया जा सके।
क्योंकि यहाँ पर बहुत ज़्यादा फ़ी है, बच्चों लोग को जो काफ़ी ज़्यादा परेशानी होती है, उनको अपना लाइफ में आगे बढ़ने में दिक्कत होता है। क्या কি বলবেন? অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যারা রয়েছে এবং বেশিরভাগ যারা এখানে রয়েছে আসানসোলের বাসী, তাদের কিন্তু বেশিরভাগের বক্তব্য যে শিক্ষা, মানে শিক্ষাতে যখন তারা হায়ার স্টাডি পড়তে যাচ্ছে তখন যেমন সাধারণ যারা রয়েছে অভিভাবক তাদেরকে প্রচুর টাকা দিতে হয় কারণ হায়ার স্টাডিতে, সেটা যেমন কাটানো হোক। পাশাপাশি আসানসোল কিন্তু সেইভাবে পায়নি, কারণ আসানসোল হচ্ছে শিল্প নগরী। সেই শিল্প নগরীতে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যেমন হিন্দুস্তান কেবল সেটা বন্ধ আছে, সেটা খোলেনি। পাশাপাশি এখানে বার্ন স্ট্যান্ডার্ড রয়েছে, রেলের ওয়াগন তৈরি হয়, সেটা খোলেনি। আসানসোলবাসী কিন্তু কিছুটা হলেও হতাশ এই বাজেটের পর। প্রধানমন্ত্রীর একটি কোট আপনাদের মনে করাই, गंगा जी बिहार से बहते हुए बेंगल तक आया है, প্রধানমন্ত্রী বলেছিলেন। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, বিহার ভোটের পর বাংলার মানুষ ভেবেছিলেন যে বিহারের মতোই একইভাবে বাংলার মানুষরাও, এই ভোটমুখী বাংলার মানুষরা অনেক কিছু পাবেন, কিন্তু প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এবারের এই ভোটমুখী বাংলার বাজেটে প্রতিফলিত হয়নি। কেন হয়নি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রকাশ্যে খুব স্পষ্টভাবে বলছেন জনবিরোধী বাজেট, দলিত বিরোধী বাজেট, মহিলা বিরোধী বাজেট, গরিব বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কি বলেছেন শোনাই। Financial budget of 26 and 27, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Shiliguri, Kuchbihar. 6 economic corridors which will cover out the state. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies. মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরব হচ্ছেন তখন সংসদের বাইরে বেরিয়ে বাজেট পেশের পর সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি বাংলায় হেরে যাবে জেনেই বাংলার জন্য কোনো বরাদ্দ করা হয়নি। বাংলার জন্য এই বাজেট হতাশাপূর্ণ, বেসলেস বাজেট বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে ঠিক একইভাবে বলে গেলেন যে এই বাজেটকে একেবারে হতাশার বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে সরব হয়েছেন, শুনুন। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। যুব সমাজের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি ফাঁটে ঢোকে কাটিয়ে দেওয়া হয়েছে। নাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এবারে যে কোনো শ্রেণীর পক্ষেই, দেখবেন সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট। আপনাদেরকে শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এই বাজেট বাংলাকে সমৃদ্ধ করবে। কি বলেছেন শুনুন। বাংলা তো মুখ্যমন্ত্রী ছিল, আমার বাংলা, মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। মুখ্য
বলছে ঐতিহাসিক বাজেট, আরেক পক্ষ বলছে দিশাহীন বাজেট। মানে রাজনৈতিক তরজাতে চলছে যেমন চলবে, কিন্তু সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া আসছে বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি এবং বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করছি। কথা বলবো এই মুহূর্তে হুগলির দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি বিধান, বাজেট পেশ হয়েছে, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। হুগলির সাধারণ মানুষ, আম জনতা এই বাজেটের পর কি বলছেন, তারা প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখো শুকনা, এটাই তো প্রশ্ন, কারণ এই বাজেট নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী চর্চা শুরু হয়ে গিয়েছে এবং হুগলির ক্ষেত্রে তুমি যেটা জিজ্ঞাসা করছিলে, যে হুগলির ক্ষেত্রে যদি বলা হয় যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত যে ফ্রেট করিডোরের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, সেই ঘোষণা নিয়েও কিন্তু চর্চা চলছে সমানে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্ট্রিতে ছিলেন, তিনি ডানকুনি থেকে লুধিয়ানা এই ফ্রেট করিডোরের একটা ঘোষণা করেছিলেন। তার কাজও শুরু হয়েছিল, পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায় এবং আবারও সেই ঘোষণা। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে ডানকুনি শুধু মানুষ না, হুগলি জেলার মানুষ কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং সরাসরি তুমি যেটা বলছিলে সাধারণ মানুষের আজকে বাজেট হয়েছে, সাধারণ মানুষ হিসেবে কি বলবেন, কতটা প্রত্যাশা করবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে বাজেট সম্বন্ধে এখন কি হয়েছে না হয়েছে সেগুলো তো এখনো পুরো সবকিছু জানতে পারিনি। তো সাধারণ মানুষের জন্য অবশ্যই এটা দরকার যে যেটাই হোক না কেন, সাধারণ মানুষের জন্য বাজেটটা এমন হওয়া দরকার যাতে মধ্যবিত্ত মানুষের যেন উপকার হয় যেন। কারণ দেখুন, আমাদের তো অ্যাকচুয়ালি অনেক মানুষই আছেন যাদের ইনকামটা সীমিত চাই, কিন্তু এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা, গ্যাসের দাম কমা, এই ধরনের চিন্তা থাকে, তবু মানুষের সুরা, আমাদেরও সুরা হয় অবশ্যই। তো আমার মনে হয় যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এমন একটা বাজেট পেশ করা উচিত। কর্মসংস্থানের কোনো দিশা নেই বলা হচ্ছে, কর্মসংস্থানের তো দিশা নেই, কেননা নর্মালি কর্মসংস্থান বলতে আমাদের এই এলাকায় যে নর্মাল আমরা শ্রমিকরা কাজ করে এই বাজেটে তাদের জন্য কোনো উপকার নেই। নর্মালি এই বাজেট তো বড় লোকদের বাজেট আমার যেটুকু মনে হয়েছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা উনি বলছিলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরে কোনো কিছু হয়নি। এটা মেনলি আমাদের যেটা দরকার ছিল, আমরা ভেবেছিলাম এই বাজেটে অন্তত পেট্রোল ডিজেলের দামের উপরে কিছু একটা ভাবা হবে, সেটাও ভাবা হয়নি। গ্যাসের দামের যেটা নিত্য প্রয়োজনীয় মধ্যে গ্যাস একটা অমূল্য জিনিস, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন লাগে, সেই গ্যাসের উপরও কোনো কিছু বাজেটে বলা হয়নি। এবার সাধারণ মানুষ যে 10,000, 15,000, 20,000 টাকা রোজগার করে, তাকে এখন 30,000, 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে তার একটা সংসার চালাতে মাসে। তো এই ব্যাপারগুলো নিয়ে তো এটা আমার মনে হয়েছে যে এই বাজেট পেশ হয়। আর আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, ভোটের উপর চিন্তা করে হয়তো এই বাজেট করা হয়েছে, বলতে পারবো না। আমি খুবই সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝলাম যে বাজেটে সাধারণ মানুষের কোনো উপকার নেই। একদমই শুক্লা, তুমি বুঝতে পারছো যে সাধারণ মানুষেরও প্রতিক্রিয়া এটাই যে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য কোনো উপকার এই বাজেটে হবে না, অন্তত তারা এটাই মনে করছে। বুঝতে পারছি বিধান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবং বিভিন্ন জায়গার সাধারণ মানুষ, আম আদমির প্রতিক্রিয়া আমরা পাচ্ছি যে কিছু হলেও তারা কিন্তু হতাশ। যে এক্সপেকটেশন তাদের ছিল সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ হয়নি, এমনটাই তারা বলছে। কিন্তু উত্তরবঙ্গে কেন্দ্রের নজরে তো উত্তরবঙ্গ রয়েছে, যে বরাদ্দ বাংলার ক্ষেত্রে এসেছে 3টি করিডোর, শিল্প করিডোর রয়েছে, ফ্রেট করিডোর রয়েছে এবং হাই স্পিড রেল করিডোর। আর এই হাই স্পিড রেল করিডোরের মধ্যেই পড়ছে শিলিগুড়ি। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা অর্থমন্ত্রী করেছেন। শিলিগুড়ির মানুষ তারা এই বাজেট ঘোষণার পর কি বলছেন শুনি। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো, খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। শিলিগুড়ির পাশাপাশি এবার কলকাতার ছবিটা আপনাদেরকে দেখাবো। যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল।
একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। উত্তরবঙ্গের মানুষ স্বাভাবিকভাবেই তারা খুশি, তাদের বক্তব্যে পরিষ্কার। কলকাতার মানুষজন, তাদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে আরামবাগের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আরামবাগের মানুষজন তারা কি বলছেন বাজেট শোনার পর আজ দেখাবো। কোনোভাবেই খুশি না, তো খুশি হবে কি করে? তো মানুষ মারা কল করে বসে আছে, এই বাজেটটাই তো মানুষ মারা কল। ইন্ডিয়ান গ্যাসের দাম বাড়ানো যাই বাড়ুক, 10 টাকা বাড়ুক, 20 টাকা বাড়ুক, 50 টাকা বাড়ুক, সেটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। বাংলা চিরকালে বঞ্চিত থাকে কেন্দ্রের কাছে, এবারেও তাই পেয়েছি। এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নয়, আমরা পেয়ে প্রতিবারই পাই হতাশা। বাজেটে বাংলা পুরোপুরি বঞ্চিত, সব দিক থেকেই যেমন বঞ্চিত হয়েছে, আজকের বাজেটেও বাংলা বঞ্চিত। যার জন্য মানুষ নরেন্দ্র মোদীর সরকারকে ভোট দিয়েছে, বিজেপি সরকারকে ভোট দিয়েছে, সে বিজেপি সরকারের কোনো ধরনের সদর্থক ভূমিকা বাংলা পায়নি। আজও পর্যন্ত আমরা নিরাশায় থাকলাম, এর ফলে কিন্তু ভুগতে হবে। বিভিন্ন জায়গার আম আদমির প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। কেউ ভাবছে আরো কিছুটা হলে বোধহয় ভালো হতো। মিশ্র প্রতিক্রিয়া যখন আসছে, দুর্গাপুর কি বলছে? দুর্গাপুরের দিকেও যদি নজর রাখা যায়, কারণ যে করিডোরের ঘোষণা হয়েছে কিন্তু যেরকম ফ্রেট করিডোর রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর রয়েছে, দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর। দুর্গাপুরবাসী খুশি, শুনি। আমরা দুর্গাপুরের বাসী এবং দুর্গাপুরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে একটা বিরাট কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আসবে। নিঃসন্দেহে একটা ভালো খবর। সুতরাং পাওয়ারের অভাব নেই, জায়গার জন্য অভাব হয়তো নেই। তো যে সমস্ত রুগ্ন কারখানাগুলো, সেগুলোকে বাঁচিয়ে তুললে মনে হয় শিল্প করিডোর করার অর্থটা যুক্তিবহ। এটা আজকে যে ঘোষণা বাজেটে, সেটা যদি বাস্তবে রূপায়ণ হয়, তাহলে আমাদের জেলা এবং আমাদের দুর্গাপুর এবং রাজ্যের জন্য একটা বড় সুখবর বলে আমরা মনে করছি, এবং তাতে প্রত্যেকেই আমরা উপকৃত হব। দিকে যেমন বাজেট, এই বাজেট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দল, তেমনি আপনারা ভুলে যাবেন না বাংলায় এসআইআরও চলছে। এই এসআইআর নিয়ে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দিল্লি যাওয়ার আগেই কিন্তু বাজেট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে গেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, দিল্লি গেলেন বলা যেতে পারে, এবং সেখানে একগুচ্ছ কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার কিছুটা ইঙ্গিত দিয়ে গেছেন যে কি কি তার কর্মসূচি রয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, কি খবর? দেখুন, ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল থেকে 4 তারিখ পর্যন্ত কার্যত দিল্লির বুকে তৃণমূল কংগ্রেস আন্দোলনে ঝাঁপাতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই 3 দিনে আন্দোলন হতে চলেছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যারা মৃত পরিবার, এই এসআইআর সেই পরিবার থাকবেন, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে অথচ জীবিত, তারা থাকবেন, এবং পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূলের সাংসদরাও এই আন্দোলনে আগামী 3-4 দিন থাকবে বলে জানা যাচ্ছে। আজকে দিল্লি রওনা হওয়ার আগে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে, বাংলার মানুষকে হেনস্থ করার প্রতিবাদে। এবং আমরা জানি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে, সেখানে কোনো সুরাহা হয়নি, কোনো সদুত্তর আসেনি বলে অভিযোগ করছে বারবার তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে যে দিল্লির বুকে আন্দোলন হবে। অবশেষে সেই দিল্লির বুকে আন্দোলন হতে চলেছে আগামীকাল থেকে, যার নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত, ধন্যবাদ প্রবীর। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল।
বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজর উত্তরবঙ্গ, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল। বাজেটে ডানকুনি সুরাট পণ্য করিডোরের প্রস্তাব, দুর্গাপুরে শিল্প করিডোর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধের। সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ সিগারেট। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা, খুনের হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের। নির্ভুল কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়, রোজ রাত 8:55। দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, কিন্তু কতটা খেয়াল রাখি আমরা চোখের, কতটা সময় পর পর চোখের পরীক্ষা করানো উচিত, কাদের পরীক্ষা করানো উচিত, বয়স্কদের তো বটেই, ছোটদেরও কিন্তু পরীক্ষা করানো উচিত। গ্লুকোমা কি, ছানি কি, এই সমস্ত বিষয় কিন্তু আমরা অনেকেই অনেক তথ্য জানি না। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চোখ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্যও আপনাদের দেব আমাদের এই আলোচনায়। ডক্টর স্টক আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আজকে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর দিব্যেশ পিসা, ডিরেক্টর অফ ওয়ান অফ কলকাতাস মোস্ট reputed and advanced eye care institution, Sri Netra Eye Foundation, renowned LASIK and phaco specialist. আমার সঙ্গে রয়েছেন ডক্টর বেদাং শাহ, MBBS, MS, DNB, MNA, MS, FVRS, লিডিং অপথ্যালমোলজিস্ট অ্যান্ড ভিট্রিওরেটিনাল সার্জন বেস্ট ইন কলকাতা। আর এরই পাশাপাশি কিন্তু চোখের ক্ষেত্রে অন্যতম ট্রাস্টেড অ্যাডভান্সড আই কেয়ার সেন্টার কলকাতা, শ্রী নেত্রা আই ফাউন্ডেশন, তার সঙ্গে উনি জড়িত রয়েছেন। আর এরই পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন ডক্টর মনীষা শাহ, ডিস্টিংগুইশড অপথ্যালমোলজিস্ট, ক্যাটারাক্ট অ্যান্ড কর্নিয়া স্পেশালিস্ট, ইনিও শ্রী নেত্রা আই ফাউন্ডেশনের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং তিনি সেখানে প্র্যাকটিসও করছেন। প্রত্যেকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই ডক্টর দিব্যেশ পিসা আপনার কাছে যে এই বিষয়টা জানতে চাইব, যেটা আমি বলছিলাম যে এই যে আই চেক আপ, সেটা কতদিন অন্তর বা কতটা করানো জরুরি? কারণ অনেক ক্ষেত্রেই যদি কোনো সমস্যা না হয় বা সমস্যা থাকলে আমরা বুঝতে পারি না, আমরা চেক আপে যাই না। কি মনে করছেন? আইজ ইজ আ উইন্ডো টু দ্য হেলথ, আওয়ার জেনারেল হেলথ। তার একটা উইন্ডো হচ্ছে চোখ। এবার চোখ চেক করালে অনেক কিছু কিন্তু সামনে আসতে পারে। আমাদের চোখের ভেতরে অনেক ওরম সাইলেন্ট ডিজিজেস রয়েছে, যেরকম গ্লুকোমা আছে, মাইল্ড ক্যাটারাক্ট আছে। ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের ভেতরে শো করে, আর ওটা আস্তে আস্তে অন্ধত্বর দিকে নিয়ে যায়। শারীরিক ডিজিজেস আছে, হাইপার টেনশন, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যেটা বলে, বা অনেকগুলো অটো ইমিউন ডিজিজ আছে, ওরকম অনেকগুলো লিভার ডিজিজ আছে। ওই ডিজিজগুলো কিন্তু চোখ চেক করালে, মানে একজন অপথ্যালমোলজিস্টের কাছে চোখ চেক করালে ওটা দেখা যায়। আর আমরা অনেকবারই কিন্তু শারীরিক প্রবলেম চোখ দেখে ডায়াগনোজ করি, যেটা পেশেন্ট আগে জানেই না। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ মানে চোখের লাইটটা, চোখের শক্তিটা যত পাওয়ারটা চেক করানো যত ইম্পর্ট্যান্ট, ততই ইম্পর্ট্যান্ট এইসব চেক করা। আমাদের লাইফস্টাইল যদি আমরা ভালো করে মেনটেন করতে চাই, আমাদের শারীরিক আমাদের শক্তিটা যদি ভালো করে মেনটেন করতে চাই, তাহলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট ইউর আইস চেকড আপ অ্যানুয়ালি। টিন এজে হয়তো অত তাড়াতাড়ি আই চেক আপ লাগে না, বছর 2 বছরে একবার করলে হয়। বাট আফটার আ সার্টেন এজ লাইক 40-45-এর পরে ইট ইজ ইম্পর্ট্যান্ট যে এভরি ইয়ার সবারই একবার অপথ্যালমোলজিস্টের কাছে গিয়ে চোখ চেক করানো উচিত। ডক্টর বেদাঙ্ক, আপনার কাছে যেটা জানতে চাইবো, যদি কলকাতা বেস ধরি, তাহলে 28% পপুলেশন ডায়াবেটিক, অ্যাডাল্ট ডায়াবেটিক। এটা কিভাবে চোখের উপর প্রভাব ফেলে বা এর জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে? ইন কন্টিনিউয়েশন যেটা স্যার বলছিলেন, আমরা এখানে ম্যাক্সিমাম লোকেরা ভাবি যে চশমার পাওয়ারটা হয়ে গেল, চেক আপটা হয়ে গেল, মানেই চোখের চেক আপটা হয়ে গেল।
কিন্তু কনসিডারিং যে আমাদের ইন্ডিয়া ইজ নাও দ্য ডায়াবেটিক ক্যাপিটাল, আমাদের এটা ডেফিনেটলি মনে রাখার দরকার যে আই চেক আপ ইনভলভস কমপ্লিটলি আই প্রেশার চেক আপ, লেন্স চেক আপ আর রেটিনা চেক আপ। এবার সুগার যেভাবে হার্টে কিডনিতে অ্যাফেক্ট করে সেভাবেই সুগার চোখেও অ্যাফেক্ট করে, আর এটা যখন চোখে অ্যাফেক্ট করে তখন তাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবার ডায়াবেটিক রেটিনোপ্যাথির বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়ার বেসড করে মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লাসিফিকেশন আছে। আর তারপরে আসছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো অনেকবার পেশেন্ট বুঝতেও পারে না যে সুগারের জন্য চোখে অ্যাফেক্ট করেছে, ওরা মানে দে ফিল দ্যাট ভিশন ভালো আছে, সুগারের এফেক্ট ডেফিনেটলি চোখে পড়েনি, কিন্তু এত বছরের সুগার যেটা রয়েছে তার কিছু না কিছু তো এফেক্ট পড়বে। এই যে এফেক্টটা আমরা চোখে দেখি তখন আমরা বুঝতে পারি যে পেশেন্ট কোন স্টেজে রয়েছে। আর ডিপেন্ডিং অন দ্য স্টেজ আমরা আগে টেস্ট করে জানি যে তার কত কি এফেক্ট পড়েছে পর্দার উপরে, অ্যান্ড ডিপেন্ডিং অন দ্যাট আমরা টেস্ট করি, যেমনি ফান্ডাস ফটোগ্রাফ করি, ওসিটি করি, ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি করি, করে আমরা জিনিসটা আরও বুঝি। অ্যান্ড তারপরে ড্রপসের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়, ইঞ্জেকশনও দিতে পারি। আর যদি চোখের ভেতরে প্রবলেম অনেক থাকে, সাপোজ সুগারের জন্য ব্লিডিং হয়ে থাকে, তাহলে আমরা অ্যাকর্ডিংলি সার্জারিও প্ল্যান করতে পারি। ডক্টর মনীষা, গ্লুকোমা আমরা দেখেছি যে এমন অনেকেই রয়েছেন, সংখ্যাটা অনেক বেশি, যে গ্লুকোমার জন্য তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, ভিশন হারিয়ে ফেলছেন। এই গ্লুকোমা বিষয়টা একটুখানি জানতে চাইবো যে গ্লুকোমা কি, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ডায়াবেটিস আর গ্লুকোমা এটা কি ইন্টার রিলেটেড, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? Glaucoma is also called as the silent thief of vision and sight. যেমন বডিতে প্রেশার থাকে, এইভাবে আইর ভিতরেও প্রেশার থাকে, যেটা আমি ইন্ট্রাঅকুলার প্রেশার বলি। এবার এই প্রেশার যখন বেড়ে যায় তো রেটিনা যে নার্ভস থাকে ওটাতে ড্যামেজ হয়। এই ড্যামেজ ইররিভার্সিবল ড্যামেজ, ইট ক্যান নট বি রিভার্সড। এবার যদি চেক করাতে যদি উনি আসবে না, তো যে ড্যামেজ হয়ে গেছে ওটা আমরা রিভার্ট করতে পারবো না। তাই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যার বাড়িতে মা বাবাকে যদি গ্লকোমা আছে তো ওনার নেক্সট জেনারেশন চেক করাতেই হবে। তার নেক্সট জেনারেশনকেও অ্যাডভাইস করে রাখতে হবে আপনিও চেক করতে যাবেন। তার সঙ্গে যদি স্টেরয়েডস কেউ নিচ্ছে ওনাকেও ইম্পর্টেন্ট আই প্রেশার চেক করানোর জন্য। ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তখন এর চান্সেস হাই হয়ে যাচ্ছে যে গ্লকোমা হতে পারে। এবার গ্লকোমার জন্যই শুধু আই প্রেশার না, এটার সঙ্গে আমার ভিজুয়াল ফিল্ডসও টেস্ট করতে হবে। এটা বাইরে থেকে ভিতরে ভিশন লস করে, তো সবরা ভাবে কি ঠিক আছে আমরা থেকে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু পেরিফেরাল লস যে হয়ে যায় উনি বুঝতে পারছে না, মানে যখন অবধি উনি বোঝে তখন অবধি অনেক লস হয়ে যায়। তাই জন্য চেক আপ জন্য ইট ইজ জাস্ট প্রেশার্স অ্যান্ড অলসো দ্য ভিজুয়াল ফিল্ডস। তার সঙ্গে ওসিটি হয়, ওটা রেটিনার ছবি নেওয়া হয়, নার্ভস ছবি নেওয়া হয়, প্রোগ্রেশন জন্য ওটা চেক করতে হবে। তো এই যে সাইলেন্টলি কিল করে যদি ওনার টেস্ট করার জন্য আসবে না, এটা বোঝা যাবে না। মানে যারা ডায়াবেটিক তাদেরকে গ্লুকোমা হওয়ার চান্সটা তুলনামূলকভাবে বেশি, একটু বেশি। আর আপনার কাছে যে বিষয়টা, বহু মানুষ তো এখন চশমা ব্যবহার করছে, একদম ছোট বয়সেও আমরা দেখছি, একদম ছোট তাদেরও কিন্তু চশমা ব্যবহার করতে হচ্ছে। এই যে পাওয়ার চলে আসছে চোখে বা চশমা ব্যবহার করতে হচ্ছে, এটা থেকে কি মানে চশমা যাতে না ব্যবহার করতে হয় বা পাওয়ারটা আমরা আটকে দিতে পারি, এমন কোনো ব্যবস্থা কি করা যায়, এমন কোনো উপায় কি রয়েছে? কম বয়সে তো কিছু করা যায় না, আর নতুন এখন মেডিসিন এসছে, একটু রেস্ট্রিক্ট করা যায় টিন এজে, কিন্তু আফটার 18 or 19 years of age আমরা মানে there are different ways of doing things, যেরকম LASIK is one of the ways. LASIK is very successful, very popular. এর উপরে তো আর মোটামুটি সবাই LASIK-এর ব্যাপারে জানে। আর LASIK মানে অনেক উন্নত হয়ে গেছে এখন। আমরা যখন LASIK 98-99-এ শুরু করেছিলাম, ওখান থেকে শুরু করে আজকে 2025 অনেক উন্নত হয়ে গেছে, অনেক নতুন টেকনোলজি বেরিয়ে গেছে। এখন স্মাইল হয়, সিল্ক হয়, কন্টুরা হয়। এটা পেশেন্টের চোখ দেখে বুঝে কার জন্য হবে সেটা ডিসাইড করে পাওয়ারটা সরিয়ে দেওয়া যায়। যার LASIK হয় না তার চোখের ভেতরে লেন্স যেটা ফেকিক আইওএল বলে ওটাও হয়, রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ হয়। এসব অনেকগুলো পদ্ধতি চলে এসছে এখন। মানে যদি কেউ চশমা না পরতে চায়, যদি কেউ কন্ট্যাক্ট লেন্স না পরতে চায়,
তাহলে one can definitely take advantage of these advancements in science which is quite safe. আর এটা মানে আরও এগিয়েই যাচ্ছে, নিউয়ার অ্যান্ড নিউয়ার টেকনোলজিজ আর কামিং, সো এটার জন্য চিন্তা করা যেতে পারে। আমি স্যারের কথা সূত্র ধরি, ডক্টর বেদাঙ্ক, এই যে ল্যাসিকের কথা হচ্ছে, এটা কতটা সেফ বা কারা ল্যাসিক ট্রিটমেন্ট নিতে পারে এই বিষয়টাও একটু জানতে চাইবো। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবার জানা উচিত ইজ ল্যাসিক ইজ নট পসিবল অর ক্যানট বি ডান ফর এভরিওয়ান। সো দের আর সাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস। ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি একটা পার্সন যদি মিট না করে তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ল্যাসিক করা উচিত হবে না। সো যখনই পেশেন্ট অর এনি পার্সন ফর এক্সাম্পল যারা চশমা সরাতে চাইছে, ল্যাসিকের জন্য প্রিপারেশন করছেন, তো ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দেয়ার এজ ইজ অ্যাটলিস্ট 19 years প্লাস। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিজন। কেন, আফটার দ্য এজ অফ 18 or 19 যেটা আমরা বুঝতে পারি পাওয়ারটা মোটামুটি স্টেবল হয়ে যায়। এই পাওয়ারটা স্টেবল হওয়ার পরে আমরা কিছু টেস্ট করি, যেমনি কর্নিয়াল থিকনেস কেমন আছে, রেটিনা মানে পর্দার স্টেটাসটা কেমন আছে, টিয়ার ফিল্মটা কেমন আছে, এইসব দেখে যখন আমরা ভাবি যে হ্যাঁ এবার পেশেন্ট ইজ এলিজিবল ফর ল্যাসিক, তখনই কিন্তু ল্যাসিক করা উচিত। কনসিডারিং যে এত প্রোগ্রেস হয়েছে, ল্যাসিক আউটকামস, ল্যাসিক ভিজিবিলিটি, ল্যাসিক পেশেন্টের জন্য ড্রামাটিক্যালি সেফ, অনেক অ্যাডভান্সমেন্টসের সঙ্গে ল্যাসিকের আউটকাম যেভাবে এবার ছানি অপারেশনগুলো একদম সিম্পল সহজ হয়ে গেছে, আউটকামস খুব ভালো। হার্ডলি আমরা শুনতে পাই যে হ্যাঁ ল্যাসিকের মানে ছানির অপারেশনের পরে কোনো অসুবিধা হয়েছে, সেইভাবেই ল্যাসিক অনেক সেফ হয়ে গেছে। স্যার, ক্যাটারাক্ট অপারেশন এখন অনেক সাকসেসফুল হচ্ছে, সেফ কম্পারেটিভলি, তো সেক্ষেত্রে নিউ অ্যাডভান্সমেন্ট কি কি এই ক্যাটারাক্ট অপারেশনের ক্ষেত্রে, সার্জারির ক্ষেত্রে রয়েছে সেইটাও একটু জানবো। এতে মেইন অ্যাডভান্সমেন্টস হয়েছে সার্জিক্যাল টেকনিক, ইন্ট্রাকুলার লেন্স, যে লেন্সগুলো আমরা চোখের ভেতরে পরাই, ওই লেন্সগুলোতে প্রচুর মানে ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস চয়েস আমরা ট্রাইফোকাল লেন্স দিতে পারি, এক্সটেন্ডেড ভিশন লেন্স দিতে পারি, অথবা ভালো একটা এসফেরিক মোনোফোকাল লেন্স দিতে পারি, ইয়েলো লেন্স দিতে পারি যেটা ইউভি রেজ কে এফেক্ট করতে দেয় না। আরও নতুন লেন্স বেরোচ্ছে যেটা চোখের ভেতরে গিয়ে শেপ নতুন নিয়ে নেয়, মানে নিজে অটো অ্যাকোমোডেশন যেটা করে, ওই লেন্সগুলোও আসছে। সো ইন্ট্রাকুলার লেন্সে অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং আরও সামনে আমরা দেখতে পারবো যে হবে। সার্জিক্যাল টেকনিক তো ফ্যান্টাস্টিক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। ফেকো তো এখন কমন প্লেস হয়ে গেছে। আমরা যখন ফেকো 95-96 শুরু করেছিলাম তখন অনেক লোকেরা ভাবতো যে ফেকো করলে চোখে ক্ষতি হবে, লোকে করাতে চাইতো না, কিন্তু এখন তো ফেকো ইজ কমন প্লেস, সবাই ফেকো করছে। আর ফেকো ওই টেকনোলজিতেই প্রচণ্ড অ্যাডভান্সমেন্ট, ভেরি হাই অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। ইট হ্যাজ বিকাম ভেরি সেফ, কমপ্লিকেশন মোটামুটি আর শোনা যায় না বা খুবই কম। আর মোটামুটি যদি ফেকো অপারেশন করায় 2-3 দিনের ভেতরে ওয়ান ক্যান স্টার্ট ওয়ার্কিং, মানে অ্যাম্বুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ভিশন, কোয়ালিটি অফ ভিশন খুব সুন্দর হয়ে গেছে ডিপেন্ডিং অন দ্য লেন্স অ্যান্ড দ্য ফেকো টেকনিক্স। আর এখন ফেমটো মানে যেটা বলে লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারিজ যেগুলো আস্তে আস্তে এবার আসছে, ভালো আরও অ্যাডভান্সমেন্ট হচ্ছে, এগুলোতে অ্যাকুরেসি অনেক বেড়ে গেছে। সো দিজ আর দ্য থিংস উই আর ডুইং নাও অ্যান্ড বেটার থিংস আর কামিং ইন। যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আগে আমাদের ইনজেকশন দিতে হতো, এখন আর ইনজেকশন দেওয়া হয় না। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ ড্রাস্টিক্যাল অ্যাডভান্সমেন্ট। ইনজেকশন ছাড়া ড্রপ দিয়েই অপারেশন করতে পারে। সো পেশেন্টকে থাকতেও হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম ডেকে সেট আপে থেকে আর বাড়িতে যেতে পারেন, কালো চশমার পরার দরকার নেই। তো এইসব জিনিস যে অ্যাডভান্সমেন্টটা যেটা স্যার বলছিলেন, তার ইট হ্যাজ মেড পিপলস লাইভস ভেরি ইজি। আলোচনা আরও রয়েছে, একটা বিরতির পর ফিরছি সঙ্গে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে,
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন রিমন। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। ফিরলাম বিরতির পর এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে চোখের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, চোখ কিভাবে ভালো রাখা যায়। ডক্টর মনীষা, অপারেশনের কথা হচ্ছে, ক্যাটারাক্ট সার্জারির কথা হচ্ছে, সেই সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় যেটা আমি বলছিলাম, গ্লাসেস। বাচ্চাদেরও এখন অনেক বাচ্চার দেখা যাচ্ছে চোখে চশমা, অনেক পাওয়ার। এটা কেন হচ্ছে? আর প্যারেন্টসরা, অভিভাবকেরা সেক্ষেত্রে আগে থেকেই তারা কিভাবে কোনো সাবধানতা অবলম্বন করতে পারে? কেন হচ্ছে না? এটা মডার্ন লাইফস্টাইলের ড্রব্যাকস আছে। মডার্ন লাইফস্টাইল এবার কী হয়েছে, বাচ্চারা শুধু অনলাইন ক্লাসেস চলে, অনলাইন হোমওয়ার্ক বেশি আসে। এবার অনলাইনে একটা ওনার হ্যাবিট হয়ে গেছে স্ক্রিনের সঙ্গে, তার জন্য খেলা টেলাও সব স্ক্রিনে এসে গেছে। বাইরে খেলার জন্য জায়গা কমে গেছে, পার্কসগুলোতে যায়, খেলে না, কিছু খেলাকুদ করে না, ওখানে গেলেও ফোন নিয়ে বসে থাকে। তো এই যে নিয়ার স্ক্রিন বেশি হয়ে গেছে স্মল এজ থেকে, ওটাতে ওনার পাওয়ার একটু এসে যাচ্ছে তাড়াতাড়ি। দূরে দেখা, আমরা ছোটা ছিলাম, বাইরে যেতাম, খেলা করতাম, ডিস্টেন্স ভিশন বেশি ছিল। এখন নিয়ার ভিশন বেশি এসে গেছে, ওটাতে ডেভেলপমেন্টাল স্টেজ থেকে ওনার চশমা লাগানো দরকার হয়ে গেছে। তার সঙ্গে আউটডোর অ্যাক্টিভিটিস মিনিমাম, তো ওটা একটু বেশি অসুবিধা আছে। অল দিস মডার্ন লাইফস্টাইল, অনলাইন হোমওয়ার্ক, অনলাইন ক্লাসেস। একদমই, কিন্তু এটা অ্যাভয়েড করার উপায় কি? ডক্টর বেদাঙ্গ, আপনি কি বলবেন যে এই যে এটা কিভাবে চোখে এফেক্ট করছে, এটাও যদি আমরা একটু ডিটেলে আমাদের দর্শকদের জানাই, তাহলে অভিভাবকেরা হয়তো একটু বেশি সচেতন হতে পারবেন। এটা মানে যদি দেখা যায়, ইট ইজ অফ দ্য ব্লু লাইট। হ্যাঁ, তো আমরা ন্যাচারালিও ব্লু লাইট থাকে এনভায়রনমেন্টে, অ্যাটমসফিয়ারে, বা উইচ ইজ প্রডিউসড বাই দ্য সান। কিন্তু এই যে আর্টিফিশিয়াল ব্লু লাইট যেটা প্রডিউস হচ্ছে থ্রু স্ক্রিনস, ট্যাবলেটস, মোবাইলস, এই যে ব্লু লাইটটা আছে, সেটা আমাদের ভিতরে একটা কেমিক্যাল হরমোন থাকে যাকে আমরা মেলাটোনিন বলি। এই মেলাটোনিন সাইকেলটা ডিস্টার্ব করছে। এবার রাত্রিরে ঘুমানোর আগে আমরা সবাই শুয়ে ফোন দেখছি, ওই যে সার্কাডিয়ান রিদমটা আছে, যে হরমোন রিলিজের, যে স্লিপিংয়ের জন্য যেটা রিকোয়ারমেন্ট, ওই যে সিক্রিশনটা হবে সেটা কিন্তু আর হচ্ছে না বিকজ অফ দিস ব্লু লাইট। আর যত আমরা মেলাটোনিন আর এই সার্কাডিয়ান রিদমটা মানে ইন্টারফিয়ার করছি বাই লুকিং অ্যাট দ্য স্ক্রিন, ততই কিন্তু আমাদের নিজের লাইফস্টাইল ডিস্টার্ব করছে। এবার এই ডিস্টারবেন্সটা মোস্ট কমনলি যেটা আমরা দেখতে পারি, লোকেরা অনেক স্ক্রিনে কাজ করে, সব কাজ মোটামুটি স্ক্রিনেই হয়ে গেছে। বাচ্চাদের জন্য রিক্রিয়েশনের জন্য স্ক্রিন ইউজ করা হচ্ছে। তো যখন এই সব জিনিস বাড়ছে, তখন কমপ্লেন করছেন বাচ্চারা যে চোখে অসুবিধে হচ্ছে, কম দেখতে পাচ্ছে। অ্যাডাল্টস কমপ্লেন করে চোখটা বিকেল হতে হতে ভারী হয়ে যাচ্ছে।
একটু টায়ার্ডনেস ফিল হয়, কোনো কোনো সময় হেডেক হয়। তো এই সব জিনিস যেটা স্ক্রিন ইনডিউসড আমরা করছি, তার জন্য আই থিঙ্ক আমাদের নিয়মিত কিন্তু একটা ট্যাব রাখা উচিত, যেটা আমরা কাজের জন্য, যেটা পড়াশোনার জন্য যেটা করা, সেটা ডেফিনেটলি উইদিন লিমিটস আমরা করতে পারি। কিন্তু রিক্রিয়েশনের জন্য রিলস দেখে যাচ্ছি, কিছু না হলে মোবাইলটা তুলে নিচ্ছি, এই জিনিসটা কিন্তু যত পারা মানে অ্যাভয়েড করা যেতে পারে তত কিন্তু আমাদের জন্য ভালো। অবশ্যই এটা দর্শকদেরও আপনাদেরও বলার জন্য, যারা অভিভাবকেরা বিশেষ করে রয়েছেন, যারা বাচ্চারা মোবাইল ফোন বেশি ঘাঁটছে বা স্ক্রিনের দিকে বেশি অনেকটা সময় তাদের যাচ্ছে, সেটাই বিষয়ে কিন্তু সচেতন হতেই হবে, নাহলে চোখের উপর এফেক্ট পড়তে বাধ্য। স্যার, এই জায়গা থেকে আপনি বলছিলেন একদম শুরুতেই যে একটা সার্টেন এজের পর চোখের চেক আপ করানোটা নিয়মিত জরুরি। ডায়াবেটিস যাদের রয়েছে তাদের তো একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আরও কারা রয়েছেন যাদের একটু সচেতন হওয়া উচিত নিজের চোখ সম্পর্কে? প্রথমত যদি বলি, অনেক ভোকেশন রুম আছে যেটা চোখ সামলে, যেরকম ওয়েল্ডিং করা। আমরা অনেক বেশিরভাগই দেখি রাস্তায় ওয়েল্ডিং হচ্ছে, কেউ কোনো চশমা বা প্রোটেক্টিভ গিয়ার লাগায়নি, খেলাধুলা করা। তো ওয়ান শুড অলওয়েজ বি কেয়ারফুল, যে মানে আমরা অনেকবারই আমাদের হসপিটালে চোখে বল, মানে রাস্তায় হেঁটে যাচ্ছে, চোখে বল লেগে যাচ্ছে। অ্যান্ড এটাই কি হচ্ছে, লোক কিন্তু বল লাগার পরে বা কিছু আঘাত হওয়ার পরে লোকে ভাবে যে না ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু এর লং টার্ম ইফেক্টটা আছে। অনেকবার ওটার জন্য চোখের ভেতরে হেমরেজ হয়ে যায় বা রেটিনা ডিট্যাচমেন্টও করতে পারে। ইভেন আফটার 1 মান্থ ব্লান্ট ইঞ্জুরির পরে রেটিনা ডিট্যাচমেন্ট হতে পারে। সো এটা খেয়াল রাখা উচিত। যারা প্লেয়ারদের মধ্যে চোখ রেগুলার চেক করারও খুব দরকার, কারণ অনেকবার দে আর ডিপেন্ডিং অন দেয়ার আইস ফর দেয়ার গেম। আর অনেকবার ছোট ছোট পাওয়ার, ইভেন 0.5, 0.75 স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল, ওই ছোট্ট পাওয়ার ক্যান চেঞ্জ দেয়ার গেমস। এটা আমরা অনেকবারই দেখেছি যে ওরা তো চশমা পড়তে চায় না, কিন্তু কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে দিলেও ওদের গেমে অনেক তফাৎ হয়ে যায়। তারপরে যেরকম একজন ডায়াবেটিক, তো আফটার আ ফিউ ইয়ার্স অফ ডায়াবেটিস, যেরকম 2-3 বছর বা 4 বছরের পরে ডায়াবেটিসটা শরীরে অন্য অঙ্গে এফেক্ট করতে শুরু করতে পারে, যেরকম কিডনি আছে বা চোখ আছে। আমরা বলি, এটা আমাদের ডাক্তারিতে বলে, যখন চোখে যদি এফেক্টটা আমরা ডায়াবেটিসের দেখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি এটা ধরা যেতে পারে যে কিডনিতেও এফেক্ট করেছে, কিছু হার্টেও এফেক্ট করেছে। গ্লুকোমা এমনি ধরা যায় না, গ্লুকোমা চোখ না দেখলে বোঝাই যাবে না। এটি যেরকম ম্যাডাম বললেন, ইট ইজ এ সাইলেন্ট থিফ। কখন যে আস্তে আস্তে দৃষ্টিটা চলে যাবে কিছু বুঝতে পারা যাবে না। ওইভাবে হাইপারটেনশন অনেকবার আমরা বলি যে হঠাৎ করে চোখের দৃষ্টিটা চলে গেল। ব্লাড প্রেশার আছে, লোকে কেয়ার করে না, ঠিক আছে অল্প স্বল্প ব্লাড প্রেশার আছে, চলে যাচ্ছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অনেকবার ওটার জন্য চোখের ভেতরে থ্রম্বোসিস হয়ে যায়, যেটা চোখের স্ট্রোক বলা হয়। তো চোখের স্ট্রোক, তাতে দৃষ্টিশক্তি চলে গেল। এবার রেটিনা এক্সামিনেশন আর একটা বড় জিনিস, মাইনাস পাওয়ার আছে, মানে মায়োপিয়া আছে, কিন্তু দেখে চশমা পরে পেশেন্ট ফিলস দ্যাট আই এম ওকে, কিন্তু ওই মায়োপিয়াতে দের ইজ আ গুড চান্স যে চোখের ভেতরে রেটিনার পেরিফেরিতে কোনো একটা প্রবলেম থাকতে পারে, রেটিনাল হোল হতে পারে, রেটিনাল ডিজেনারেশন হতে পারে। আর ওই ডিজেনারেশন বা হোল থেকেই হঠাৎ করে যে কোনো দিন রেটিনা ডিট্যাচমেন্ট করতে পারে। একটা ছোট্ট জিনিস যেটা খুব ইজিলি সারানো যেতে পারতো, সেটা বড় হয়ে সামনে চলে আসে। একটু সচেতনতার দরকার, তাহলে হয়তো আমরা চোখের অনেক অসুখ থেকে মুক্ত থাকতে পারবো। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর বেদাঙ্গ, আমাদের দর্শকদের জন্য যদি কিছু অ্যাডভাইস থাকে আপনার। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি আমাদের পুরো আলোচনাতে বুঝতে পারছি, আর মেইন যেটা আমাদের দর্শকজনের জন্য, সেটা হচ্ছে ইয়ারলি চেক আপ। ওয়েদার ইউ আর ডায়াবেটিক, আপনার সুগার আছে, প্রেশার আছে, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, বাচ্চারা আছে, অ্যাডাল্টস আছে, বছরে একবার করে রুটিন আই চেক আপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আই চেক আপ মানে শুধু চশমার চেক আপ না, আই চেক আপ মানে going to a doctor, getting your eye pressure checked, getting your glasses corrected, চোখে ড্রপ দিয়ে ডাইলেট করে পর্দা চেক আপ করা। এই যে কমপ্লিট চেক আপ, যেটা আমরা বিকজ অফ ল্যাক অফ টাইম অর বিকজ অফ সাম আদার রিজনস যেটা আমরা অ্যাভয়েড করি,
সেটা কিন্তু অ্যাডভাইজেবল নয়। তো বছরে একবার অ্যাটলিস্ট অন্তত কমপ্লিট আই চেক আপ করা, সেটাই মেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাইছি। ডক্টর মনীষা, আমি তো ইউজুয়ালি বাচ্চাদের জন্য থাকি, তো বাচ্চাদেরকে ইউ হ্যাভ টু অ্যাডভাইস কে বেশি স্ক্রিন দেখবে না, যত হতে পারে ওরা বাইরে যাবার খেলার জন্য যায় ভালো। মানে ক্লাসরুমসে খুব কেয়ারফুল থাকবে, কারোর চোখে কিছু পেন্সিল লাগাবে না, আঙুল দিয়ে মারবে না, এইসব বাড়িতেও যদি আমরা বাচ্চাদেরকে বলবো স্কুলতে ওরই ফলো করবে। তো এই কেয়ারফুল সাবধান রাখতে হবে ব্যাস। অনুষ্ঠান একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। ডক্টর দিব্যেশ পি শাহ আমাদের সঙ্গে ছিলেন, স্যার আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। ডক্টর বেদাঙ্গ শাহ ছিলেন, আপনাকেও ধন্যবাদ। ডক্টর মনীষা শাহ, আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। এবং যেমনটা বলছিলাম যে একটু যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে কিন্তু নিজের চোখকে সুস্থ রাখতে পারবো, নিজেকেও সুস্থ রাখতে পারবো। অনুষ্ঠানে এখানেই শেষ করছি, আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশত কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রী। ভোটের বছরে তৃণমূলকে বিঁধেছে কোন্দল কাটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। তৃণমূলের সভায় প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে আমন্ত্রণ না জানানো নিয়ে মুখে বাংলা। কেন্দ্রের নজর উত্তরবঙ্গে। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, বাজেটে ডানকুনি, সুরাত, পণ্য করিডরের প্রস্তাব, দুর্গাপুরে শিল্প করিডর।
বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন। ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী। গরিব বিরোধী, মহিলা বিরোধী, মিথ্যে কথার ফুল মন্তব্য মুখ্যমন্ত্রী। গতির বাজেটের প্রশংসা মোদির। গতির বাজেট বললেন প্রধানমন্ত্রী। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধে সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। নির্মলার বাজেটের পরই হতাশ শেয়ার বাজার, দালাল শ্রেণীর রক্তক্ষরণ। প্রথমেই শেয়ার বাজারে ধস, নামলো সেন্সেক্স নিফটি, পরে কিছুটা বাড়ল 2 সূচকে। এসআইআর সংঘাতের আবহে পত্রবোমার পর দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 জন দলীয় প্রতিনিধি নিয়ে কাল কমিশনে মমতা, অভিষেক, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ। নির্ভুল, কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়, রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো। সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা নিউজ রুম থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বেলডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ বেলডাঙ্গা যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনায় তদন্ত এই মুহূর্তে করছে এনআইএ। গতকাল এনআইএ আধিকারিকরা বেলডাঙ্গা থানা থেকে একেবারে শুরু করে মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিসে যান। আজ জি 24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি, যাকে বেলডাঙ্গায় মারধর করা হয়েছিল, সেই সঙ্গে চিত্র সাংবাদিক, এই দুজনের বয়ান আজকে কিন্তু রেকর্ড করা হয়েছে। সোমা মাইতির বাড়িতে দুপুর 1টা বেজে 17 মিনিটে ঢোকেন এনআইএর আধিকারিকরা এবং 3টে 17 মিনিটে বেরিয়ে যান তদন্তকারীরা। সোমার বয়ান রেকর্ড করা হয়। প্রায় 2 ঘন্টা 10 মিনিট পর সোমা মাইতির বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনায় একেবারে গভীরে পৌঁছতে চাইছে এই মুহূর্তে এনআইএ। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক শেখ আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। গত 16 এবং 17 জানুয়ারি অশান্তির আগুনে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। চলে তাণ্ডব, রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙ্গার মহেশপুর। আক্রান্ত হন জি 24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। আজ সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতোর বয়ান রেকর্ড করা হয়েছে এনআইএর তরফে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আজ সোমা মাইতির বাড়িতে এনআইএ আধিকারিকরা যান, কারণ এনআইএ আধিকারিকরা পুরো ঘটনার একেবারে মূলে পৌঁছতে চাইছেন। সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতো দুজনেরই বয়ান রেকর্ড করা হয়েছে। অয়ন, আপডেট কি রয়েছে? এনআইএ তদন্তের যেটা দস্তুর সেটা হচ্ছে যে কোনো জিনিসের একেবারে গভীর পর্যন্ত গিয়ে এর কারণ, মূল উস্কানি কার এবং সেই উস্কানির পরিপ্রেক্ষিতে কী কী ধরনের ড্যামেজ হয়েছে এবং সেই ড্যামেজের জন্য কারা কারা দায়ী, এই প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করে রিপোর্ট আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দেওয়া। এই মুহূর্তে আমরা বহরমপুর শহরের বুকে এনআইএর যে গাড়ি, সেই গাড়ির ছবি দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা বন্ধু সেই গাড়ির ছবি দেখাচ্ছে। ঠিক বেলা 1টা 17 মিনিটে সোমা মাইতির বহরমপুরের বাড়ি, সেখানে এনআইএ আধিকারিকরা প্রবেশ করেন। একজন মহিলা আধিকারিক, তিনি সোমা মাইতির স্টেটমেন্ট রেকর্ড করেন। একজন পুরুষ আধিকারিক, তিনি তদন্তকারী, তিনি রঞ্জিত মাহাতো স্টেটমেন্ট রেকর্ড করেন এবং সেখান থেকে 3টে 17 মিনিটে এনআইএ টিম বেরিয়ে যায়। এরপর বহরমপুর শহরে এখনো পর্যন্ত ইতস্তত ঘোরাঘুরি করছে এনআইএ টিম, কারণ আজকে এই টিমের, এই তদন্তকারীদের মূল কাজ হচ্ছে যারা যারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাক্ষী, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা। ইতিমধ্যে বেলডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে ঘটনায় যাদের উইটনেস স্টেটমেন্ট নেওয়া হয়েছিল তাদেরই কাছে আজকে মূলত গিয়ে এনআইএ এই স্টেটমেন্ট ভেরিফাই করছে এবং মূল সত্যের গভীরে পৌঁছানোর চেষ্টা করছে বলে এনআইএ সূত্রে খবর। একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে অয়ন, তুমি যেমনটা বলছিলে যে সোমার বাড়িতে ঢোকা হয়, সেক্ষেত্রে মহিলা এনআইএ অফিসার তিনি সবকিছু জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু খুঁটিয়ে দেখছেন। গতকাল আমরা দেখেছি এনআইএ আধিকারিকরা তারা বেলডাঙ্গা থানায় যান, পুলিশ সুপারের দপ্তরে যান এবং যারা ধৃত তাদেরকে এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা পেতে চাইছেন, কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাওয়া যাবে। অয়ন,
নিশ্চয়ই তাই। তার কারণ হচ্ছে পুলিশের দেওয়া যে তথ্য, পুলিশের এখনো পর্যন্ত এগোনো তদন্ত, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে যারা যারা ইতিমধ্যে পুলিশের হেফাজতে রয়েছে, যাদের জামিন খারিজ হয়েছে অথবা যারা জেল হেফাজতে রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গেও এনআইএ কথা বলবে। তার আগে এনআইএ এই মুহূর্তে গোটা ঘটনাটা কি হয়েছে সেটা পরশুদিন শুক্রবার বহরমপুর পৌঁছানোর পর থেকেই জানার চেষ্টা করছে। তারই অঙ্গ হিসেবে গতকাল প্রথমে মহেশপুর এবং তারপর বড়ুয়া অর্থাৎ বেলডাঙ্গার ওই দুটি উপদ্রুত মোড়ে এনআইএ গিয়ে একবারে গ্রাউন্ড জিরো ইনভেস্টিগেশন করে এবং আজ সকালে বেলডাঙ্গা থানা থেকে সোজা বহরমপুরে এসে এখানে সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতোর স্টেটমেন্ট রেকর্ডের পরে এই মুহূর্তেও কিন্তু এনআইএ বাকি যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাক্ষী তাদের স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্টের সঙ্গে পুলিশকে দেওয়া স্টেটমেন্ট এগুলো ট্যালি করতে চলেছে, এমনটাই সূত্রের খবর। কেস ডায়েরি হাতে নেওয়ার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যে যে ক্ষেত্রে পুলিশের মানে রাজ্য পুলিশের সাহায্য দরকার সেই সমস্ত ক্ষেত্রে কি রাজ্য পুলিশের সাহায্য এনআইএ আধিকারিকরা পেয়েছেন এই বেলডাঙ্গা কেসে? অয়ন সঙ্গে থাকো, তোমার কাছে আসবো অবশ্যই এই বিষয়ে জানতে থাকবো। তবে তার আগে এই মুহূর্তে আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, এনআইএ তদন্ত করছে বেলডাঙ্গার ঘটনায় এবং আমাদের প্রতিনিধি সোমা মাইতি, চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো, তাদেরকে মারধর করা হচ্ছিল। আজকে তাদের দুজনেরই বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে। এনআইএ এর যে তদন্তের গতি প্রকৃতি এই পুরো বিষয় নিয়ে আপনি কি বলবেন? এনআইএ একটা স্পেশাল এজেন্সি যাকে তৈরি করা হয়েছিল 26/11 যে মুম্বাই অ্যাটাক, সেইটার প্রেক্ষিতে কাউন্টার টেররিজম, ক্রস বর্ডার টেররিজমের জন্য। এখন বিজেপির আমলে এই এজেন্সিগুলোকে চাকর বাকরের ভূমিকায় নাবাতে এমন জায়গায় এনেছে যে একটা জায়গায় একটা ভুয়ো খবরের ভিত্তিতে যখন এমনি অশান্তি হচ্ছে সেখানেও এনআইএ কে ইনভলভ করে আনা হচ্ছে। এটা আর কিছুই না, বিজেপির আমলে প্রতিটা এজেন্সি বিজেপির কৃতদাসে পরিণত হয়েছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে নির্বাচন কমিশন, তাকে পর্যন্ত কৃতদাস বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের মনে ভুলে গেলে চলবে না যে লোকসভা নির্বাচনের সময় ওই এনআইএ রোবোটিক ডিভাইস নিয়ে এসেছিল সন্দেশখালীতে। আপনারা সব সংবাদ মাধ্যম দেখিয়েছিলেন। লাস্টে যখন ওই রোবোটিক ডিভাইস দেখাচ্ছে একটা ব্যাগ উদ্ধার করে আনছে, সেই ব্যাগের ভিতর 6টা কাজ দিয়েছিল, কই মাছ পাওয়া গিয়েছিল। তো এটা যদি এনআইএ এর পারফরমেন্সের নমুনা হয়, এতে করে আখেরে দেশের এজেন্সিগুলোরই বদনাম করা হচ্ছে এবং তাদের যে কর্মদক্ষতা ছিল সেই কর্মদক্ষতার উপরই প্রশ্ন তুলে দিচ্ছে। এই বিজেপি সরকার একটা অসভ্য বর্বর সরকার। এরা বাংলাকে জানে জব্দ করতে পারবে না, বাংলার মানুষ এদেরকে পছন্দ করে না। তার জন্য বাংলার উপর যত রকমের অসম্মানজনক কাজ সম্ভব সেই সমস্ত কাজ এরা করবে। এদের প্রতিটা কাজের জবাব, প্রতিটা কাজের হিসাব বাংলা বুঝিয়ে দেবে 2026 এপ্রিল মাসে ভোটের পরে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনায় একেবারে মূলে পৌঁছতে চাইছেন এনআইএ আধিকারিকরা। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক শেখ আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। গত 16 এবং 17 জানুয়ারি অশান্তির আগুনে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বেলডাঙ্গা, চলে তাণ্ডব। আর সেই ঘটনায় সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতো দুজনেই আক্রান্ত হন। তাদের বয়ান আজকে রেকর্ড করা হয়েছে এনআইএ তরফে। আমরা আরো আপডেট নিয়ে নেব, কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, এনআইএ আধিকারিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সংগ্রহ করছেন, এখনো পর্যন্ত তারা গোটা তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আরো কি কারো বয়ান রেকর্ড তারা করতে চাইছেন? নিঃসন্দেহে আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ঘটনার প্রত্যেকটি সাক্ষী এবং প্রত্যেকটি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যেকটি আক্রান্ত মানুষ, তাদের প্রত্যেকের সঙ্গে এনআইএ কথা বলবে এবং এখানে সময় ধরে এসছে। এনআইএ তার তদন্তে কোনো রকম তাড়াহুড়ো করছে না। মার্চ নাগাদ এনআইএ রিপোর্ট জমা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তার আগে পর্যন্ত এই যে সময়টুকু আছে, এই সময়টুকুতে একেবারে গভীরে গিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে চাইছে এনআইএ। এবং সেই কারণে এই প্রসঙ্গত মনে করিয়ে দিই যে সেই দিন সোমা মাইতিকে যে মানুষটি উদ্ধার করে নিয়ে গেছিলেন সেই মানুষটিকেও কিন্তু একই সঙ্গে এনআইএ জিজ্ঞাসাবাদ করবে। আর সব থেকে বড় কারণ সেই মানুষটিও তো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী, অন্যতম সাক্ষী। এবং এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত যাদের যাদের স্টেটমেন্ট বেলডাঙ্গা থানার পুলিশ রেকর্ড করেছে তারা তো বটেই, তার পাশাপাশি এনআইএ যদি আলাদা নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন সরাসরি থাকার জন্য। এবার আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, এনআইএ তদন্ত করছে এই মুহূর্তে বেলডাঙ্গার ঘটনায় এবং সাংবাদিক, মহিলা সাংবাদিক, আমাদের জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক মারধরের ঘটনায় এদের দুজনের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে এনআইএ আদতে কি নিরপেক্ষ, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি বলবেন?
তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছু হলেই তৃণমূল সন্দেহ প্রকাশ করে। আর একটা বাংলায় প্রবাদ আছে, চোর ভয় পায় পুলিশকে, সেই জন্য চোরের মন সবসময় পুলিশ পুলিশ। এটাই হচ্ছে অবস্থা, সেই তৃণমূলের ঠিক এক অবস্থা। এই পুরো যে ঘটনা ঘটেছে, যেভাবে সাংবাদিকদের ওপর, মহিলা সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, যেভাবে ঘরবাড়ি জ্বালানো হয়েছে, যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এই সব তৃণমূলের যোজনা। আর এই যোজনার পেছনে বাইরের কোনো হাত আছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। অতএব এটা একটা ইন্টারন্যাশনাল ইসলামিক প্ল্যানের অধীনে এই কাজগুলো হচ্ছে। অতএব সেই কারণে এনআইএ ইনকোয়ারি এখন দরকার। কারণ কানেকশন খুঁজে বের করা, এই রাষ্ট্রে বসে একদল লোক ক্ষমতার স্বাদ ভোগ করে বিদেশের সাথে হাত মিলিয়ে পশ্চিম বাংলাকে, ভারতবর্ষকে আবার নতুন করে গোলাম করার দিকে নিয়ে যাবে, এটা মানা যায় না। অতএব এনআইএ তদন্ত যেটা হচ্ছে তাতে আরো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দর্শক লাহিড়ী এই মুহূর্তে কি বলছেন সরাসরি দেখাবো। বাংলায় ভোট, বাংলা ধনিয়াখালীর তাঁত, শান্তিপুরীর তাঁত বা বিভিন্ন যে এরকম কালচারগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিছু ভাবা যেত না? তাহলে কি বাংলার ভোটে কিছু পজিটিভ হবে না ভেবেই এটা করা? দেখুন, এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি ভয় পাচ্ছে, ওরা একেবারে তৃণমূলের চরম বিজয় হবে এই ভয়ে টাকা দিচ্ছেন না কিনা জানি না, কিন্তু মোটামুটি ভারতবর্ষের তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 28টি প্রদেশ আছে। একটি প্রদেশকে দিলে আরেকটি প্রদেশকে দিতে হয়। সুতরাং ন্যায় ব্যবস্থা যেমন অন্ধ হতে হয়, কোন রাজ্য আমি দেখছি না, সেরকম এই বাজেটটাও মোটামুটি ব্লাইন্ড হতে হয়। এখন যেটা হয়, মাখানা তো গুজরাটে হয় না, মাখানা হরিয়ানাতেও হয় না, ওটার বোধ হয় ইংরেজি হচ্ছে ফক্সনাট। এখন তো মাখানা দেখি অনেক দাম, আর যেখানেই যাই টার্গেট সে এডুকেশন এক্সপেন্ডিচার শুড বি ক্লোজ টু 5 to 6%। এ তো ছেড়ে দিন, নামিয়ে দিন। Second point I would like to introduce to you, যে fertilizer subsidy. It's an indication of not caring for the villagers. কৃষকের জন্য এদের কোনো চিন্তা নেই। ফার্টিলাইজার সাবসিডি ছিল 2015-16-তে 4.04 of total expenditure, ধরুন 4% of total expenditure। 2015-16 এই বাজেটে 3.19 নামিয়ে দিয়েছে। বাড়ানো তো ছেড়েই দিন, গ্রামীণ মানুষের কথা চিন্তা করে বা কৃষকের কথা চিন্তা করে বাড়ানো উচিত ছিল, বাড়ানো তো কোনো প্রশ্নই নেই, নামিয়ে দিয়েছে টু 3.19। সো 4.04 2015-16 থেকে এই বাজেটে বাজেট এস্টিমেট fallen to 3.19। এবার একটা তৃতীয় উদাহরণ দেব, then I will stop on this topic। অনেকগুলো আছে, আমি তো আপনাদের সবকটা বলতে চাই না। ওয়েলফেয়ার অফ শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, ওবিসিস অ্যান্ড মাইনরিটিস, 4টি উইকার সেকশন সব সারা ভারতবর্ষের সমাজে আছে, এসসি, এসটি, ওবিসি অ্যান্ড মাইনরিটিস। এক্ষেত্রে এরা কি করলেন? ছিল 2015-16-তে 0.21% of the budget, এবারে সেটাকে কেটে 0.19 হয়ে গেছে, মানে কমিয়ে দিয়েছে। আর আপনি যদি 2025-26-এ আরইতে যান, রিভাইজড এস্টিমেট, সে আরো কম। আমি টেকনিক্যালিটিতে যাচ্ছি না। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস এর ক্ষেত্রে অ্যালোকেশন হ্যাজ বিন কাট
তার মানে কি? They don't care for the weaker sections. তো আপনাকে এডুকেশনের উত্তর একটা এক্সাম্পল দিলাম, আপনাকে ফার্টিলাইজার কৃষক এর সঙ্গে সম্পর্কের এক্সাম্পল দিলাম, এবং তৃতীয়ত উইকার সেকশন। আমার কাছে কারণ অনেক লিস্ট আছে, এই তিনটেই আপনাকে দিতে চাই, কেন যুবক যুবতীদের জন্য এডুকেশন ইজ ক্রিটিক্যাল। কাট। ফার্মারদের জন্য ফার্টিলাইজার সাবসিডি ইজ ক্রিটিক্যাল, কাট। SC, ST, OBC মাইনরিটিস ক্রিটিক্যাল, কাট। তো আমার প্রথম সাবমিশন হচ্ছে, এটি একটি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা কৃষক বিরোধী, এটা ইউথ বিরোধী এডুকেশনে কাট করলে, এটা উইকার সেকশন বিরোধী। তাহলে রইল কে? এখন আপনাকে খুঁজতে হবে, এবং মধ্যবিত্তর জন্যও কিছু নেই। তাহলে রয়ে গেল কে? কার জন্য এই বাজেট? আমি এবার এটা সেকেন্ড পয়েন্টে আসছি, যেটা আপনারা হয়তো অবগত নন, পারহ্যাপস ইউ আর নট অ্যাওয়্যার অফ। কেন এই ফিগার যেটা ওরা দিচ্ছে, উই ডোন্ট বিলিভ ইট। 2024-25-এ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাজেটে বলেছিল 30,170 কোটি, 30,000 crores অ্যাপ্রক্সিমেটলি। রিভাইজড এস্টিমেটে কোথায় গেল? 13,670। 30,000 থেকে 13,670। অ্যাকচুয়াল যখন এলো, কততে গিয়ে দাঁড়ালো? 5,815। সো ফ্রম 30,000 BE বাজেট এস্টিমেট, মানুষকে বোঝানো হচ্ছে বাজেট পড়ে 2024-25-এ, আসলে গিয়ে দাঁড়ালো কোথায়? 5,815। I mean, it is unbelievable. 1/6. That means, যেটা আপনারা শুনলেন BE, this is probably a bluff. 28 পাতার 28টা পরিশিষ্ট থাকবে প্রত্যেকটা রাজ্যের জন্য। তো কিন্তু এখনো অবধি আমি তো বাজেট ঘেঁটেছি বহুদিন, এরকম দেখিনি। দেখুন, এ কথা অস্বীকার করে তো লাভ নেই যে রাজনৈতিক দলগুলি একটু ভোটের কথা ভাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা লজ্জা শরমেরও ব্যাপার আছে, তার জন্য খুব খোলাখুলিভাবে করা হয় না। এই যে প্রত্যেকবার শুনি বাজেটের গত 5 বছর বাংলার জন্য কি করলেন, এতে তো অদ্ভুত অবস্থা হবে। নাগাল্যান্ড বলবে নাগাল্যান্ডের জন্য কি করলেন, অন্ধ্র বলবে অন্ধ্রের জন্য কি করলেন। বাজেটটা তো ওই রকম নয়। সুতরাং তবে আবার বলছি, আমি আশ্চর্য হচ্ছি না। আপনি যদি আমার সঙ্গে বেট নিতেন, আমি বলে দিতাম যে কি বলবেন ওরা, কোনো সন্দেহ ছিল না আমার। মুখ্যমন্ত্রী বলছেন বাজেটে যা বরাদ্দ হয়েছে। বাজেট পেশ করেছেন রাজ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটের সমালোচনায় তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন এটি একটি দিশাহীন বাজেট এবং এই বাজেটে বাংলার জন্য কিছু নেই, যা হয়েছে তা আগে থেকেই করে দেওয়া হয়েছে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি এই বাজেট পেশের পর শোনাবো। Financial budget of 26 and 27, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuch Bihar. 6 economic corridors which will cover out the state.
So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies. মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন, ভোট পাবে না বললেই বাংলার প্রতি এই বঞ্চনা করা হয়েছে, এটা আসলে গরিব বিরোধী মহিলা বিরোধী একটা বাজেট করা হয়েছে, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে একই অভিযোগের সরব হয়েছেন। কি বলেছেন তিনি, শোনাবো। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। যুব সমাজের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি ফাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। নাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগে সরব হচ্ছেন এই বাজেট নিয়ে, যখন তারা সমালোচনা করছেন, তখন বিজেপির তরফ থেকে ঠিকই বলা হচ্ছে। সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শোনাবো। নতুন শব্দটা শিখিয়েছেন, সেখানে আজকাল অনেক কিছু বলছেন। হাম্বার হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি টামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল।
आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন নজর কাড়া 5 নিবেদন করলেন সেরাম। One of the largest patho lab achieved international award in London. Begin with serum. কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। বাজেটে ডানকুনি, সুরাত পণ্য করিডোরের প্রস্তাব। দুর্গাপুরের শিল্প করিডোর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন। ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী। গরিব বিরোধী, মহিলা বিরোধী, মিথ্যে কথার ফুলঝুরি মন্তব্য মুখ্যমন্ত্রীর। গতির বাজেটের প্রশংসায় মোদি। গতির বাজেট বললেন প্রধানমন্ত্রী। বাজেটে সস্তা বিদেশ যাত্রা। দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধের। সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ। জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা। খুনের হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার শাসক দলের। নির্ভুল কাটকাট সত্যি। কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা, একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55। দেখুন যা বলবো সত্যি বলবো। সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 পিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। শুরু করছি চটপট 24 আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই চোখ রাখবো রাজ্য রাজনীতির খবরে। ভোটমুখী বাংলার বঞ্চনার ক্ষতে সামান্য মলম। অর্থমন্ত্রীর বাজেটে জুড়ল বাংলা। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন রেল করিডোরের ঘোষণা। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে জুড়বে দুর্গাপুর। ঘোষণা নির্মলা সীতারামনের।
26-এর বাজেটে পরিকাঠামো উন্নয়নের নজর অর্থমন্ত্রীর। বায়োফার্মা শক্তি প্রকল্পে বরাদ্দ 10,000 কোটি। এআই এর ওপর বিশেষ জোর। ক্ষুদ্র শিল্পে 10,000 কোটির বরাদ্দ। সেমিকন্ডাক্টরে 40,000 কোটির বরাদ্দ। 200টি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের পাশাপাশি ওড়িশা, কেরল ও ছত্তিশগড়ে মাইনিং করিডোরের ঘোষণা নির্মলা সীতারামনের। দেশ জুড়ে একাডেমিক জোন গড়ার ঘোষণা নির্মলার। দেশের নতুন 3টি আয়ুর্বেদিক ইনস্টিটিউট, 5টি ইউনিভার্সিটি টাউনশিপের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে দেশে আরও 3টি এইমস ঘোষণা। পূর্ব ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন এবং দেশ জুড়ে 5টি মেডিকেল হাবের প্রস্তাব অর্থমন্ত্রীর। পর্যটন খাতে একগুচ্ছ বরাদ্দ কেন্দ্রের। উত্তরাখণ্ডে, হিমাচল ও জম্মু কাশ্মীরে মাউন্টেন ট্রেনের ঘোষণা। 20টি পর্যটন স্থলের 10,000 গাইডকে ট্রেনিং। দেশের 5টি জায়গায় মেডিকেল ট্যুরিজমের ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেটে আইটি রিটার্নের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা নির্মলা সীতারামনের। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বিদেশে ভ্রমণের জন্য টিসিএস 5% থেকে 2% করার সিদ্ধান্ত। ফলে বিদেশ যাত্রা এখন আরও সস্তা। কমবে বিদেশে পড়াশোনার খরচ। তবে অপরিবর্তিত থাকছে আয়কর কাঠামো। ছোটখাটো কর ফাঁকিতে জেলের পরিবর্তে জরিমানা, ধার্য জরিমানার ওপর 10% জরিমানার সিদ্ধান্ত কেন্দ্রের। ট্রাম্পের ট্যারিফ অ্যাটাকের কাউন্টার স্ট্র্যাটেজি। ভারতে আইটি ব্যবসা করলে বিরাট কর ছাড়। ভারতে ডেটা সেন্টার তৈরি করলে 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় বাজেটে দাম কমল বিড়ি, জুতো, বায়োগ্যাস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, সিএনজি, চামড়ার ব্যাগ, ব্যাটারির। দাম কমবে ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের 17টি ওষুধের আমদানি শুল্ক। সস্তা হচ্ছে মোবাইল, ইলেকট্রনিক গাড়ি, সোলার প্যানেল, বিদেশ যাত্রা এবং বিদেশে পড়াশোনা। বাজেটে 3 কর্তব্যের কথা বললেন নির্মলা সীতারামন। প্রথম কর্তব্য প্রান্তিক মানুষের উন্নয়ন, দ্বিতীয় কর্তব্য পরিকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, আর তৃতীয় কর্তব্য সবকা সাথ সবকা বিকাশ। কেন্দ্রের বাজেট নিয়ে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর। আর এই বাজেট মহিলা বিরোধী, গরিব বিরোধী। ঘোষিত ফ্রন্ট করিডোর আমরাই করেছি। কেন্দ্রের বাজেটকে দিশাহীন বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপি ভোট পাবে না জেনেই বঞ্চনা। কেন্দ্রের বাজেটকে বেসলেস বলে কটাক্ষ অভিষেকের। বাজেট পেশ হতেই তীব্র অসন্তোষ তৃণমূলের। বাজেটে শুধু ভাষণ আছে, নতুন কিছু নেই। ভোটমুখী বিহার পেয়েছিল, বাংলা পায়নি। বিজেপিকে জানে বাংলায় ভোট পাবে না, তাই বাংলার জন্য কিছু বরাদ্দ করেনি কেন্দ্র। বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে প্রশংসায় ভরিয়ে মূল্যবৃদ্ধি কমানোর দিশা। বিশ্ব অর্থনীতিতে তৃতীয় হওয়ার পথে এগোচ্ছে ভারত। চলতি বছরের বাজেটকে সংবেদনশীল এবং ঐতিহাসিক বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। বাজেট নিয়ে তৃণমূলের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র আক্রমণ বঙ্গ বিজেপির। বাজেট সম্পর্কে তৃণমূলের কোনো ধ্যান ধারণাই নেই। আর এটা ভাতা বা ভোটের বাজেট নয়, এই বাজেট উন্নয়নের বাজেট, বাংলাকে বিকশিত করার বাজেট। তৃণমূলকে পাল্টা শ্রমিক ভট্টাচার্য, তাপস রায়। কেন্দ্রের বাজেটকে তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। এই বাজেট সাধারণ মানুষ বিরোধী। মানুষের সমস্যার সুরাহার কোনো কথাই নেই। হাই স্পিড ট্রেন, করিডোর, এই নিয়ে আলোচনা। জরুরি ওষুধের দাম কমেনি। আম্বানি আদানিদের জন্য উপকারী বাজেট, কটাক্ষ জগদ্দলের তৃণমূল বিধায়কের। বাজেট নিয়ে হতাশ ঝাড়গ্রামবাসী। রাজ্যের জন্য বাজেটে যেটুকু ঘোষণা হয়েছে তা রূপায়ণের কোনো দিশা নেই। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কোনো দিশা নেই। মহিলা নিরাপত্তা নিয়ে কোনো ঘোষণা নেই। আর বাজেট স্পিডের পর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নির্বাচন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর এই মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছে। তাদের সেই আলোচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের এবং কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের তাদের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব,
মধুবতী, দেখো, নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছেন তিনি এবং আগামী বুধবার রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। তখনই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ সাধারণত একই রাজ্যের একই বিষয়ক মামলাগুলিকে একত্রিত করার একটি প্রবণতা থাকে সুপ্রিম কোর্টের, এবং এর আগে এই ধরনের বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে একসঙ্গে সেই মামলাগুলি শুনানি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে নেমেছেন। তিনি দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে যেখানে থাকেন সেখানে এসে পৌঁছবেন একটু পরে। আর তারপরেই কিন্তু যে খবর জানা যাচ্ছে যে তার মামলা সুপ্রিম কোর্টে রুজু হয়েছে এবং মামলাটির শুনানি রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত শুনানির দিন ধার্য হয়নি, কিন্তু বুধবার যেহেতু শুনানির দিন অন্য একটি মামলা এসআইআর মামলার শুনানি রয়েছে, এই মামলার শুনানি হলে সেখানে সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির থাকবেন। আবারও জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সুপ্রিম কোর্টে হাজির থাকবেন এই মামলার শুনানিতে। তার পক্ষে এই মামলার তার আইনজীবী কুনাল মিমানি তিনি মামলা রুজু করেছেন। আজকেই সেই মামলা রুজু হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এসআইআর মামলায় পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ইতিমধ্যেই দুটি মামলা সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলার শুনানি রয়েছে বুধবার, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ যে যেভাবে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, তাদের নানাভাবে তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। এক্ষেত্রে দায় নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে। বহু মানুষকে হিয়ারিং এর নামে তাদের ডেকে পাঠানো হচ্ছে, তাদের নানাভাবে হয়রান করা হচ্ছে, এর দায় নির্বাচন কমিশনের, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারে না এবং তাদের প্রতিনিধি হিসেবে, তাদের নির্বাচন কমিশনের অফিসার হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাহুল বাবু, কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এবং শুনানির সময় তিনি নিজে উপস্থিত থাকবেন। দেখুন, বিষয় হচ্ছে এসআইআর যে কতটা কষ্ট দিচ্ছে মুখ্যমন্ত্রীকে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বারবার রাস্তায় নেমে মারপিট তৈরি করে মনগুন্ডা বদমাইশদের উস্কে দিয়ে দেখছে, তবুও কিছু করতে পারছে না। এতবার আদালতে যাওয়া হলো সব ওনার জন্য। এখন উনি ভাবছে নিজে গিয়ে বিরাট কোনো বিপর্যয় থেকে বাঁচাবেন, তা হবে না। ধ্বংস শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে, আর এই ধ্বংস এইবারই শেষ হবে, পুরোপুরি শেষ হবে। সেই কারণের জন্য দিল্লিতে গিয়ে নিজে লড়ুক আর অপরের কাঁধে চড়ে লড়ুক, কোনো কিছুতেই কিছু হবে না। এসআইআর শুধু নয়, সব দিক দিয়ে মানুষ তিতিবিরক্ত। সেই কারণে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে পশ্চিমবাংলা যে সর্বনাশনী করতে চাইছেন, তাতে হিন্দুরও ভোট খোয়াবে, মুসলমানেরও ভোট খোয়াবে। বেশ বোঝা গেছে, বোঝা গেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা, এবং যেমনটা আপনাদের বলছিলাম যে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে শুনানি হলে তিনি উপস্থিত থাকবেন শুনানির সময়, এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর এমনটাই। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন। তার এসআইআর নিয়ে মানুষকে হয়রান করবার, হেনস্থা করার যে অভিযোগ, তারই প্রেক্ষিতে এই মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কথা বলবো বিকাশবাবুর সঙ্গে। বিকাশবাবু, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুনানি হলে তিনি উপস্থিত থাকবেন সেখানে। তিনি কেন যে কেউ উপস্থিত থাকতে পারে মামলা হলে? এর মধ্যে বাহাদুরির কি আছে? তিনি মামলা করেছেন, জনগণের পয়সা খরচ করে মামলা করেছেন। এটা তো নিজের পকেটের পয়সা খরচ করে মামলা করেননি, বা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় মামলা করেননি। নিঃসন্দেহে এটা জনগণের পয়সায় মামলা রয়েছে। এই সমস্ত অর্থহীন মামলা করে তিনি তার দুর্বলতাই ক্রমশ প্রকাশ করছেন। তিনি বুঝতে পারছেন যে নির্বাচনে তার অবস্থা খুব খারাপ, তার দুর্নীতির যে পর্দা সেটা মানুষ ফাঁস করে দিচ্ছেন এবং সহ্য করছেন না। মন্দির টন্দির করেও বাঁচা যাবে না, এটা বুঝতে পারছেন। তাই এখন এইসব মামলা টামলা করে ভাবছেন লোককে বিভ্রান্ত করবো, এছাড়া কিছু না। অনেক ধন্যবাদ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ ব্রেকিং। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুনানি হলে তিনি উপস্থিত থাকতে পারেন, সূত্রের খবর। বিস্তারিত জানছি, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, তুমি যেমনটা বলছিলে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন এবং সেক্ষেত্রে
একেবারে সারা দেশের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। শুধু তাই নয়, মামলা রুজু নয়, এক্ষেত্রে বহু মানুষের প্রাণ গিয়েছে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে দায়ী করে এই মামলা করা হয়েছে। এখানেও শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সুপ্রিম কোর্টে হাজির হবেন, শীর্ষ আদালতে গিয়ে তিনি বলবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, কিভাবে বৃদ্ধদের বয়স্কদের ডেকে পাঠানো হচ্ছে। একদমই, এবং এই মূলত এই অভিযোগগুলোর ভিত্তি করে এর প্রেক্ষিতেই এই মামলা দায়েরের কথা সুপ্রিম কোর্টে যে দায়ের করেছেন মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি শুনানি চলাকালীন উপস্থিত থাকতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নজিরবিহীন এবং শুনানি চলাকালীন তিনি থাকবেন এমনটাই জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলছেন যে এগুলো জাস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য ভোটের আগে মুখ্যমন্ত্রী করছেন। প্রথম কথা, নির্বাচন কমিশনকে আক্রমণ করলে যেই বিরোধীর গাত্রদাহ হয় তাতে বোঝা যায় যে নির্বাচন কমিশন আসলে তাদের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন যে বাংলার মানুষের ভোটাধিকার কারার প্রয়াস হলে একদিকে যেরকম রাস্তায় আন্দোলন হবে, তেমনি তার সাথে সাথে আইনের রাস্তায় এই লড়াই চলবে। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাংলার 10.5 কোটি মানুষের হয়ে মুখ্যমন্ত্রী এই মামলার শুনানিতে উপস্থিত থাকবেন। আসলে বিজেপি জানে ওদের ভোট চুরি ধরা পড়ে গিয়েছে। এই দলদাস নির্বাচন কমিশন নয়, এখনো কৃতদাস নির্বাচন কমিশন। এই কৃতদাস নির্বাচনকে পাঠিয়ে আজকে বাংলার মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে 1,36,00,000 মানুষের কাটা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা কার্যত প্রকাশ্য দিবালোকে ধরা পড়ে গেছে, বেআব্রু হয়ে গিয়েছে। ভোট চুরি করে যখন জিততে পারছে না, তখন এজেন্সিকে পাঠিয়েছিল তৃণমূলের ডেটা চুরি করতে। একদিকে রাস্তায় দাঁড়িয়ে ইডির হাত থেকে ডেটা চুরি রুখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভোট চুরিও রুখবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের প্রথম দিন থেকে স্লোগান, যতই করুক হামলা আবার জিতবে বাংলা, ভোট চোরদের সামলা আবার জিতবে বাংলা। বাংলার মানুষ পরিষ্কার এখন থেকে দেয়াল লিখনটা স্পষ্ট করে দিয়েছে। 2026 এপ্রিল মাস চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার। বেশ, বোঝা গেছে। অনেক ধন্যবাদ। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আমরা জানি আগামীকালই এসআইআর সংঘাতের আবহে দিল্লি রওনা মুখ্যমন্ত্রী। তিনি আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিইও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গরমিলার অসৎ কোনো উদ্দেশ্য করা হচ্ছে, এটাই মনে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলেও তোপ দেখেছেন তিনি। ভোটের বছরে তৃণমূলে বিঁধছে কোন্দল কাঁটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান ও প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। তৃণমূলের সভায় প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রতিবাদে পথে নামে বনমালী হাজরার অনুগামীরা। বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে নিশানা তৃণমূলের একাংশের। যদিও দ্বন্দ্ব নিয়ে মুখে কুলু প্রাক্তন ও বর্তমান বিধায়কের, পাল্টা শাসক দলকে বিঁধেছে বিজেপি। বেলডাঙ্গায় সাংবাদিকের নিগ্রহের পর কালনার পূর্বস্থলীতে ফের হেনস্থার শিকার মহিলা সাংবাদিক। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা। তৃণমূলের সভায় ফাঁকা মাঠের ছবি তুলতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। আর এক মহিলা সাংবাদিক সহ বাকি সাংবাদিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে তুলোধনা করা হয়। ভগবানপুরে আরএসএসের সাধু সমাবেশে হামলার অভিযোগ। জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সূর্যানন্দ মহারাজের প্রবচনের সময় চড়াও কিছু দুষ্কৃতী, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও উদাসীন পুলিশ। দাবি সংগঠনের। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। বিজেপির পার্টি অফিসে চুরির অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের ফুলঝোড় ডাঙ্গা পাড়া এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, অস্থায়ী পার্টি অফিসে এসআইআর সংক্রান্ত কাজ হচ্ছিল। সেই কার্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। তারপরই চুরি হয়েছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের কোন্দলকে পাল্টা তুলোধনা তৃণমূলের। আরামবাগে বিজেপির পতাকা পোস্টার পোড়ানোর অভিযোগ। শনিবার রাতে বিজেপির পোস্টারে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নন্দীগ্রামে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে নন্দীগ্রামের সিওএমএইচ অফিসে বিক্ষোভ দেখায় সিপিএম। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দেয় বামেরা। স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনীতি করছে তৃণমূল বিজেপি, অভিযোগ তুলে ডেপুটেশন বামেদের। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলো। কমিশনের ভুলে বারবার তলব করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা শুভজিৎ দাসের। কমিশনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছেন তিনি। এসআইআর হিয়ারিং এর অভিনব প্রতিবাদ। ব্যান্ড পার্টি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির কংগ্রেস কাউন্সিলর। আসানসোলের শুনানি কেন্দ্রে ব্যান্ড পার্টি নিয়ে হাজিরা দেন কাউন্সিলর মুস্তাফা সহ ওয়ার্ডের বাসিন্দারা। হয়রানির প্রতিবাদে কমিশনকে তীব্র নিশানা কংগ্রেস কাউন্সিলরের। এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। মল্লিকপুর গার্লস হাই স্কুলের শুনানিতে হাজির ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার। মায়ের নাম সংক্রান্ত নথিগত সমস্যার জেরে তাকে তলব করা হয় বলে খবর। অবশেষে লিজ দলীয় কার্যালয় উদ্ধার করল সিপিএম। আর্থিক সংকটের জেরে ঘুষ করার রবীন সেন ভবন ভাড়া দিয়েছিল বামেরা। মেয়াদ শেষের পরেও ঘাঁটি গেড়ে বসেছিলেন ব্যবসায়ী। বিষয়টি তাকে জানিয়েও সুরাহা হয়নি। অবশেষে মিছিল করে নিজেদের পার্টি অফিসের দখল নেয় বামেরা। বাজেট ঘোষণার আগেই বাড়ল সিলিন্ডারের দাম। প্রায় 50 টাকা বাড়ল 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও বাড়ল দাম 49 টাকা 50 পয়সা বেড়ে 19 কেজি সিলিন্ডারের নতুন দাম হলো 1144 টাকা 50 পয়সা। সম্পত্তি নিয়ে বিবাদের জের ভাঙড়ে তুলকালাম স্থানীয় সূত্রে খবর। সম্পর্কে মামা ভাগ্নে গৌরচন্দ্র হালদার এবং রবিরাম হালদার সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে এদিন বচসা গড়ায় হাতাহাতিতে। শাবলের আঘাতে একজন গুরুতর জখম। ক্যানিং থানায় নালিশ জানিয়েছে দুপক্ষই। নদিয়ায় নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। জানা গিয়েছে শনিবার টিউশন পড়ে ফেরার সময় বাড়িতে ডেকে নাবালিকা শ্লীলতাহানি করে অভিযুক্ত অজিত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ায় খুনের অভিযোগ। বাড়িতে ডেকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ নিহতের বাবার। অভিযুক্তের বাড়িতেই যুবকের দেহ পড়েছিল বলে দাবি। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আসানসোলে জামুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 11টি দোকান। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। আর এই ঘটনাকে ষড়যন্ত্র বলেই দাবি করছে বিজেপি। রায়দিঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের। শনিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়েছে এমনটাই খবর। ঘাতক বাইকটিকে আটক করেছে পুলিশ। 17 নম্বর জাতীয় সড়কে বাইক গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত পারিজাত প্রসূন্দে মালবাজার ব্লকের ডামডিম মোড়ের বাসিন্দা। জানা গিয়েছে ডামডিমমুখী একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা। পুলিশের তৎপরতায় উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুজো দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি হুগলির কাশী বিশ্বনাথ মন্দিরে যাচ্ছিলেন বেশ কয়েকজন যুবক। আচমকাই একটি বেপরোয়া ট্রাক্টর তাদের পিষে দেয় বলে খবর। আহত প্রায় 10 হরিপাল হাসপাতাল থেকে তাদের সাগর দত্ত রেফার করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় কামারহাটি থানার পুলিশ। ঘাতক ট্রাক্টর চালকের গ্রেপ্তারের দাবি করা হচ্ছে এবার। বাসন্তী হাইওয়েতে ফের দুর্ঘটনা। মিরাকার কুসারাং মোড়ের কাছে পথ দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে মারা গেছেন বাইক চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি মালঞ্চের দিক থেকে বেপরোয়া গতিতে কলকাতার দিকে যাচ্ছিল বাইকটি। দুর্ঘটনার পর বাসন্তী হাইওয়েতে সাময়িক যানজট। দেহ উদ্ধার করে মিনাখা থানার পুলিশ। পার্ক সার্কাস থেকে মোবাইল চোর ধরে পুলিশের হাতে তুলে দিলেন যুবক। স্থানীয় সূত্রে খবর, চলন্ত বাস থেকে সম্রাট নস্কর নামে এক যুবকের ফোন হাতিয়ে চম্পট দেয় চোর। তাকে ধাওয়া করে ক্যানিং থানার হাতে তুলে দেওয়া হয়। পলাতক একজনের খোঁজে জারি তল্লাশি। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন।
বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর। বাজেটে ডানকুনি সুরাত পণ্য করিডরের প্রস্তাব। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী, গরিব বিরোধী, মহিলা বিরোধী, মিথ্যে কথা ঝুড়ি মন্তব্য মুখ্যমন্ত্রীর। গতির বাজেটের প্রশংসায় মোদী, গতির বাজেট বললেন প্রধানমন্ত্রী। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের বলা একমাত্র জি 24 ঘন্টায়, রোজ রাত 8:55। দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর এই মুহূর্তে 5টার পাঞ্চের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে নজর হবে। রাজ্য নির্বাচন কমিশন সংঘাত সপ্তমে। নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী। শুনানি হলে শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত এমনটাই খবর জানা যাচ্ছে। রাজীব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজীব, আমি এক খুব গুরুত্বপূর্ণ খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজনে এসআইআর নিয়ে তিনি মামলা করবেন এবং সেই মামলায় তিনি প্রয়োজনে নিজে হাজির থাকবেন, একথা আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সূত্র মারফত জানা যাচ্ছে সেটাই সত্যি এবং সেটাই তিনি করতে চলেছেন। সৈকত, একেবারেই তুমি ঠিকই বলেছো এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইঙ্গিত দিয়েছিলেন তারপরে আমরাই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি একেবারে ওকালতি করবার জন্য সুপ্রিম কোর্টে কালো গাউন পরে হাজির হন, বাংলার রাজনীতির জন্য সেটা হবে একটা অন্যরকম চিত্র। এই কথা আমরাই বলেছিলাম এবং সেটাই সত্যি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী বুধবার সুপ্রিম কোর্টে হাজির হওয়ার সম্ভাবনা প্রবল। সৈকত, আবারও জানাচ্ছি, তিনি যে মামলা করেছেন সেটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। সেই আবেদনে একেবারে সরাসরি দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনকে। এত মানুষের হয়রানি, এত মানুষের প্রাণহানি, সব কিছুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা হয়েছে। আইনগত দিক থেকে মুখ্যমন্ত্রী তার আবেদনে জানিয়েছেন যে রাজ্যে যে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এই 8100 মাইক্রো অবজারভার অন্য রাজ্যে যেখানে এসআইআর সেখানে নিয়োগ করা হয়নি এবং আইন অনুযায়ী, অর্থাৎ নির্বাচন যে আইন রয়েছে, জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে, সেই আইনে এই মাইক্রো অবজারভার নিয়োগ করার কথা বলা হয়নি এসআইআর এর ক্ষেত্রে। সেই একেবারে আইনত খুঁটিনাটি দিকগুলোও কিন্তু চ্যালেঞ্জের জায়গায় আসবে। পাশাপাশি এত বিপুল সংখ্যক মানুষকে হয়রান করা হচ্ছে বলে তার অভিযোগ এবং তার আরও অভিযোগ যে বৃদ্ধা যে বয়স্ক নাগরিক তাদের শুনানির জন্য পাঠানো হচ্ছে, এর দায় কে নেবেন? যারা প্রকৃত ভোটার তাদের হয়রান হতে হচ্ছে, এর দায় কার? এই বিষয়গুলি দেশের শীর্ষ আদালতে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানাতে পারেন এই সম্ভাবনা। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে শোনাবো যে তৃণমূল কংগ্রেস যখন মামলা করছে তখন বিজেপি এই বিষয়ে কি বলছে, রাহুল সিনহা কি বলছেন, আপনাদের শোনাবো। কষ্ট দিচ্ছে মুখ্যমন্ত্রীকে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বারবার রাস্তায় নেমে মারপিট তৈরি করে গুন্ডা বদমাইশদের উস্কে দিয়ে দেখছে, তবুও কিছু করতে পারছে না। এতবার আদালতে যাওয়া হলো সব ওনার জন্য। এখন উনি ভাবছে নিজে গিয়ে বিরাট কোনো বিপর্যয় থেকে বাঁচাবেন, তা হবে না। ধ্বংস শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, আর এই ধ্বংস এইবারই শেষ হবে, পুরোপুরি শেষ হবে। রাজীব, এক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথায় আসছে একজন সাংবাদিক হিসেবে, যে এর
কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে সরাসরি একেবারে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এভাবে মামলা করেছেন? এক। 2 নম্বর বিষয় যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে একেবারে জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বা কমিশনের বিরুদ্ধে মামলায় হাজির থাকবেন, এটাও তো নজিরবিহীন। সৈকত, একেবারে যথার্থ প্রশ্ন তোমার, এবং এই দুটি ক্ষেত্রেই কিন্তু নজিরবিহীন ঘটনা। কোনো রাজ্যের সিটিং মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করছেন, মামলা করছেন, এই ঘটনা খুব একটা ঘটেনি। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, মামলা করা হচ্ছে, এবং এই ধরনের মামলা আমরা দেখেছি এর আগে বিভিন্ন রাজ্য সরকার করেছে, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও করা হয়েছে। কিন্তু সেই সরকারের মুখ্যমন্ত্রী অর্থাৎ যিনি সাংবিধানিক প্রধান, তিনি আরেকটি সাংবিধানিক প্রধান সংগঠন প্রতিষ্ঠান তাকে চ্যালেঞ্জ করছেন, তাদের ভূমিকা, তাদের কাজ তাকে চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে, দেশের সর্বোচ্চ আদালতে। সারা দেশ তো বটেই, সারা পৃথিবী তাকিয়ে থাকবে এদিকে, তার কারণ ভারতের সেই সংবিধান অনুযায়ী যে সাংবিধানিক দুটি একেবারে শীর্ষ পদে থাকা দুটি প্রতিষ্ঠান, মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। আর এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বিষয় রয়েছেন, তিনি আদালতে হাজির হওয়ার বিষয় রয়েছেন। আদালতে যদি হাজির হন কোনো রাজ্যের সিটিং মুখ্যমন্ত্রী কোনো আদালতে, দেশের শীর্ষ আদালতে হাজির হয়ে তিনি সওয়াল করছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করছেন। রাজীব, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি জানি যে এই আলোচনা যারা শুনছেন তাদের মনে মাথায় আসতেই পারে যে নির্বাচন কমিশন কোনো কারোর আন্ডারে নয়, একটি স্বশাসিত সংস্থা যাদের নিজস্ব স্বায়ত্তশাসন রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মামলা বা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই মামলা কতটা গুরুত্বপূর্ণ হবে? কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কারোর হস্তক্ষেপ থাকে না, তারা যেটা ভালো মনে করেন তারা সেটাই করেন। দেখো, এক্ষেত্রে সৈকত ভালো প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন বুঝতে হবে যে এই যে স্বাধীন সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা নির্বাচন কমিশন, তাকে চ্যালেঞ্জও যদি করার থাকে সেটা কোথায় করবেন? সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, অর্থাৎ দেশের আদালত, শীর্ষ আদালত, সেই আদালতেই কিন্তু নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা যায় এবং সেই আদালতেই তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা দায়ের করেছেন সেখানে কিন্তু তাকে একেবারে আইন মেনেই তিনি আবেদন করেছেন এবং সেই চ্যালেঞ্জ তিনি জানিয়েছেন। নজিরবিহীন ঘটনা হতে পারে। এবার এই এসআইআর নিয়ে বাংলার রাজনীতি এই মুহূর্তে উত্তাল। সৈকত, এক্ষেত্রে রাজনৈতিক যে পরিপ্রেক্ষিত রয়েছে যদি তুমি দেখো, যখন কিনা বাংলায় আর কয়েক মাস পরে নির্বাচন ঘোষণা হয়তো এই চলতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ হয়ে যেতেও পারে, এই সময় একটি মামলা যেটি মুখ্যমন্ত্রী করছেন নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে এসআইআর এর বিরুদ্ধে। ঠিক রাজীব, এখানে দুটো জিনিস আমি দর্শকদের একটু শেয়ার করে দিতে চাইবো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে যে দাবিগুলি করেছিলেন, আদালতে কিন্তু সেই দাবিগুলোতে মান্যতা নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে যে দাবিগুলো করা হয়েছিল, বিভিন্ন বিষয়ে দাবি করা হয়েছিল, যেমন বিএলএ থাকতে কোনো রাজনৈতিক প্রতিনিধি শুনানির সময় থাকতে পারবে কিনা, আরো অন্যান্য যে দাবিগুলো, সেগুলো সবই কিন্তু আগে তারা ছিনিয়ে এনেছেন। ফলে এই যে নতুন আরেকটা আইনি লড়াই শুরু হতে যাচ্ছে, সেই আইনি লড়াই তো যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় বা আদালতে মান্যতা পায় সেই দাবিগুলি, তাহলে কিন্তু ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অক্সিজেন অনেক বেশি পাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আমি একটু শুনবো। তিনি কেন যে কেউ উপস্থিত থাকতে পারে মামলা হলে, এর মধ্যে বাহাদুরির কি আছে? তিনি মামলা করেছেন, জনগণের পয়সা খরচা করে মামলা করেছেন, এটা তো নিজের পকেটে পয়সা খরচা করে মামলা করেননি। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় মামলা করেননি, নিঃসন্দেহে এটা জনগণের পয়সায় মামলা হয়েছে। এই সমস্ত অর্থহীন মামলা করে তিনি তার দুর্বলতাই ক্রমশ প্রকাশ করছেন। তিনি বুঝতে পারছেন যে নির্বাচনে তার অবস্থা খুব খারাপ, তার দুর্নীতির যে পর্দা সেটা মানুষ ফাঁস করে দিচ্ছেন এবং সহ্য করছেন না। মন্দির টন্দির করেও বসে যাবে না, এটা বুঝতে পারছেন। তাই এখন এইসব মামলা টামলা করে ভাবছেন লোককে বিভ্রান্ত করবো, এছাড়া কিছু না। আমি আবারও রাজীবের কাছে যেতে চাইবো। রাজীব, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত একজন বিচক্ষণ আইনজীবী এবং যিনি বহু মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। তিনি কখনো ন্যায় ছিনিয়ে এনেছেন, কখনো তিনি হেরেছেন, ইত্যাদি বিষয় রয়েছে। তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন মানুষের করের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় মামলা লড়তে গেছেন, করের টাকা নষ্ট হচ্ছে। আমি একটু জানতে চাইবো, এর আগে যখন আদালতে মামলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন, সেগুলো তো খানিকটা তারা আদালত থেকে ছিনিয়ে আনতে পেরেছিলেন এই কমিশনের বিরুদ্ধেই।
একেবারেই দেখো, তুমি যে পরিচয় দিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে দুধে আইনজীবী, তিনি দক্ষ আইনজীবী, তার পাশাপাশি তিনি কিন্তু রাজনীতিক, ফলে এবং তিনি বিরোধী রাজনীতি করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করবেন, একেবারেই এটি তার কোনো দোষ নেই এবং সেক্ষেত্রে তিনি সমালোচনাই করছেন মুখ্যমন্ত্রীর ভূমিকার, তার এই সুপ্রিম কোর্টে আসা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে কথা তুমি বলছিলে যে একটা স্বায়ত্ত শাসন রয়েছে, অর্থাৎ স্বাধীন একটি সংস্থা নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কোনো ভূমিকার, কোনো কাজের যদি আমাকে সমালোচনা করতে হয়, তার যদি রেকটিফাই করতে হয়, তার যদি বিচার চাইতে হয়, কোথায় যাবে? সেটি আদালতেই যাওয়ার জায়গা, সেটাই করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এটি রাজনৈতিক চালও বটে, একেবারেই যেমন আইনি বিষয় রাজনৈতিক চাল। এই কারণে বাংলার রাজনীতিকদের ক্ষেত্রে, বাংলায় এই যে প্রায় 1.5 কোটি মানুষ, তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, একটু যদি ব্যাখ্যা করা যায় এই 1.5 কোটি মানুষের কাছে বার্তা কি যাচ্ছে? এই হিয়ারিংয়ের যে হেনস্থার বিষয়টি তারা ভাবছেন, যে কোনো মানুষ যদি 80-85 বছর বয়স হয়, যদি হিয়ারিংয়ে তাকে যেতে হয়, তিনি স্বাভাবিকভাবেই বিরক্ত হবেন। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম রাজনৈতিক সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। অশোকবাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আমি এই মুহূর্তে অশোকবাবু যেটা জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন সুপ্রিম কোর্টে, প্রয়োজনে তিনি নিজেও হাজির থাকবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি মামলা করছেন, কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে। আমি আপনার কাছে জানতে চাইছি, এই মামলা নিয়ে আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? দেখুন, মামলা নিয়ে প্রাথমিকভাবে আমার তো কিছু মনে হওয়ার কথা নয়। মামলা হয়েছে, এখন আদালত বুঝবে, আদালতে মামলায় কতটা কি সারবত্তা আছে না আছে বিচার করবে, এ নিয়ে তো আমার কিছু বলার নেই। অশোকবাবু, একটা জায়গা তো অবশ্যই থেকে যায় যে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো আনছেন কমিশনের বিরুদ্ধে, সেগুলো হেনস্থা, রাজনৈতিক অভিসন্ধি ইত্যাদি ইত্যাদি, এইগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতটা ধোপে টিকতে পারে বলে আপনার মনে হচ্ছে? কি বলছে ভারতের এই আইনি কাঠামো? না, দেখুন, নির্বাচনী কমিশন হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা, তাদের বিরুদ্ধে মামলা হতেই পারে। তাদের মামলাতে কি হবে না হবে সেটা আগে থেকে বলা শক্ত, সেটা আমি আগে থেকে বলতে পারবো না। কিন্তু মামলা হতে পারে, মামলা হতে পারে না তা না। আপনার কি মনে হচ্ছে যে এই মামলাটা অত্যন্ত হাই প্রোফাইল একটি মামলা? হাই প্রোফাইল তো বটেই, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মামলাটা করছেন তখন হাই প্রোফাইল মামলা বটেই। অশোকবাবু, আপনার কর্মজীবনে এমন কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ছে বা কোনো ইতিহাস এরকম মনে পড়ছে যে কোনো সিটিং মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করছেন সুপ্রিম কোর্টে? না, আমার কর্মজীবনে সেরকম কোনো ঘটনার কথা আমার মনে নেই। বেশ, অনেক ধন্যবাদ। অশোক গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে অত্যন্ত হেভিওয়েট এই মামলা, কারণ মুখ্যমন্ত্রী হয়ে, সিটিং মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করছেন। শুধু তাই নয়, তিনি এটাও খুব গুরুত্বের সঙ্গে বলছেন যে মামলা করার প্রবিধান রয়েছে, জায়গা রয়েছে, মামলা হতেই পারে। এবং আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন রাজীব, যে মামলা করার জায়গাগুলো তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে আইনি জায়গাগুলোকে খুব খুঁটিনাটিভাবে দেখেই তারপরে এই মামলা করেছেন। রাজীবের কাছে আমি আরো একবার চলে যেতে চাইবো। রাজীব, এই মামলাটার ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে গোটা, আমার তো মনে হয় গোটা দেশের প্রত্যেকটা মানুষের নজর থাকবে। বহু ইস্যু এরকম আছে যখন বলা হয় যে তৃণমূল কংগ্রেস মামলা করছে না কেন, এবং গোটা এসআর প্রক্রিয়াতে তৃণমূল বারবার এই অভিযোগ করেছে। কিন্তু এবার তৃণমূলের এই পদক্ষেপ সরাসরি একেবারেই সৈকত, দেখো যে কথা বলছি, সারা দেশের তো নজর থাকছেই। এখানেই যে বিষয়টা ভাববার রয়েছে তা হলো যে রাজনৈতিক পদক্ষেপ, এক্ষেত্রে রাজনৈতিক চাল বলা যেতে পারে, কৌশল বলা যেতে পারে, এবং এটি মোক্ষম একটি চাল। কোনো সিটিং মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, তিনি এরকম কোনো নজির নেই। তিনি রাজীব, আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন রয়েছেন প্রাক্তন আমলা জহর সরকার। জহর বাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। এই মামলার কথাটা শোনার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো একজন আমলা হিসেবে। সাধারণত মুখ্যমন্ত্রীরা ডাইরেক্টলি কোর্টে যায় না। হ্যাঁ, কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবসময় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ নিয়ে যায়। মানে আমলাদের গিয়ে অ্যাফিডেভিট সই করতে হয়, আমলাদের গিয়ে লয়ারদের বোঝাতে হয়। এক্ষেত্রে তাই করতে হবে, কিন্তু যেটাকে বলা হয় প্লেন্টিফ বা আবেদনকারী নাম হিসেবে নিজের নামটা দিয়েছেন। মানে ব্যাপারটা মোটামুটি একই হবে,
চিফ সেক্রেটারি করলো যা হতো, চিফ মিনিস্টার করলো, কিন্তু চিফ মিনিস্টার করাতে উনি একটা গুরুত্ব দেখাবার চেষ্টা করলেন যে আমি সরাসরি মাঠে নেমেছি, এই আর কি। মানে প্রসিডিয়ার মানে প্রক্রিয়া একই থাকবে, ওনার নামটা দেওয়াতে উনি একটা জোর দিলেন কি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, ওই একটা কিছুখানি রাজনৈতিক বলা যায়। কিন্তু উনি তো অনেকদিন ধরে এই ব্যাপারে বলছে এবং আমরা অনেক ব্যাপারে আমিও মনে করি যে চিফ ইলেকশন কমিশনার কিন্তু ঠিক আচরণ করছে না, কিন্তু আমি তো গিয়ে ওকে যেতে পারবো না, এই আর কি। জহরবাবু, আমি আরেকটা জায়গায় আপনার কাছে জানতে চাইব, আপনি একজন প্রাক্তন আমলা, এই বিষয়ে খুব স্পষ্টভাবে আপনি আরো ভালো বলতে পারবেন যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা, কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় সুপ্রিম কোর্ট বা কোনো হাইকোর্টও হস্তক্ষেপ করে না, তারা বলেন যে এটা কমিশনের বিষয়, কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়, তারা বুঝবেন। এক্ষেত্রে কি তেমন কোনো বিষয় হতে পারে? এটা মানবে কিনা, যেটাকে বলে কি অ্যাডমিট করবে কিনা, সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করে, তাই না? সুপ্রিম কোর্ট নিজে ঠিক করবে যে ব্যক্তি কেন্দ্রিক কোনো কেস হয় কিনা, কারণ সাধারণত কোনো সংস্থার হেড থাকলে সংস্থার একটা প্রোটেকশন থাকে যে আমি এই সংস্থার স্বার্থে যেসব কাজ করেছি সেগুলো নির্দোষ, বা দোষ থাকলেও সেগুলো নিয়ে আমাকে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। এটা একটা সাধারণ প্রিন্সিপাল উপর আমরা চলি, এটা তো ভয়ে কাটতে পারবে না। অতএব ব্যক্তিগত ভাবে কারোর বিরুদ্ধে করা যায় কিনা আমি জানি না, বেশ ঠিক করুক, সেটা সুপ্রিম কোর্ট নিজে ঠিক করুক। ঠিক, অনেক ধন্যবাদ জহরবাবু। আমাদের সঙ্গে অ্যাডমিশনের একটা ব্যাপার আছে না, দায়ের করলাম আমি, কিন্তু অ্যাডমিট করবে কিনা দেখা যাক, বা সেই পর্যায়ে অ্যাডমিট করলে একটা আইনে একটা নতুন পদক্ষেপ হবে আর কি। মানে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটাকে যদি অ্যাডমিট করে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। অনেক ধন্যবাদ আপাতত জহরবাবু। নজর রাখবো পরের খবরে। হাওড়ায় প্রকাশ্যে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, গ্রেফতার অভিযুক্ত রজতপ্রিয় সাহা। তরুণীর শ্লীলতাহানির পর পালানোর অভিযোগ, বেলেপোলে মদের দোকানে কাজ করে অভিযুক্ত। আপনাদের আরো জানিয়ে রাখতে চাইবো, ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, জানিয়ে রাখতে চাইবো হাওড়ায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে যেটা একাধিক বিষয় জানা যাচ্ছে যে গ্রেফতার অভিযুক্ত রজতপ্রিয় সাহা, তরুণীর শ্লীলতাহানির পর পালানোর অভিযোগ, বেলেপোলে মদের দোকানে কাজ করে অভিযুক্ত। নোটিশ পেয়েছিলেন মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা, আর এবার এসআইআর এর নোটিশ হাতে পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে শুনানিতে হাজির হন তিনি। দেশের জন্য খেলেছেন, জাতীয় আন্তর্জাতিক ম্যাচে দেশের নাম উজ্জ্বল করেছেন, তাঁরাও এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেয়েছেন। নোটিশ পেয়ে আগেই শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ শামী। এবার শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। শুনানির নোটিশ পেয়ে রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর গার্লস হাই স্কুলে হাজির প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। নথিতে তার মায়ের নামের সমস্যার কারণে শুনানির নোটিশ পান মেহতাব। শুনানির লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ফুটবলার। যেভাবে এসে দেখলাম সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যেভাবে স্ট্রাগল করছে, বাচ্চা ছেড়ে, কারোর অফিস ছেড়ে, আমার মনে হয় প্ল্যানিংটা আরও বেটার হওয়া উচিত ছিল। যদি 1 বছর আগে এটা করলে আমার বেটার হতো, বা ভোটের পরে যদি করা যেত। মাঝমাঠের এই তারকা ফুটবলার ভারতের জাতীয় দলের জার্সিতে প্রায় 30টি ম্যাচ খেলেছেন। কলকাতার 2 প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্ট বেঙ্গল উভয়েরই অধিনায়কত্ব করেছেন তিনি। বর্তমানে নিউ টাউনে বসবাস করলেও তার ভোট গ্রহণ এলাকা দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর হওয়ায় সেখানেই শুনানিতে উপস্থিত থাকার নোটিশ দেয় কমিশন। দেশের জন্য এত বছর খেলার পরও এখনও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। মল্লিকপুর থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা।
কেশরী আবেশে মন যোগী হলো রে আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল।
রাজ্য নির্বাচন কমিশন বেরোজির সংঘাত। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি হলে শুনানিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর সূত্রের এমনই খবর। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। বাজেটে ডানকুনি সুরাট পণ্য করিডোরের প্রস্তাব, দুর্গাপুরের শিল্প করিডোর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। আয়কর জমা সময়সীমা বেড়ে 31শে জুলাই, 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন। ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। নির্ভুল, কাট কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 পিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি আহেলি। শুরু করছি ভোটের ভবিষ্যৎ। ভোটের ভবিষ্যতের শুরুতেই একটু বাজেট নিয়ে আজ কথা বলতেই হচ্ছে, কারণ বাজেট ইতিমধ্যেই পেশ হয়ে গিয়েছে। আর নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেটকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কমাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। ভোটের মুখে নরেন্দ্র মোদী সরকারের বাজেটের দিকে তাকিয়েছিল গোটা রাজ্যের মানুষ। এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কিছুই থাকলো না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এবার নির্মলার বাজেটকে দিশাহীন, হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ করেছেন মমতা। কেন্দ্রীয় বাজেটে বলা নির্মলা সীতারামনের প্রস্তাবগুলিকে মিথ্যে কথার ফুলঝুরি বলেও আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনলাম, আপনাদের শোনাবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর পাল্টা কি বললেন। নতুন শব্দটা শিখিয়েছেন, সেখানে আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা রাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখানেই শেষ নয়, বাংলার বরাদ্দে যে করিডোরগুলো পাওয়া গিয়েছে এবারের বাজেটে, সেই করিডোরগুলো নিয়েও কিন্তু তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি, শুনুন। We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Shiliguri, Kuchbihar. 6 economic corridors which will cover out the state. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies. স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি চুপ করে থাকেনি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন দেখুন। বাংলা তো মুখ্যমন্ত্রীর ছিল, আমার বাংলা। মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন। 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য তো আমরা শুনলাম। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চুপ নেই, শুনুন তার বক্তব্য। বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এবারে যে কোনো শ্রেণীর পক্ষেই। আপনি দেখবেন সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট। দিশাহীন বাজেট।
সমাজের ওপরতলা থেকে নিচুতলা বাজেটে কেউই কিছুই পেলেন না, এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনে নিন। ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং লো পেড আয়ের যারা ইনকাম গ্রুপ তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা তাকে ওয়েলকাম করছি। এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি। রাজ্যের বিরোধী দলনেতা তিনি যখন এই বক্তব্য রাখছেন তখন আরো দুই তৃণমূল সাংসদ তারা পাল্টা কি বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সৌগত রায়, তাদের বক্তব্য এবার শোনাবো আপনাদের। কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। দেখুন চলবেই বাজেট নিয়ে এক পক্ষের বক্তব্য, অপর পক্ষের পাল্টা বক্তব্য, সেটাও সামনে আসবে, তুলে ধরবো আপনাদের সামনে অবশ্যই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার আপনার মতো সাধারণ মানুষ তারা কেন্দ্রীয় বাজেটের পর কি ভাবেন যে কি সস্তা হলো আর কি সস্তা হলো না। যেটা জানা যাচ্ছে সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রো ওভেন, সস্তা হবে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য, দাম কমবে ক্যান্সারের 17টি ওষুধের, ব্লাড সুগারের ওষুধের, 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কও কমলো, সস্তা হচ্ছে সিএনজি, ইভি গাড়ি, খনিজের দাম বাড়ছে, মদের দামও। বাজেটের পর সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, তারা কি বলছেন শুনুন এবার। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে, শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে, আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে, যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে। সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। সাধারণ মানুষের কথা আর একটু ভাবা উচিত ছিল। সাধারণ মানুষ তারাই এই বক্তব্য রাখছেন। শিলিগুড়ি এবং কলকাতার বাসিন্দাদের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম, এবার আরো দুটি জেলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলি হলো দুর্গাপুর এবং বীরভূম। কি বলছেন সেখানকার মানুষ শুনুন। আমরা দুর্গাপুরের বাসী এবং দুর্গাপুরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে একটা বিরাট কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আসবে। নিঃসন্দেহে একটা ভালো খবর, সুতরাং পাওয়ারের অভাব নেই, অভাব হয়তো নেই। তো যে সমস্ত রুগ্ন কারখানাগুলো সেগুলোকে বাঁচিয়ে তুললে মনে হয় শিল্প করিডোর করার অর্থটা যুক্তিবহ। এটা আজকে যে ঘোষণা বাজেটে, সেটা যদি বাস্তবে রূপায়ণ হয় তাহলে আমাদের জেলা এবং আমাদের দুর্গাপুর এবং রাজ্যের জন্য একটা বড় সুখবর বলে আমরা মনে করছি এবং তাতে প্রত্যেকেই আমরা উপকৃত হব। জিএসটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কমিয়েছে, এবার আরো কিছু কিছু ক্ষেত্রে যদি কমানো হয় তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমবে, দেশের ইনফ্লেশন রেটটাও কমবে। মানুষ চাই তাদের হাতে ক্রয় ক্ষমতা
বেশি থাকুক। অতএব ট্যাক্স বাড়িয়ে দিলে মানুষের তো কেনার ক্ষমতা কমে যাবে। তাই আশা করবে ট্যাক্স স্ট্রাকচার এমন করবে না যাতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। গভর্নমেন্ট গতবারের বাজেটে ইনকাম ট্যাক্সে তো ছাড় দিয়েই ছিল, তো এইবারেও সেই ছাড়টা অন্তত যদি বজায় রাখে তাহলে সেটা আমাদের ডিসপোজেবল ইনকামটা অনেকটাই বাড়াবে। আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন জায়গার মানুষের বক্তব্য। বাজেটে বরাদ্দ এবং বাজেটে যা যা বরাদ্দ হলো তার বাস্তবায়ন সবটা নিয়েই এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কিন্তু চিন্তা করছেন। আরামবাগের বাসিন্দারা কি বলছেন এবার শুনুন। কোনোভাবেই খুশি নয়, তো খুশি হবে কি করে? তো মানুষ মারা কল করে বসেছেন, এই বাজেটটা তো মানুষ মারা কল। ইন্ডিয়ান গ্যাসের দাম বাড়ানো যাই বাড়ুক, 10 টাকা বাড়ুক, 20 টাকা বাড়ুক, 50 টাকা বাড়ুক, সেটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। বাংলা চিরকালে পরিচিত থাকে কেন্দ্রের কাছে, এবারেও তাই পেয়েছি। এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নয়, আমরা পেয়ে প্রতিবারই পাই হতাশা। বাজেটে বাংলা পুরোপুরি বঞ্চিত, সব দিক থেকেই যেমন বঞ্চিত হয়েছে, আজকের বাজেটেও বাংলা বঞ্চিত। যার জন্য মানুষ নরেন্দ্র মোদীর সরকারকে ভোট দিয়েছে, বিজেপি সরকারকে ভোট দিয়েছে, সে বিজেপি সরকারের কোনো ধরনের সদর্থক ভূমিকা বাংলা পায়নি। আজও পর্যন্ত আমরা নিরাশায় থাকলাম, এর ফল কিন্তু ভুগতে হবে। আর এবার ইস্যু 2 এর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে যে জয় শ্রীরাম স্লোগান দিলে মারধর করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের ফ্যামিলিকেও টার্গেট করা হচ্ছে। এরকমই একটি অভিযোগ এবার ভগবানপুরে, সেখানে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ উঠে আসছে। জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সূর্যানন্দ মহারাজের প্রবচনের সময় চড়াও হয় কিছু দুষ্কৃতী, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও উদাসীন পুলিশ, দাবি সংগঠনের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি, মাধব মাইতি নামে 3 জনের নামে যাবতীয় অভিযোগ। কি বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই ঘটনার পর শুনুন। হিন্দুরা যেমন রামচন্দ্রজিকে পুজো করে, অন্য ধর্মের লোকেরাও তো সুশাসন চায়। তাই জয় শ্রীরামের মানে হচ্ছে রামরাজ্য। গেরুয়া বসন পরা একজন সাধু, তিনি জয় শ্রীরাম বলেছেন, তাই তৃণমূলের 3 জন মদ্যপ জিহাদি তাকে আক্রমণ করেছে। তিনি হসপিটালে ভর্তি আছেন এড়াসালে। আমি ওনাকে নার্সিং হোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে। আর বিকেল বেলা ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সংগঠনগুলো ভগবানপুর থানা ঘেরাও করছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, তিনি কি বলছেন এই ঘটনা। সূর্যানন্দ স্বামীজির উপর যে ধরনের অত্যাচার করেছে তৃণমূল, আমরা শুধু তৃণমূলের কাছে জানতে চাই যে জয় শ্রীরাম বলা কি অপরাধ? একজন সাধুকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা হয়েছে, পুলিশ নিরুত্তর, পুলিশ চুপ করে বসে রয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। যদি অবিলম্বে কাল সকালের মধ্যে এদেরকে গ্রেফতার করা না হয় এবং পুলিশ কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল তো আমাদের কর্মসূচি আছেই, আমরা থানার সামনে বিক্ষোভ ঘেরাও যা করার করব এবং এর এফেক্ট সারা চণ্ডীপুর ছাড়িয়ে সারা রাজ্যে দেখা যাবে। ভোটের ভবিষ্যতে এবার সময় ইস্যু 3 এর, যেখানে বেনজির এক সংঘাত, সেই বেনজির সংঘাতের খবরই আপনাদের দেব। রাজ্য এবং নির্বাচন কমিশনের এই সংঘাত নতুন করে একেবারে সুপ্রিম কোর্টে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, যে সংঘাত আমরা দেখেছিলাম রাজ্য এবং নির্বাচন কমিশনের, সেই সংঘাত এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। দেখো, সাক্ষাতের আগেই সংঘাত। আগামীকাল সোমবার বিকেল 4টে নির্বাচন কমিশনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। তিনি 15 জন প্রতিনিধিকে নিয়ে যাবেন। তার আগেই একেবারে সংঘাত, এবং সেই সংঘাত বলা যেতে পারে উচ্চ মানের সংঘাত। তার কারণ দেশের শীর্ষ আদালতে নির্বাচন কমিশনের ভূমিকার চ্যালেঞ্জ করে, এবং শুধু তাই নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দোষী কার্যত করে তাকে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে তিনি কিন্তু মামলা দায়ের করেছেন। এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে তাদের 2 এর বিরুদ্ধে, অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এসআইআর এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে, আর সেই হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ। শুধু তাই নয়,
পাশাপাশি যে রাজ্যে ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, যেটি জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে তার আইনের বিরুদ্ধ এবং অন্য রাজ্যে তা নিয়োগ করা হয়নি, এই সমস্ত বিষয়গুলি খুঁটিনাটি নিয়ে তিনি মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, এই মামলা লড়াই করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি হাজির হবেন সুপ্রিম কোর্টে। সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি, যা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং রাজনৈতিক মহল থেকেও নানা প্রতিক্রিয়া এই মুহূর্তে উঠে আসছে। আপনাদের শোনাবো বিজেপি নেতা রাহুল সিনহা এবং সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া। এসআইআর যে কতটা কষ্ট দিচ্ছে মুখ্যমন্ত্রীকে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বারবার রাস্তায় নেমে মারপিট তৈরি করে মনগুন্ডা বদমাইশদের উস্কে দিয়ে দেখছে, তবুও কিছু করতে পারছে না। এতবার আদালতে যাওয়া হলো সব ওনার জন্য। এখন উনি ভাবছে নিজে গিয়ে বিরাট কোনো বিপর্যয় থেকে বাঁচাবেন, তা হবে না। ধ্বংস শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে, আর এই ধ্বংস এইবারই শেষ হবে, পুরোপুরি শেষ হবে। তিনি কেন যে কেউ উপস্থিত থাকতে পারে মামলা হলে, এর মধ্যে বাহাদুরির কি আছে? তিনি মামলা করেছেন, জনগণের পয়সা খরচ করে মামলা করেছেন, এটা তো নিজের পকেটের পয়সা খরচ করে মামলা করেননি। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় মামলা করেননি। নিঃসন্দেহে এটা জনগণের পয়সায় মামলা হয়েছে। এই সমস্ত অর্থহীন মামলা করে তিনি তার দুর্বলতাই ক্রমশ প্রকাশ করছেন। তিনি বুঝতে পারছেন যে নির্বাচনে তার অবস্থা খুব খারাপ, তার দুর্নীতির যে পর্দা সেটা মানুষ ফাঁস করে দিচ্ছেন এবং সহ্য করছেন না। মন্দির টন্দির করেও বাঁচা যাবে না, এটা বুঝতে পারছেন। তাই এখন এইসব মামলা টামলা করে ভাবছেন লোককে বিভ্রান্ত করবো, এছাড়া কিছু না। বিরোধীদের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে? অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন যে বাংলার মানুষের ভোটাধিকার কারার প্রয়াস হলে একদিকে যেরকম রাস্তায় আন্দোলন হবে, তেমনি তার সাথে সাথে আইনের রাস্তায় এই লড়াই চলবে। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাংলার 10.5 কোটি মানুষের হয়ে মুখ্যমন্ত্রী নিজে এই মামলার শুনানিতে উপস্থিত থাকবেন। একদিকে রাস্তায় দাঁড়িয়ে ইডির হাত থেকে ডেটা চুরি রুখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভোট চুরিও রুখবে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশন তাদের এই বেনজির সংঘাত, আর এই নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন, আপনাদের শোনাবো। আমরা কথা বলেছিলাম অশোক গাঙ্গুলি, সংবিধান বিশেষজ্ঞ, তার সঙ্গে, এবং তার পাশাপাশি প্রাক্তন আমলা জহর সরকারের সঙ্গে। তারা এই ঘটনা নিয়ে কি বলছেন শুনুন পরপর। নির্বাচনী কমিশন হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা, তাদের বিরুদ্ধে মামলা হতেই পারে। তাদের মামলাতে কি হবে না হবে সেটা আগে থেকে বলা শক্ত। মুখ্যমন্ত্রী মামলাটা করছেন, তখন হাই প্রোফাইল মামলা বটেই। সাধারণত মুখ্যমন্ত্রীরা ডাইরেক্টলি কোর্টে যায় না। হ্যাঁ, কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবসময় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ নিয়ে যায়। সেক্রেটারি করলো যা হতো, চিফ মিনিস্টার করলো, কিন্তু চিফ মিনিস্টার করাতে উনি একটা গুরুত্ব দেখাবার চেষ্টা করলেন যে আমি সরাসরি মাঠে নেমেছি। রাজ্য নির্বাচন কমিশন বেনজির এই সংঘাত, নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। শুনানি হলে শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত এই খবর আমরা পাচ্ছি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনারা জানেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের তরফ থেকে বিকেল 4টের সময় সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছে, এবং সেই মতো ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারই মধ্যে এই বেনজির সংঘাত। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল।
রাজ্য নির্বাচন কমিশন বিরোধীর সংঘাত। নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি হলে শুনানিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এমনই। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। বাজেটে ডানকুনি সুরাত পণ্য করিডোরের প্রস্তাব। দুর্গাপুরের শিল্প করিডোর। বাজেট অপরিবর্তিত আয়কর কাঠামো। আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন। ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা। শুধু মানুষের কথা বলা একমাত্র জি24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। থাকবে শুভদীপ স্পেশাল 24 দিন। 6:30 স্পেশাল 24 আমি শুভদীপ থাকবো, আর তারপর ভাইরাল নিউজে থাকবে মধুবন্তী। একদমই শুভদীপ, 6:55 ভাইরাল নিউজে আমি থাকবো এবং তখন দেখাবো গঙ্গা জলে কিভাবে গঙ্গা পুজো সম্ভব। আর এখন ফিরিয়ে দিচ্ছি শুক্লাকে। ধন্যবাদ মধুমন্তী। কলকাতা 6:6টি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ আমাদের নজর থাকবে। বাংলাকে বুড়ি ছোঁয়া কেন বলছি, বলবো তো অবশ্যই। সেই সঙ্গে রেল কম ঝমাঝম, একটুখানি কাব্যিকভাবে বলার চেষ্টা করছি, কিন্তু পরে ডিটেলে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। হেসেলে আজ কতটা পড়লো সেটাও তো অবশ্যই বলতে হচ্ছে। আর সেই সঙ্গে হচ্ছে কি এবার কিন্তু আর জেল নয়, জরিমানা। কোন বিষয় সেটাও বলবো। পথে দেরি নয়, কোন বিষয় সেটাও জানাবো। আর সেই সঙ্গে অবশ্যই দেখাবো প্রকাশ্য রাস্তায় কিভাবে শ্লীলতাহানি করা হচ্ছে। এই 6 খবরের দিকে নজর থাকবে। তবে শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে জানাবো, কি বললাম, বাংলাকে বুড়ি ছোঁয়া। কেন এই কথা বলছি? কারণ উত্তরে হচ্ছে হাই স্পিড রেল করিডোর, আর দক্ষিণে ফ্রেট করিডোর এবং ইন্ডাস্ট্রিয়াল রেল করিডোর। এই দুটো তো দেওয়া হয়েছে, এই 3টে, এবং সেই সঙ্গে কিন্তু পর্যটনের বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও নির্মলা সীতারামন তিনি ভোটমুখী বাংলার মন কি ছুঁতে পারলেন? আজকে বাজেট পেশের পর বাংলার আম জনতা তারা এই মুহূর্তে হিসেব নিকেশ করতে ব্যস্ত। শেষ কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। যে রাজ্যে ক্ষমতায় আসতে কেন্দ্রের শাসক দল বিজেপি এত মরিয়া, তার জন্য দিল্লি দুহাত উপর করে কিনা সেদিকে নজর ছিল অনেকেরই। কিন্তু তাল কাটল শুরুতে। সোনালী জরির পার, সাদা রঙের কাসাবুশারি, দুপ্রান্ত জুড়ে মধুবনীর কাজ। গতবারের বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাজ পোশাক নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। শাড়িতে ভোটমুখী বিহারের মধুবনী প্রিন্ট প্রাধান্য পাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন কি হতে চলেছে। শেষমেশ হয়েছিল তাই। নির্মলার বাজেট ছিল বিহারময়। তাই এবার অর্থমন্ত্রীকে বাংলার তাঁত বা বালুচরি পরে দেখার আশায় ছিলেন অনেকে। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দক্ষিণের কাঞ্জিভারাম সিল্ক পরে বাজেট পেশ করেন সীতারামন। এরপর 1 ঘন্টা 25 মিনিটের বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের নানা জায়গার নাম শোনা গিয়েছে ঠিকই, তবে হাতে গোনা কয়েকবার। রবিবাসরীয় বাজেটে বাংলার জন্য 3টি করিডোর ঘোষণা করেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী হাই স্পিড রেলে মোদির বারাণসী হয়ে দিল্লির সঙ্গে জুড়বে শিলিগুড়ি। হুগলির ডানকুনি থেকে নয়া ফ্রেট করিডোর যাবে মোদির রাজ্য গুজরাতের সুরাত পর্যন্ত। দুর্গাপুরকে কেন্দ্র করে গড়ে তোলা হবে একটি নতুন শিল্প করিডোর, যা ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট করিডোরের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করবে। এছাড়া পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তালিকায় বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি রয়েছে বাংলাও। Creation of 5 tourism destinations in 5 Purvodaya states and the provision of 4,000 e-buses. রাজনীতির কারবারিরা বলছেন, এক ঝলক দেখে মনে হতেই পারে বাংলাকে প্রচুর দিয়েছে দিল্লি, কিন্তু গতবার ভোটমুখী বিহারের প্রাপ্তির ঝুলিতে নজর দিলে ফারাক কিন্তু স্পষ্ট। গত বাজেটে
বিহারের জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। পশ্চিম কোশি খাল সংস্কারে দেওয়া হয় 11,500 কোটি টাকা। এছাড়াও পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ, নতুন বিমানবন্দর তৈরি ঘোষণা করা হয় বাজেটে। এর তুলনায় ভোটমুখী বাংলার প্রাপ্তির ঝুলি সামান্য বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাশ হলো, এটা জেনে খুব ভালো লাগলো। হাই স্পিড ট্রেন এই সাধারণ মানুষটা কজন উঠবে? বন্দে ভারতের আমাদের মতো পরিবারের মা বোনেরা কি উঠতে পারবে? বাংলার সাধারণ মানুষের সাথে সাধারণ কটা ট্রেন দেওয়া হলো। চাওয়া পাওয়ার হিসেব করছেন আম জনতা। হিসেব শেষে কার পাল্লা ভারী হবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাজেট পেশ করেছেন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং এই বাজেটে কিন্তু বাংলার ভাগ্যে কি কি থাকবে সেদিকে কিন্তু কড়া নজর ছিল একেবারে রাজনীতির থেকে আম জনতা প্রত্যেকেরই। কি দেখলাম আমরা দিনের শেষে প্রাপ্তি কি, এই বিষয় নিয়ে তো এই মুহূর্তে জোর চর্চা চলছে। দিনের শেষে প্রাপ্তি হচ্ছে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ উত্তরবঙ্গে এবার কিন্তু শিলিগুড়ির সঙ্গে একেবারে বারাণসী যুক্ত হয়ে যাচ্ছে হাই স্পিড রেল করিডর। অন্যদিকে দুর্গাপুর, সেখানে শিল্পায়নের জোর হবে, কারণ সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা আজ নির্মলা সীতারমণ তিনি ঘোষণা করেছেন। আর তার পাশাপাশি অবশ্যই বাংলার সাথে গুজরাট জুড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ফ্রেট করিডোর একেবারে ডানকুনি থেকে সুরাত পর্যন্ত। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের সময় এই সবটাই কিন্তু ঘোষণা করেছেন। সেই সঙ্গে মুম্বাই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি 7টি যে হাই স্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে, এবং হাই স্পিড ট্রেনের সঙ্গে এবার দিল্লির সঙ্গে শিলিগুড়ি চলে যাচ্ছে। নর্থ ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবার দুর্গাপুর। আর এই বাজেট পর্ব মানে বাজেট পুরোপুরি পড়ার পরই আমাদের এখানে মানে আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বাজেটে আমরা কি পেলাম আর কি পেলাম না। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আসলে একটা দিশাহীন বাজেট হয়েছে, হামটি ডামটি বাজেট হয়েছে। এই বিষয়ে যখন রাজ্য সরকারের তরফ থেকে একেবারে তোপ দিকে দেওয়া হচ্ছে, নিশানা করা হচ্ছে একেবারে কেন্দ্র সরকারকে, তখন বিজেপি নেতারা, এই রাজ্যের বিজেপি নেতারা বলছেন যে বাজেট যথেষ্ট ভালো হয়েছে। আসলে তৃণমূল নেতা নাক কান চোখ দেখাতে বলছেন তারা। ডামটি বাজেট, হামটি ডামটি বাজেট। হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছে। আরও এক বাজেট, আরও একবার বঞ্চনার অভিযোগ। রবিবার কেন্দ্রীয় বাজেট শেষ হতে না হতেই বঞ্চনার অভিযোগে আসরে নেমে পড়ল বাংলার শাসক দল। দাবি করল মোদী সরকারের বাজেটে এবারও কিচ্ছু পায়নি বাংলা। পাল্টা বিজেপি বলছে এবারের বাজেটে বাংলার শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। বিজেপিকে বাংলার মানুষ বাংলা কখনোই গ্রহণ করবে, সেই ভয় থেকেই ওরা অতিরিক্ত কিছু বরাদ্দ করা। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6,888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারে। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গলপুর।
রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষের তরজার মধ্যে বাজেট নিয়ে সতর্ক বাম কংগ্রেস। বাংলার জন্য করিডোর ঘোষণাকে স্বাগত জানিয়েও তারা বলছে এই সরকারকে না আঁচালে বিশ্বাস নেই। যদি শিল্প করিডোর ঘটে তাহলে তো উপকৃত হবে, তো খালি বাংলা কেন, গোটা পূর্বাঞ্চলে উপকৃত হবে। কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের ঘোষণা মোদী সরকারের এর আগে অনেক দেখেছি, সুতরাং না আসলে বিশ্বাস নেই। যদি শিল্প করিডোরটা হয় এবং যে দিশাতে কেন্দ্রীয় সরকার মনে করছে যে অর্থনৈতিক উন্নতি হবে পশ্চিমবঙ্গের বা পূর্ব ভারতের, সেটাকে যদি সঠিক ইমপ্লিমেন্ট করা যায় নিশ্চয়ই কিছুটা উন্নতি হবে, কিন্তু সেটা কতদিনে, কবে? দিনভরের চর্চা দেখে স্পষ্ট ভোট প্রচারে বাংলার প্রতি বাজেট বঞ্চনাকে অস্ত্র করবে তৃণমূল। পাল্টা 3 করিডোরকে অস্ত্র করে বাংলার প্রতি কেন্দ্রের দায়বদ্ধতা প্রমাণের চেষ্টা চালিয়ে যাবে বিজেপি। কার অস্ত্র কাজে দেবে তা জানতে আরও কয়েক মাসের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমা।
কেশরী আবেশে মন যোগী হলো রে আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন রেমন বলো ভাষা কেসরি। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? ডক্টর এসিদেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি দারুণ আবিষ্কার রূপ বডি ম্যাসাজ অয়েল, ইটালিয়ান অলিভ অয়েল, আমন্ড অয়েল আর স্যান্ডালউডের ইউনিক মিক্স দেয় একটা আলটিমেট ম্যাসাজ এক্সপিরিয়েন্স। বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার,